একটা কোশ্চেন ছিল একটা ওকে, কোশ্চেন ছিল জি ভাইয়া বলেন। ভাই, এই যে আমাদের কি সার্টিফিকেট দেওয়া হবে? বুঝি নাই জি। আমাদের কি সার্টিফিকেট দেওয়া হবে? সার্টিফিকেটের ওইটা ব্যাপারটা আমি জানি না ঠিক, ওইটা আকাশ ভাইয়ের সাথে কথা বলতে হবে। হ্যাঁ, ওইটা অফিসিয়াল ব্যাপার স্যাপার, ওইটা আকাশ ভাই অথবা জুনাদ ভাই কারোর সাথে কথা বললে আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, এটা ব্যাপারে আমার কাছে কোনো ইনফরমেশন নেই। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে আমরা ক্লাস শুরু করি। গত ক্লাসে আমরা শিখেছিলাম ইউটিউব রিলেটেড যে কাজগুলো আমাদের জানা থাকা দরকার, সেই কাজগুলো আমরা দেখেছিলাম। এছাড়া আমরা বিহ্যান্স যে সোশ্যাল মিডিয়া আছে, যেটা থ্রুতে মোটামুটি আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইটের মতো বানিয়ে রাখতে পারি, যাতে পরবর্তীতে বাইরে আসলে বাইরের সাথে আমরা সেটা শেয়ার করে বাইরেদেরকে আমরা কাজের জন্য কনভিন্স করতে পারি, সেই বিষয়গুলো আমরা দেখেছিলাম। আজকে যেহেতু আমাদের লাস্ট ক্লাস এই সেশনের, পুরো সেশনে 18 নম্বর ক্লাস চলতেছে। তো এই ক্লাসে আমরা প্রথমে একটু দেখে নিব যে আসলে আমরা কি কি শিখলাম। আমাদের একটা মডিউল দেওয়া হয়েছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে ক্লাসের শুরুর দিকে। সেই মডিউলটা দিয়ে একটু দেখে নিব যে আসলে আমরা কি কি শিখলাম আর কি কি শিখি না এখনো। ঠিক আছে, সেই বিষয়গুলো আমরা জাস্ট একটা মানে চোখ বুলাই নিব। ফার্স্ট ক্লাসে আপনাদের ডিজিটাল মার্কেটিং ইন্ট্রোডাকশন ছিল, দ্বিতীয় ক্লাসে ই কমার্স অ্যান্ড নেসেসারি টুলস, এই বিষয়গুলো আমরা অনেক কিছুই দেখেছি। দেন ক্যানভা ডিজাইনিং এটা দেখেছি, অ্যাডভান্স মার্কেটিং, অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং এটা দেখেছি, ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের এটাও দেখেছি, অ্যাডভান্স ইনস্টাগ্রাম অ্যান্ড অর্গানিক পেইড মার্কেটিং এটা দেখেছি, লিঙ্কডইন দেখেছি। তারপর হচ্ছে ফাইবার মার্কেট প্লেস, ফাইবার মার্কেট প্লেস পার্ট 2 তে কি বলা হয়েছে, কারেকশন, গিগ টিপস এন্ড ট্রিক্স, এগুলো মোটামুটি দেখেছি। দেন হচ্ছে টুইটার মার্কেটিং দেখেছি, পিন্টারেস্ট ইন্ট্রোডাকশন মার্কেটিং দেখেছি, কিওয়ার্ড রিসার্চ আর হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই দুইটা জিনিস আমাদের একেবারেই ধরা হয়নি। কিওয়ার্ড এখানে কি কি লেখা আছে, হোয়াট ইজ কিওয়ার্ড, কিওয়ার্ড রিসার্চ, তারপর হোয়াই উই নিড কিওয়ার্ড, তারপর কিওয়ার্ড টাইপস এন্ড এক্সাম্পল, সিড কিওয়ার্ড অ্যানালাইসিস, কিওয়ার্ড অ্যানালাইসিস টুল, গুগল কিওয়ার্ড প্ল্যানার, প্র্যাকটিক্যাল কিওয়ার্ড রিসার্চ অন গুগল কিওয়ার্ড প্ল্যানার এফিশিয়েন্টলি। আচ্ছা ঠিক আছে, হোয়াট ইজ সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে সেটা কথা বলা হচ্ছে। হোয়াট ইজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ এসইও কি সেটা। দেন হচ্ছে হোয়াই উই নিড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইনফরমেশন অ্যাবাউট মোস্ট পপুলার সার্চ ইঞ্জিনস, এসইও অ্যান্ড পিপিসি। দেন হচ্ছে ডিসকাশন হোয়াইট হ্যাট, গ্রে হ্যাট অ্যান্ড ব্ল্যাক হ্যাট এসইও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই যে যে দুটো টপিক, কিওয়ার্ড রিসার্চ এন্ড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই দুটো টপিক সম্পর্কে একেবারে আমাদের কোনো মাথায় কোনো ইনফরমেশন নেই, কিংবা এগুলো নিয়ে কখনোই আলোচনা করা হয়নি। তো তারপর আর কি আছে দেখি, অফ পেজ এসইও আর মধ্যে কি আছে। আচ্ছা, অফ পেজ এসইও, অন পেজ এসইও কি জিনিস সেটা আপনাদেরকে আজকে ইনশাআল্লাহ দেখাবো। কিংবা এই যে যে আলোচনাগুলো আমরা করা হয়নি, সেই আলোচনাগুলো আজকে আমরা মোটামুটি কভার করার চেষ্টা করি। কিওয়ার্ড রিসার্চ, তারপর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এদিকে অফ পেজ এসইও, অর্থাৎ এসইও রিলেটেড যে টপিকগুলো আমাদের জানা থাকা দরকার, কিংবা কোথায় কি পাবো, এই রিসোর্সগুলো কেমনে কি ইউজ করতে হয়, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আজকে আমরা ক্লিয়ার করে দিব। আর ইউটিউব মার্কেটিং, তারপর হচ্ছে ইউটিউব মার্কেটিং, আর হচ্ছে এই লাস্ট দিকে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপওয়ার্ক এন্ড আদার মার্কেট প্লেসেস এন্ড ওভারঅল ডিটেলস। এছাড়াও আজকে আমার প্ল্যান আছে আপনাদের পেনিয়র অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি একটু দেখিয়ে দিব। আপনাদের এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে কেউ কি আহ কারো হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড এবং হচ্ছে বাংলাদেশে যে কোনো লোকাল ব্যাংকে তার নিজের নিজের নামে অ্যাকাউন্ট আছে কিনা, ইভেন সে কম্পিউটারে জয়েন করেছেন কিনা, এরকম এই তিনটা শর্ত সবারই ফিল আপ আছে, এরকম কেউ আছেন কিনা? বাংলাদেশ যে কোনো লোকাল ব্যাংক, অর্থাৎ ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, যে কোনো ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে কিনা, ঠিক আছে, আর হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড আছে কিনা, আর আপনি কম্পিউটারে জয়েন করেছে কিনা, কেউ আছেন এখানে? ভাই কম্পিউটার জয়েন করে নেই, কিন্তু ইসলাম ব্যাংকে অ্যাকাউন্টও আছে, আর হচ্ছে অন্য সবগুলো আছে। স্যার আমি কি ন্যাশনাল করব? আইডি কার্ড আছে। ভাইয়া আমি জি কম্পিউটারে ভাই, জয়েন আমার করতে কাছেও পারবো। আছে। আমার রকেট অ্যাকাউন্ট আছে ডাচ বাংলা ব্যাংকের, এই অ্যাকাউন্টে হবে? না না, রকেট অ্যাকাউন্ট ন্যাশনাল না, আইডি যে কোনো ব্যাংকের স্থায়ী অথবা চলতি হিসাব থাকা লাগবে, ঠিক আছে, অর্থাৎ কার্ড? ব্যাংকের না অ্যাকাউন্ট ভাই, থাকতে হবে। আচ্ছা স্যার নাই। আমার কাছে আমারটা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট, কি হ্যাঁ। বলে, আইডি কার্ড, এবং আমি ল্যাপটপে জয়েন করেছি। আচ্ছা তাহলে আপনি একটু আপনার কম্পিউটার স্ক্রিনে শেয়ার করেন আপনার কম্পিউটার থ্রুতে কিভাবে হচ্ছে পেনিয়ার অ্যাকাউন্ট করতে হয়। আপনারা জানেন পেনিয়ার একটা ইন্টারন্যাশনাল গেটওয়ে, সেটা কিভাবে কি করতে হয় সেটা আমি একটু দেখিয়ে দিব আপনাদেরকে, যাতে করে পরবর্তীতে আপনারা সেটা দেখে দেখে কাজটা করে নিতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করেন। স্যার আমি কিভাবে খুলবো তাহলে? এই যে আমরা যেভাবে করছি সেভাবে করবেন। আপনার লোকাল যে কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট করবেন, একটা পেনিয়ার অ্যাকাউন্ট খুলবেন, পেনিয়ার অ্যাকাউন্টটা ফাইবার সাথে কানেক্টেড করে নেবেন, এবং পেনিয়ার অ্যাকাউন্টের সাথে আপনার লোকাল ব্যাংক কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পর আচ্ছা ফাইবার থেকে টাকা পয়সা উইথড্র করুন পেনিয়ারে, পেনিয়ার থেকে লোকাল ব্যাংকে, খুব সিম্পল।
আর আর মধ্যেখানে কোনো টাকা পয়সা কাটবে? মানে ফাইবার ধরেন 20% কাটবে, পেনিয়র বা ব্যাংক কাটবে টাকা পয়সা? না, ফাইবার আপনি যখন অর্ডার পাবেন তখন 20% ফাইবার কেটে নিবে, ঠিক আছে? যখন অর্ডার পাবেন, যেমন ধরেন $100 অর্ডার পাইলেন, সেখান থেকে 20% কেটে আপনাকে সরাসরি $80 আপনাকে দিবে, ঠিক আছে? ওটা হবে আপনার নেট ইনকাম। তো ওর পরে আপনার আর যে ট্রানজেকশন হচ্ছে, যে আপনি পেনিয়রে ট্রান্সফার করছেন, পেনিয়র থেকে আবার বাংলাদেশের লোকাল ব্যাংকে ট্রান্সফার করতেছেন, এটার জন্য কোনো ফি কাটবে না, ঠিক আছে? কোনো ফি কাটা হয় না, ঠিক আছে? পেনিয়রে তো মনে হয় ডলারে 2-1 টাকা করে কেটে নেয়। পেনিয়রে কোনো টাকা পয়সা কাটে না, কেমন? ও আচ্ছা আচ্ছা। পেনের যে কার্ড আছে, মাস্টার কার্ড, সেটা ব্যবহার করলে বছরে $33 মতো কাটে। এছাড়া আর কোনো কস্ট নেই। আপনি যদি ওয়েবসাইটের থ্রুতে করেন, কোনো কস্ট নেই। ভাই একটু কষ্ট করে লিখে সার্চ করেন পেনিয়ার, PAYONNER, মেবি দেখেন তো, পেনিয়ার লিখে সার্চ করেন। ভাইয়া আপনি না বলছিলেন ওই যে পেনিয়রে করলে ডলার থেকে যখন টাকাতে ট্রান্সফার হয় ওখানে একটা চার্জ কাটে? না, কোনো চার্জ কাটে না। চার্জ কাটে না? ও, না। আচ্ছা। এটা কোনখান থেকে করতে হয়, এখান থেকে নাকি? বুঝতে পারতেছি না আবার। স্ক্রিন অফ হয়ে গেছে ভাইয়া, স্ক্রিনটা শেয়ার করেন আবার, আমি বলে দিচ্ছি। আব্দুল্লাল মামুন ভাই, তাই না? হ্যাঁ, নতুন একটা ট্যাব নেন। জি। হ্যাঁ, এবার এখানে লিখেন পেনিয়ার, PAYONER। নিচে দেখেন সাজেশনে চলে ওয়াই আসছে ON, নিচে দেখেন সাজেশনে চলে আসছে, ওইখানে পেনিয়ার ক্লিক করেন। হ্যাঁ, পেনের একটা মজা আছে, সেটা হচ্ছে আপনি যদি কারো রেফারেল কোড ইউজ করেন, রেফারেল লিংক ইউজ করেন, সেক্ষেত্রে আপনি যদি কখনো $1000 ট্রানজাকশন করেন, সেক্ষেত্রে আপনিও $25 পাবেন, আমিও $25 পাবো, যদি আপনি আমার রেফারেল লিংক ইউজ করে এটা করেন, ঠিক আছে? তো সেটা আমি করতে পারছি না। আপনি পেনিয়ার নিচে যে কোনো একটা ওয়েবসাইটে ক্লিক করেন, ওইটা ওয়েস্টার্ন, প্রথমটা করলে হবে? না ওইটা না, ওইটা ওয়েস্টার্ন ইউনিয়ন। নিচে দেখেন পেনিয়ার লেখা আছে, পেনিয়ার.com। এটা হ্যাঁ, ওইটা করতে www.payoneer.com। পারেন, হ্যাঁ করেন। ওকে, এটা হচ্ছে পেনের ওয়েবসাইট। এখানে সাইন আপ এন্ড আর্ন $25, ওইখানে ক্লিক করেন। আজকের ক্লাস আপনারা যারা যারা জয়েন করেছেন, আজকের ক্লাস শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ। শেষের দিকে আপনাদের বেশ কিছু টিপস কিংবা বেশ কিছু ভিডিও চ্যানেল আমি আপনাদেরকে দিয়ে দিব, যাতে পরবর্তীতে আপনারা, আজকে যেহেতু কোর্সের শেষ ক্লাস শেষেও আপনারা যেহেতু আপনাদের স্কিল গ্রো করতে যারা চান, তারা সেই সব বিষয়গুলোর থ্রুতে কিংবা সেই সব বিষয়গুলোর হেল্প নিয়ে আপনারা আপনাদের যে শেখার যে বিষয়টা, প্রসেসটা, সেটা যাতে কন্টিনিউ করতে পারেন, সেই হেল্পটা ইনশাল্লাহ পেয়ে যাবেন। ইন্টারনেট অনেক স্লো নাকি ভাইয়া? মনে হচ্ছে। জি, এখানে ওই আইএমএ ওইখানে ক্লিক করেন, দেখবেন ওইখানে ফ্রিল্যান্সার অমুক তমুক অনেক কিছু আছে, এখান থেকে ফ্রিল্যান্সার সিলেক্ট করেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা পেনিয়ার সাইন আপে ক্লিক করলাম, এখান থেকে ফ্রিল্যান্সার, সার্ভিস প্রোভাইডার অর SMB এখানে ক্লিক করব, ঠিক আছে? অথবা নিচে ডিজিটাল মার্কেটে, অ্যাফিলিয়েট মার্কেটে, ওইটাও করতে পারে, কোনো সমস্যা নেই, যেকোনো একটা করলেই হবে। তারপর আই এম লুকিং নিচেরটাতে টু, কিছু করতে হবে? হ্যাঁ হ্যাঁ, নিচেটা ক্লিক করেন, আচ্ছা। ওখানে দেখেন অনেক অপশন আছে, ওখান থেকে আই এম লুকিং টু, এই যে গেট পেইড বাই ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস এন্ড ফ্রিল্যান্স মার্কেট প্লেস, ক্লিক করেন ওটা। জি। ওকে ফাইন। এখন হচ্ছে নিচে কারেন্ট পেমেন্ট ভলিউম ক্লিক করেন, ক্লিক করে 1000 এর নিচে দিয়ে দেন, দেখেন কি কি আছে এখানে, বিটুইন 5000 টু 10000, এই মাঝখানে একটা সিলেক্ট করে দিলে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা। কারণ এখানে বলতেছে যে আপনি
মানে পেমেন্টের যে ভলিউমটা আছে সেটার পরিমাণটা কত, ঠিক আছে? তার মানে আপনি 5,000 থেকে 10,000 থেকে $5,000 মধ্যে করতে চান। রেজিস্টার বাটনে ক্লিক করেন। আচ্ছা, এখানে হচ্ছে আপনার মেইন যে ইনফরমেশন গুলো সেগুলো শেয়ার করতে হয়। আপনার ন্যাশনাল আইডি কার্ডটা বের করে সেই অনুযায়ী এখানে নেম আর আপনার ব্যাংকে যে অ্যাকাউন্টটা খোলা আছে সেটা নিশ্চয়ই আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী করা। সেক্ষেত্রে আপনি ন্যাশনাল আইডি কার্ড বের করে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর ইমেল অ্যাড্রেস, যে কোনো একটা ইমেল অ্যাড্রেস, তারপর বার্থডেট, এগুলো দিয়ে দেন, ফিল আপ করে ফেলেন। উপরে ইন্ডিভিজুয়াল কোম্পানি আছে, ওটা ইন্ডিভিজুয়ালি থাকবে। আচ্ছা, ভাইয়া বাংলাদেশে তো মনে হয় পেপালের কোনো সিস্টেম নেই। বাংলাদেশে পেপাল আপনি ইউজ করতে পারবেন, কিন্তু সেটা ওই যে বলে না পাইরেসি করে, অর্থাৎ বাংলাদেশের সরকার কিংবা বাংলাদেশের যে লোকেশন, এই লোকেশন পেপালের মধ্যে নেই, কিংবা বাংলাদেশ পেপাল সাপোর্ট করে না। যার কারণে আপনি পেপাল বাইরের কোনো কান্ট্রি থেকে ওপেন করতে পারবেন, সেটা বাংলাদেশে বসে ইউজও করতে পারবেন, কিন্তু সেটা কোনো সার্টেনিটি নেই যে ওটা কখনো ফ্রিজ হয়ে যাবে না কিংবা এই টাইপের কিছু। যে কোনো সময় আপনার টাকা আছে পেপালে $1,000, সেটা ফ্রিজ হয়ে যেতে পারে, তখন আপনি টাকাও পাবেন, আপনার অ্যাকাউন্টও পাবেন না, ঠিক আছে? তো এইসব ঝামেলা পোহানোর দরকার নাই, আমরা পেনিয়ার ওপেন করবো, পেনিয়ারে অ্যাকাউন্ট থাকলেই মোটামুটি সবকিছুই করা যাবে। না না স্যার, জাস্ট জানার জন্য বলছি। ওকে, ইমেল অ্যাড্রেসটা কি ফাইবারে যেটা দিয়েছি সেটাই হবে? হ্যাঁ, যে কোনো একটা দিতে পারেন, ফাইবারে দিচ্ছেন যে কোনো সমস্যা নাই, সেটা ইউজ করতে পারেন। হুম, ল্যাপটপে একটা এসএসডি লাগিয়ে নেবেন, হ্যাঁ, 120 জিবির একটা এসএসডি লাগিয়ে নিলে ফাস্ট হয়ে যাবে অনেক। এসএসডি কি এটা কি মানে আলাদা লাগানো যায়? হ্যাঁ, আলাদা লাগানো যায়। আপনার যদি হার্ড ড্রাইভ থাকে সেইখানে হচ্ছে ওটা খুলে এসএসডি লাগাই দিবে। উপরটা কন্ট্রোল এ কপি দিয়ে করে দিলে সিলেক্ট করে, হ্যাঁ, কপি করে নিচে পেস্ট করেন, একটু দ্রুত করতে হবে, কেমন? এখানে বার্থ ডেট দিয়ে দেন, ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী ন্যাশনাল আইডি কার্ডে যে বার্থ ডেট ছিল সেটা দিয়ে দেন। উপর থেকে সালটা আগে সিলেক্ট করে নেন, হ্যাঁ। ঠিক আছে, একবার চেক করে নেন। 20 জুন 1987। জি, ঠিক আছে। ওকে, দেন নেক্সট। আচ্ছা, এখানে যা যা আছে সেই অনুযায়ী আপনার ন্যাশনাল আইডি কার্ডের পিছনে দেখেন অ্যাড্রেস দেওয়া আছে, সেই অ্যাড্রেস গুলো এখানে দিয়ে দেন, সিটি, টাউন, জিপ কোড। আরেকটা বিষয়, এখানে যে অ্যাড্রেসটা দিবেন আপনার কারেন্ট অ্যাড্রেস দিলে ভালো হয়, কারণ কারেন্ট অ্যাড্রেস না দিলে এখানে দেখা যাচ্ছে আপনার ওই যে পোস্ট অফিস আছে আপনার নিকটস্থ, সেই পোস্ট অফিসে আপনি যখন কার্ড অর্ডার করবেন ওরা ওই পোস্ট অফিসে কার্ডটা পাঠায়, ঠিক আছে? পেনিয়ারে যে কার্ডটা থাকে মাস্টার কার্ড, জি,
সেটা ওই পোস্ট অফিসে পাঠায়। তো আপনি যেখানে থাকেন মূলত তার আশেপাশে করলে আপনার সেটা পেতে সুবিধা হবে। এই পেনিয়রের মাস্টার কার্ডটা কি পাওয়াটা খুব জরুরি? পাওয়াটা খুব জরুরি কিনা তাই হ্যাঁ হ্যাঁ। আমি বলেন তো, এই প্রশ্নের উত্তর আমি কিভাবে দিলে আপনি খুশি হন? পাওয়া তো জরুরি কিনা সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি ওই কার্ড দিয়ে যে কাজগুলো করা যায় সেই কাজগুলো যদি করতে চান তাহলে তো অবশ্যই জরুরি। কিন্তু নর্মালি হচ্ছে আপনি ফাইবার থেকে পেনিয়ার থেকে আপনার লোকাল ব্যাংকে টাকা পয়সা উইথড্র করতে পেনিয়ার কার্ডের কোনো প্রয়োজন পড়ে না। ঠিক আছে? আচ্ছা, না ওই $32 কাটে বললেন না, ওই জন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ, $33। ওটা যারা টাকা পয়সা ইনকাম করতেছে তাদের কাছে $32-33 কিছু না। ইভেন একটা পেনিয়ার কার্ড দিয়ে আপনি বাংলাদেশের মোটামুটি যতগুলা ব্যাংক আছে বেশ ভালো মানে, যেমন এটিএম থেকে? ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, তারপর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এইসব ব্যাংক থেকে আপনি ইজিলি বুথ থেকে টাকা পয়সা উইথড্র করতে পারবেন। আপনার কাছে টাকা নাই, আপনার ডলারে কার্ড আছে, সরি কার্ডে ডলার আছে আর কি। তো তখন আপনি কি করতে পারবেন, বুথে ঢুকায়া তারপর হচ্ছে আপনি টাকা পয়সা উইথড্র করতে পারেন, ইনস্ট্যান্ট ডলার থেকে টাকা কনভার্ট করতে পারেন। কিন্তু এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে বুথের মধ্যে আপনি কার্ড ঢুকাইলে আপনার $3 কেটে নিবে। কি বাবা! হ্যাঁ ভাইয়া, ওই যে উপরে ওইখানে বেশি হয়ে গেছে, ওইখান থেকে কিছু নিচে নামায় দেন। $3 কেটে ওই যে নেবে? কুমিল্লা সদর, হ্যাঁ ওইখান থেকে ওইটা নিচে নামায় দেন, নিচের লাইনে লিখেন অ্যাড্রেস লাইন 2। $3 করে কাটবে। আপনি টাকা পয়সা উঠান আর না উঠান, বুথে কার্ড ঢুকাইলে $3 কাটবে। কি বাবা, এইরকম সিস্টেম? জি অসীম ভাই, এরকম সিস্টেম। লিসন ভাই কি সিটি অবস্থা? টাউন কি অনেকদিন। কুমিল্লায় দিব নাকি? হ্যাঁ কুমিল্লা দেন, সিটি টাউন কুমিল্লা দেন। লিসন ভাই কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। বনি ভাইয়া ভালো আছেন কিনা? হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। লিসন ভাই আপনি খুব ভালো আছেন? অনেকদিন পরে দেখলাম আপনাকে, ক্লাসে দেখা যায় না, কোনো সমস্যা নাকি? ভাইয়া ওই যে একটু কাজে ছিলাম তো এই কয়দিন, এর জন্য। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তারপর ভাইয়া ওই যে ভিডিও গুলো দেখছি, আজকে লাস্ট ক্লাস, এর জন্য জয়েনিং করলাম, ভিডিও দেখতেছি। আচ্ছা, সমস্যা নেই, ভিডিও দেখেন, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই নক করবেন। ওকে ভাইয়া। ওকে গ্রেট। ফোন নাম্বারটা দিয়ে দেন ভাইয়া। এটারে তো দিলাম, এটার সামনে কি শূন্যটা দিতে হবে নাকি? না শূন্য লাগবে না, শূন্য বাদে যেটা আছে আচ্ছা। সেটা দেন। শূন্য বাদে আর 10টা, টোটাল 11টা থাকে না নাকি? জি 11টা থাকে। স্যার আজকে কি এসইওর ক্লাস হবে নাকি? জি একটু অপেক্ষা এখন কি করেন, করবো? সবকিছু যদি এত আগে আগে জানা যান তাহলে সারপ্রাইজ থাকলো কি। একটু অপেক্ষা করেন, দেখি কি হয় না হয় একটু দেখি। জি ফোন নাম্বারটা দিয়ে দেন। দিলাম তো। হয়নি তো, আবার টাইপ করেন। আচ্ছা হইছে, ওইটা আপনার ফোন নাম্বার। দেন সরি আমি খেয়াল করিনি। ওখানে জিরোটা বাদে দেন। ভাইয়া জিরো লাগে না, জিরো লাগে না, সেন্ড কোড দিলে জিরোটা হয়। বাদে দিয়ে নিচে ওই যে সেন্ড কোডে ক্লিক করলে একটা কোড যাবে আপনার ওই ফোন নম্বরে। পেয়েছেন? না আসেনি এখন। আসছে, এই যে 12 সেকেন্ডের আগে দিতে হবে, তাহলে কিন্তু আবার বসে মেসেজ তো আসে নাই এখনো। ফোন নাম্বারটা চেক করেন, ঠিক আছে? মেসেজ তো চলে যাওয়ার কথা। জি ফোন নাম্বার ঠিক আছে। তারপরে যে কল মিতে ক্লিক করেন, কল মি। কল দিতে হবে। ভয় হচ্ছে কার মাইক? ভাই প্রচুর নয়েজ আসতেছে ভাই। একটু মিউট করে নেন, যাদের আনমিউট করা আছে একটু মিউট করে নেন। ফোন আসছে ভাইয়া? মিউট করুন। জি ফোনে যে নাম্বারটা বলে এটা একটু দ্রুত টাইপ করেন, এই 8 সেকেন্ড আগে টাইপ করতে হবে। কি ব্যাপার, কোনো কিছু শোনা যাচ্ছে না। ইসলাম ভাই একটু মিউট করেন ভাই, সাইফুল ইসলাম ভাই। এই ভাই মিউট যে ভাই অ্যাকাউন্ট করতেছেন সে ভাই একটু নিজেকে আনমিউট করেন, আমি সবাইকে মিউট করে দিছি। হ্যাঁ নিপু ভাই, ভাই কয়েকদিন সিক থাকার কারণে ক্লাস 10 থেকে 17 করতে পারি নাই। ইভেন এখনো সিক, লাস্ট ক্লাস বিধায় জয়েন করছি।
ভিডিওগুলো দেখে কোনো প্রবলেম হলে ফেস করলে আপনাকে নক করতে পারি কি? অবশ্যই পারেন ভাইয়া, যে কোনো সময় আপনি যে কোনো প্রবলেমে পড়লে আমাকে নক করলে আপনি আমাকে পাচ্ছেন, কোনো সমস্যা নেই। গেট ওয়েল সুন। স্যার স্যার এখানে এই যে ভোটার আইডি কার্ডের যে ঠিকানা দেওয়া ওই ঠিকানাটা দিতে হবে? জি জি, ভোটার আইডি কার্ডের ঠিকানাটা দিতে হবে, কারণ একটু পরে আপনি ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা ওদের ওইখানে পেস্ট করতে হবে। তো ওই নাম্বারের সাথে ওরা আপনার ছবি, তারপর ওরা আপনার হচ্ছে যে নেমটা দিচ্ছেন, যে অ্যাড্রেসটা দিচ্ছেন, এই প্রত্যেকটা জিনিস ওরা মিলাই দেখবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অ্যাপ্রুভ করবে, আর না করলে অ্যাপ্রুভ করবে না। আর এই যে পোস্ট অফিসের কাছে যে কার্ডটা পাঠাবে তো হ্যাঁ, সেটা তো আমার গ্রামের পোস্ট অফিসে তো দিতে হবে, আর যদি ঢাকাটা দিতে চাই তাহলে? ঢাকাটা দিয়ে আপনার ন্যাশনাল আইডি কার্ডের বর্তমান অ্যাড্রেস কোথায় দেওয়া আছে? বর্তমান অ্যাড্রেস এতে গ্রামেই, চাঁদপুরে। তাহলে সেটাই দিয়ে দিয়েন। এরপরে আপনি ওই গ্রামে গেলে কখনো, যখন আপনি কার্ড অর্ডার করবেন তার আশেপাশে কখনো গ্রামে গেলে ওই যে যে থাকে না, মানে ডাক পিয়ন কিংবা যারা ওই ইটি বিলি করে, চিঠি টিটি বিলি করে, ওনাদের কাছে বলে আসবেন যে আমার এরকম একটা কার্ড আসতে পারে, তো আসলে পরে আপনি আমাকে একটু জানান। আচ্ছা ঠিক আছে। তারপরে উনি মনে করেন আপনাকে জানাবে কার্ড আসলে, তারপর ওনার কাছ থেকে রিসিভ করে নিলে হবে। ওনাকে একটু চা নাস্তা খাওয়াই দিন, 50 টাকা দিয়ে দিলে হয়ে যাবে। ওকে। জি ভাইয়া, কোডটা কি পাইছি আমরা? আপনারটা মিউট করা, একটু আনমিউট করে নিন। আসতেছে না, ওই ফোন আসলো, ফোনটা তো আমি বুঝতে পারতেছি না। ফোন বুঝতে পারতেছেন না? ফোনের মধ্যে বলবে যে ইওর কোড ইজ 1539, এরকম কিছু একটা বলবে, সেই কোডটা জাস্ট এখানে বসাই দিবেন, আর কিছু না। ঠিক আছে, ওই নেটওয়ার্কের সমস্যার কারণে কথাগুলো আমি বুঝতে পারি না। আচ্ছা আচ্ছা, আরেকবার ট্রাই করেন, কল মিতে ক্লিক করে আরেকবার ট্রাই করেন। আচ্ছা ফয়সাল ভাইয়া, জি ভাইয়া এই যে কতক্ষণ আগে যে ওই যে যেটা বলেন যে পোস্ট অফিস কার্ডের ওই জিনিস মেবি একটু মিস করছি, হ্যাঁ, আমি বলবো এই কথাগুলো মানে বলবো, কার্ডের। বলবো। আচ্ছা বলবো, সবকিছুই বলবো। ভাইয়ের একটা পেনিয়র অ্যাকাউন্টটা খোলা হয়ে যাক, আমি আমার পেনিয়র অ্যাকাউন্টে লগ ইন করে আপনাদের অ্যাকাউন্টটাও দেখাবো, ইন্টারফেসটা, আর সবকিছুই বলবো, সমস্যা নেই। আচ্ছা, কোড রিকোয়েস্ট টু মেনি টাইমস, ট্রাই अगेन ইন অ্যান আওয়ার। আবার 1 ঘন্টা পরে আপনাকে ট্রাই করতে বলছে। আচ্ছা, আর কেউ আছেন যার ইন্টারনেট কানেকশন স্টেবল, তারপর হচ্ছে বাংলাদেশের লোকাল ব্যাংকে অ্যাকাউন্ট আছে এবং ন্যাশনাল আইডি কার্ড আছে, এরকম কেউ আছেন? মুনতাসির হোসেন। ন্যাশনাল আইডি কার্ড নাই? ন্যাশনাল আইডি কার্ড আছে কার? একটু রেসপন্স করেন ভাইয়া। ভাইয়া পিসিতে থাকা কি জরুরি নাকি ফোনে স্ক্রিন শেয়ার দিলেও হবে? না, ফোনে ভাইয়া নাই মেবি কারোই। আচ্ছা, কারো না থাকলে আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিব। আলমাউন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই কোঅপারেশনের জন্য। 1 ঘন্টা পরে আপনাকে আবার ট্রাই করতে বলছি, মানে অনেকবার কোড রিকোয়েস্ট পাঠাইছেন তো। স্যার আমারটা হবে? আপনার কি ন্যাশনাল আইডি কার্ড আছে? হ্যাঁ স্যার। না, ন্যাশনাল আইডি কার্ড না, আমাদের ওই আধার কার্ড, হয়তো আধার কার্ড রয়েছে। আধার কার্ডের বিষয়টা তো আমি জানি না, আধার কার্ডে হয় কিনা। 3টা জিনিস লাগে, ন্যাশনাল আইডি কার্ড, তারপর হচ্ছে পাসপোর্ট থাকলে হয়, আর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স থাকলে হয়। আধার কার্ড থাকলে হয় কিনা আমি আই এম নট শিওর। হ্যাঁ, কিন্তু স্যার ওই কি যেন বলে, আমি প্রথম যখন জানতাম না, তো ওই ফাইবারের ভেরিফিকেশন জিজ্ঞেস করেছিলাম, তখন বলেছিল, মানে ভারতের কয়েকজন বলেছিল ফাইবারে আধার কার্ড দিয়ে করতে হবে। পিএনআরটা কি ব্যাপারটা জানি না, কারণ আমাদের এখানে কয়েকজন মানে ফাইবার নভেম্বর তারা পেপাল দিয়ে কাজ করে। ঠিক আছে, আপনার কান্ট্রিতে পেপাল পেপাল দিয়ে হবে। আপনি পেপাল খুলে নিতে পারেন। ঠিক আছে, পেপাল দিয়ে আপনি কাজ করতে পারেন। আর পেনিয়র অ্যাকাউন্ট খুলতে আপনাদের দেখে আমি ভিডিও দিয়ে দিচ্ছি, আপনি একটু স্ক্রিনটা অফ করে দেন আলমাউন ভাই, আমি একটু স্ক্রিনটা শেয়ার করে দিই। আচ্ছা, আমি অফ করে দিচ্ছি। তবে আমার এখানে 1 ঘন্টা পরে আমি আবার ট্রাই করলে পিনটা যদি আসে তাহলে নেক্সটে দিলেই হবে নাকি? জি জি, নেক্সটে দিলে উপরের দিকে একটু স্ক্রল আপ করেন, দেখেন উপরের দিকে বেশ কিছু ইনফরমেশনের কথা বলা হচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন সিকিউরিটি ডিটেইলস আর হচ্ছে অলমোস্ট ডান। এখানে আপনার সিকিউরিটি ডিটেইলসে তেমন কিছুই না, আপনার ব্যাংক অ্যাকাউন্ট, কোন ব্রাঞ্চে খোলা আছে, ব্যাংকের নাম, এগুলো সবকিছু এখানে লিস্ট করে দেওয়া আছে। সেখান থেকে জাস্ট স্ক্রল করে আপনার সেটা সিলেক্ট করে নিতে হবে, কেমন? আর অলমোস্ট ডানের ওইখানে আর বেসিক কিছু ইনফরমেশন চাইবে, ওগুলা দিলে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার কিংবা এই টাইপের কিছু
দিলে হচ্ছে আপনার অ্যাকাউন্ট মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, তারপর ওরা রিভিউতে নিয়ে যাবে। সবকিছু যদি দেখে ঠিকঠাক তখন আপনার এটা অ্যাপ্রুভ করে দেবে। আপনার ইমেইলে আসবে, মেসেজ আসবে যে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়েছে কি হয় নাই। ঠিক আছে, জি আচ্ছা। ওকে, স্ক্রিনটা অফ করে দেন কাইন্ডলি। আচ্ছা, আপনারা আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এটা হচ্ছে পেনিয়ারের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খোলার যে ইন্টারফেসটা, সেটা তো একটু আগে দেখছেন। রেজিস্ট্রেশনে ক্লিক করে যে আপনারা ওটা করে নেবেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আমি জাস্ট অ্যাকাউন্টের ভিতরে ইন্টারফেসটা আপনাদেরকে একটু দেখাই, আর তারপর আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দিচ্ছি, ওইটা জাস্ট ফলো করলে ইনশাআল্লাহ আপনারা পেনিয়ার অ্যাকাউন্ট করে নিতে পারবেন। পেনের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে তখন এখানে আপনি আপনার যে ইমেলটা ব্যবহার করছেন সেই ইমেলটা এখানে দিবেন। আর এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আর পাসওয়ার্ডের বিষয়টা হচ্ছে টু ফ্যাক্টর ভেরিফিকেশন ওরা অলরেডি ওপেন করে দেয়। তার মানে ইমেল আর পাসওয়ার্ড দিলেই শুধু হবে না, আপনার যে ফোন নাম্বার অ্যাড করা থাকবে সেই ফোন নাম্বারে একটা কোড যাবে, এবং সেই কোডটাতে আপনার হচ্ছে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা আপনাকে বসাতে হবে। তাহলে আপনার যে ফোন নাম্বারটা আপনি এখানে ইউজ করতেছেন সেটা একটা ভ্যালিড ফোন নাম্বার, কিংবা যে ফোন নাম্বারটা আপনার আশেপাশে থাকে সেই ফোন নাম্বারটা মূলত সবসময় ইউজ করবেন। ঠিক আছে, আপাতত আমার কাছে চাইনি, তো আপনাদের কাছে এটা চাইবে। দেখেন এখানে এটা হচ্ছে পেনিয়ারের ইন্টারফেস। পেনিয়ারে খুবই সিম্পল। ঠিক আছে, পেনিয়ারে আমরা যখন ফাইবারে যাই, আমরা একটু ফাইবারে গিয়ে একটু ঘুরে আসি। এই যে দেখেন ফাইবারে আপনারা আর্নিংস এ যাবেন। আর্নিংস এ গিয়ে আপনারা মোটামুটি ফাইবার থেকে যখন আর্ন করা শুরু করবেন তখন মিনিমাম $30 হলে আপনি পেনিয়ার থেকে ফাইবার থেকে পেনিয়ার ট্রান্সফার করতে পারবেন, কিন্তু $50 না হলে পেনিয়ার থেকে কোনো লোকাল ব্যাংকে ট্রান্সফার করা যায় না। তাহলে ধরে নিচ্ছি যখন আপনারা $50 আর্ন করবেন তখন এখানে যে পেপাল অ্যাকাউন্ট আছে, এটা যেহেতু আমাদের দেশে সাপোর্ট করে, এটা বাদ ব্যাংক ট্রান্সফার, এটা হচ্ছে পেনিয়ার থেকে সরাসরি বাংলাদেশের যে কোনো ব্যাংকে ট্রান্সফার করা। এটা রেট অনেক কম আসে, তো আমরা এটা করবো না। আমরা যেটা করবো যে ফাইবার রেভিনিউ কার্ড, যখন আমাদের পেনিয়ার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে তখন ফাইবার অ্যাকাউন্টের সাথে আমরা এটা কানেক্টেড করে নেবো। আর কানেক্টেড করে নেবো, কানেক্টেড করা খুবই ইজি। এই যে ফাইবার রেভিনিউ কার্ড, এখানে ক্লিক করতে হবে। যদি কানেক্টেড থাকে তাহলে আপনার যে টাকাটা থাকবে অ্যাভেলেবল ফর উইথড্র, এই যে দেখেন অ্যাভেলেবল ফর উইথড্র আমার এখানে $96 দেখাচ্ছে। তো আমি যদি জাস্ট এখানে ক্লিক করি তাহলে আমার পেনিয়ার কার্ডে চলে যাবে ওই টাকাটা, আর তখন আমি ওইখান থেকে আমি উইথড্র করতে পারবো। আর যদি আপনার পেনিয়ার অ্যাকাউন্ট অ্যাড করা না থাকে তখন এখানে ক্লিক করলে ওরা বলবে যে অ্যাড ইউর পেনিয়ার অ্যাকাউন্ট, তখন আপনি আপনার ইমেইলটা আর ফোন নাম্বারটা কি কি চাইবে সেগুলো দিলে আপনার পেনিয়ার অ্যাকাউন্ট ফাইবারের সাথে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো এটা এটা আপনারা পারবেন। পারার পর দেখেন এখানে পেনিয়ার অ্যাকাউন্টে আমি আসলাম। এখানে দেখেন তিনটা সিস্টেম, একটা ইউএসডি, একটা হচ্ছে ইউআর অর্থাৎ ইউরো, আর একটা হচ্ছে গ্রেট ব্রিটেন পাউন্ড অর্থাৎ জিপিডি। ঠিক আছে, তো আমার একটা কার্ড অর্ডার করা আছে, অর্থাৎ আমার কাছে একটা কার্ড আছে, সেটা হচ্ছে পেনিয়ারের ইউএসডি কার্ড আছে। ঠিক আছে, সেই কার্ডের নাম্বারের লাস্টে দেখেন এই যে 3টা ডিজিট এখানে দেখাচ্ছে, এবং এই কার্ডে কত ডলার আছে সেই বিষয়টা এখানে দেখাচ্ছে। ডলার আপাতত কিছুই নেই, 77 সেন্ট আছে, যেগুলো ছিল উঠে ফেলেছি। এটা উইথড্র করা খুবই সহজ। উইথড্র করার সময় দেখেন আমি এই যে উইথড্র বাটনে ক্লিক করতেছি। আপনারা যখন পেনের অ্যাকাউন্ট তৈরি করবেন তখনই মূলত আপনার বাংলাদেশের যে লোকাল ব্যাংক থাকবে সেই লোকাল ব্যাংক অ্যাড করে দিবেন। আর দেখেন আমার ডাচ বাংলা ব্যাংকের একটা অ্যাকাউন্ট অ্যাড করা আছে, সে এখানে আমি আমার অ্যামাউন্ট বসাবো। বসানোর পরে যে রিভিউতে গিয়ে আমি ট্রান্সফার দিলে আমার দেখা যাচ্ছে 48 থেকে 72 ঘন্টার মধ্যে আমার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। ঠিক আছে, ভেরি সিম্পল। আর এই পুরো প্রসেসটার জন্য কোনো টাকা পয়সা কাটবে না যদি আপনি ওয়েবসাইটের থ্রুতে কাজগুলো করেন। কিন্তু আপনার যদি একটা কার্ড অ্যাক্টিভ থাকে, ঠিক আছে, দেখেন এই যে আমার কার্ড অ্যাক্টিভ আছে একটা,
এই যে ইউএসডি কার্ডটা, এটার জন্য আমার ইয়ারলি $33 করে দিতে হয় পেনিয়ারকে। 33 অথবা মানে 30 টু 33 বিটুইন দিস টু নাম্বার আমাকে যে কোনো একটা অ্যামাউন্টে পে করতে হয়। অটোমেটিক কার্ড থেকে কেটে নেয়। তো কার্ডে যখন আপনার টাকা থাকে না তখন কি করে, তখন কাটে না, যখনই আপনি টাকা আবার রিচার্জ করেন তখন আবার সেখান থেকে কেটে নেয় পেনিয়ার আপনার কার্ড থেকে। কারণ ওই কার্ড আপনি ইউজ করতেছেন, যেহেতু কার্ড যদি আপনি অ্যাক্টিভ না করেন সেক্ষেত্রে আপনার কার্ড থেকে কোনো মানে আপনার পেনিয়ার অ্যাকাউন্ট থেকে কখনোই কোনো টাকা পয়সা উইথড্র করবে না। আর এখানে লিমিট দেওয়া আছে প্রায় $10,000, মান্থলি আপনি প্রায় $10,000 ট্রানজাক্ট করতে পারবেন। তো $10,000 তো অনেক টাকা। তো সেটা সেই পর্যন্ত যাইতে যেতে ইনশাল্লাহ আমাদের কার্ড অর্ডার করারও যে অ্যাবিলিটি সেটা হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে দেখেন আমি পে নিয়ার কার্ড দেখতে কেমন হয় আপনি জাস্ট একটু দেখা দিচ্ছি। পে নিয়ার এটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে ইমেজে ক্লিক করলে দেখেন পে নিয়ার কার্ড দেখতে এরকম হয়। আমার কাছে যে কার্ডটা আছে সেটাও কাইন্ড অফ দেখতে এরকম। ঠিক আছে, এই আর কি বিষয়। তো আশা করি পেনিয়ারের বিষয়গুলো মোটামুটি ক্লিয়ার, আপনাদের আর একটু ক্লিয়ার হয়ে যাবে যখন এই ভিডিওটা দেখবেন। আমি একটা ভিডিও দিয়ে দিচ্ছি, এটা দেখে দেখে আপনারা আপনাদের পেনিয়ার অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন। এখানে অনেক ভিডিও আছে, ভিডিওগুলো দেখার সময় আপনারা একটা বিষয় খেয়াল করবেন যে রিসেন্ট ভিডিও কোনগুলো। ঠিক আছে, এখানে দেখেন এই যে 6 মান্থ অ্যাগো আছে, এখানে 2 মান্থস অ্যাগো আছে, এখানে 11 মান্থস অ্যাগো আছে, এখানে 1 মান্থ অ্যাগো আছে। তো সঠিক নিয়ম পেনিয়ার অ্যাকাউন্ট খোলার A to Z আপনারা চাইলে এই ভিডিওটাও দেখতে পারেন অথবা এই ভিডিওটাও দেখতে পারেন, যে কোনো একটা ভিডিও দেখলেই চলবে। আমি দুটো ভিডিও লিংক আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই ভিডিও দুটো দেখলে আপনাদের ইনশাআল্লাহ পেনিয়ার কার্ড অ্যাক্টিভ করা কিংবা পেনিয়ার কার্ডের কিভাবে ওপেন করতে হয় অ্যাকাউন্ট সবকিছু ওরা ডিটেলসে বলে দিয়েছে। ঠিক আছে, ওদের এখান থেকে ভিডিও একবার দেখবেন, দেখার পর ইনশাআল্লাহ আপনারা খুব ইজিতে পেনিয়ার অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারবেন। আচ্ছা, আজকের যে লিঙ্কগুলো দিব কেউ একটু কাইন্ডলি সেগুলো কালেক্ট করে রাখবেন এবং গ্রুপে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে একটু পোস্ট করে দিন। ঠিক আছে, ওকে। তো পেনিয়ারের বিষয়টা গেল, চলেন এখন আমরা আমাদের ক্লাসের মডিউলের যে বিষয়টা আছে সেখানে একটু যাই এবং সেখান থেকে একটু দেখে নিই যে আজকে আমরা কি কি শিখতে যাচ্ছি। একটা কথা বলবো। জি স্যার বলেন। স্যার এই আপনি আগের দিন বলছিলেন না যে ওই ফাইবারে বেশ কয়েকদিন ওই 15 দিন মতো ওই রেসপন্স রেট বা অর্ডারের ইয়েটা মানে কম থাকলে, লাল থাকলে লেভেল নামিয়ে দেয়। আপনি লেভেল 2 আছেন, ধরেন লেভেল 1 করে দিল, তাহলে আবার আপনাকে লেভেল 2 হতে গেলে কি করতে হবে? লেভেল 2 হতে গেলে যতদিন আমার ওই রেসপন্স রেটটা মনে করেন 90% এর নিচে চলে আসছে, যেমন ধরেন 80% চলে আসছে, তখন আমার আবার লেভেল 2 পেতে হলে ওই 80%টাকে 90% উপরে নিয়ে যেতে হবে। প্রতি মাসের 15 তারিখে ইভ্যালুয়েশন হয়। হ্যাঁ, ফাইবার প্রতি মাসের 15 তারিখে একবার চেক করে যে কার কি অবস্থা প্রোফাইলের। যখন দেখে যে হ্যাঁ এর প্রোফাইলটা এই লেভেলের জন্য উপযুক্ত, তখন ওকে আবার ওই লেভেলে উঠায় দেয়। আর যখন আবার দেখে যে না ও এই লেভেলে আছে কিন্তু এই লেভেলের জন্য উপযুক্ত না, ওর রেসপন্স রেট কম আছে, তখন আবার ওই লেভেল থেকে নামায় দেয়। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, ওই ওকে। নামিয়ে দেওয়ার পর উঠতে গেলে কি করতে হয়? আবার $2,000 আর্ন করতে হবে এরকম না না আবার? না, সেরকম কিছু না, আপনার যেটা কম আছে শুধু সেটা উপরে উঠাইলেই হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ওকে। আর স্যার এই আমার আইডিতে না স্যার এই কি বলেন তো, একবার মানে কম্পিউটার অন করে তো আমি ঘুমিয়ে গেছিলাম আর ইন্টারনেট চলছিল, আর একটা বায়ার নক করেছিল, আমি সকালবেলা উঠে রিপ্লাই দিয়েছিলাম, মানে অনেক কদিন, মানে প্রায় 5-6 দিন রেসপন্স রেট হয়ে গেছিল, বুঝলেন স্যার? জি দিয়ে আমি ওই ফাইবারে যেসব বাংলাদেশি গ্রুপগুলো আছে না, ওই জি গ্রুপে আমি একটা পোস্ট করেছিলাম যে আমার ফাইবারে কেউ একজন নক করেন, তাকে একটা $5 অর্ডার দেওয়া হবে, যারা নতুন সেলার তারা একটু নক করতে পারেন। আর আর দিয়ে এবার এরকম একটা মেসেজ, এরকম একটা পোস্ট দিয়েছিলাম। আর আমি পোস্ট অ্যান্সার রেডি করে রেখেছিলাম যে আমার অন্য একজনকে অর্ডারটা দেওয়া হয়ে গেছে, যদি পরে দরকার হয় আবার ডাকবো। দিয়ে সাথে সাথে 10-15 জন নক করেছে, তারপরে রেসপন্স রেট আবার 1 ঘন্টা হয়ে গেছে। তাই এরকম করলে কোনো অসুবিধা হবে? না না, আপনি তো ট্যালেন্টেড পারসন। আপনি যেহেতু আপনার মাথায় একটু বুদ্ধি আছে যে কিভাবে রেসপন্স রেট বাড়ানো যায়, সেহেতু এখানে প্রবলেম হইলে সেটাও আপনি রিকভার করতে পারবেন। ঠিক আছে, ততটুকু বুদ্ধি আপনার মাথায় আছে আই গেস। তো ঠিক আছে, বেস্ট অফ লাক। এগুলো করবেন না, ঠিক আছে? এগুলা তো যা করছেন খুব ভালো কাজ করছেন, কোনো সমস্যা নেই। এগুলা করলে প্রবলেম হবে কিনা আমি আসলে বলতে পারছি না, কারণ আমি এগুলো কখনো আগে করিনি। ঠিক আছে, আচ্ছা যা বনি ভাই, করছেন প্রবলেম হওয়ার কথা না, যা করছেন আর আর এগুলো করতে যাবেন না। ঠিক আছে, ওকে। আচ্ছা জি বলেন, আর কেউ কিছু বলবেন কিনা? আমরা ক্লাসের মেইন আলোচনা সেটা শুরু করব। আচ্ছা একটু আমার একটু সময় দেন বুঝছেন। জি এমন একটা কথা বলি, কালকে আমার একটা ভাই ফ্রিল্যান্সার সুমন নামে একটা আসতো, ঠিক আছে, মানে জি এ গ্রুপের। তখন উনি স্কিল টেস্ট দিতে যাইয়া কিছুই করে নাই। আমরা বলছিলাম যে স্কিল টেস্ট দিতেছে, জুমে 7 মিনিট সময়, একবার কি দেখাইয়া এখন 51 দিনের লিগা ওনারে আর স্কিল টেস্ট নিতেছে না, জি বুঝছেন। জি আবার রিসেন্ট টেস্ট আছে, একবার ক্লিক করানো কাজ করছিল, টেস্টে আসছিল, পরবর্তীতে জুমের সময় ছিল না বলে
তো আমরা বলছি যে আমরা জুমের লিংক দিতেছি, আপনি এটাতে বাইরেন না। উনি এটাতে বাইরেছে, আর রিসেন্টে টেস্টে ক্লিক করলে আবার অপশন আর আসতেছে না। জি টেস্টটা ক্যান্সেল হয়ে গেছে সম্ভবত। এখন কি সম্ভবত আইপিটা চেঞ্জ করালে কি উইন্ডোজটা চেঞ্জ করতে হবে? উইন্ডোজ না, এই ধরনের প্রবলেমে অনেকেই পড়তেছেন যে ইংলিশ টেস্ট দিতে যায় সেটা সামহাও সেটা মিস্টেক করে ফেলতেছেন কিংবা ফেল হয়ে যাচ্ছে, যে কোনো প্রবলেম হচ্ছে। নোটিফিকেশনের কারণে হ্যাঁ একটু বলতে দেন তো। তারপরে আপনাদের যেটা করতে হবে, আপনি পিসিতে উইন্ডোজ দিবেন আর যেই ওয়াইফাই দিয়ে চালাচ্ছেন সেই ওয়াইফাই এর আইপি অ্যাড্রেস চেঞ্জ করা যায়, ঠিক আছে? আপনার যে ইন্টারনেট প্রোভাইডার যারা আছে, একটু আগে কার সাথে যেন কথা হচ্ছিল ওই ব্যাপারে, তো সেই ইন্টারনেট প্রোভাইডারদের কাছে ফোন করে বলবেন যে আমার ওয়াইফাই এর আইপি অ্যাড্রেসটা একটু চেঞ্জ করে দিতে হবে, কারণ আমি এই কাজ করি, এটা করতে আইপি অ্যাড্রেসটা যদি সেম থাকে আমার প্রবলেম হচ্ছে। তো আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে দিলে তখন আপনি আবার নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন, খুলে তারপর কেয়ারফুলি ইংলিশ টেস্ট দিয়ে তারপর কাজ করবেন, ঠিক আছে? এটা একটা আচ্ছা করতে আচ্ছা পারেন। অথবা মোবাইল ফোনে যে ডেটা আছে, মোবাইল ফোনে হটস্পট অন করে ওইটা দিয়ে আপনি কাজ করতে পারেন। জি বলেন। আচ্ছা, এইসব বিষয় আমরা ক্লাসের শেষের দিকে আলোচনা করব, কেমন? আমরা ক্লাসে যে বনি ভাই, ভিডিওর লিংক মনে হয় কারোর পার্সোনালিতে চলে গেছে, পাচ্ছি না তো। ওকে, লেট মি চেক। কারো যদি কোনো বিষয়ে জানার থাকে কিংবা কোনো বিষয়ে প্রশ্ন থাকে তাহলে সেটা একটু নোট ডাউন করে রাখেন, আমরা ক্লাসের শেষের দিকে ইনশাল্লাহ আমরা এইসব আলোচনা করব, ঠিক আছে? তাহলে চলেন আমরা ক্লাসের যে মেইন আলোচনা সেটা একটু করে ফেলি, কিংবা সেটা একটু দেখে নিই কি কি করবো আজকে আমরা। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সিপিএ কি জিনিস সেটা আমরা একটু জানবো। সিপিএ যে বেসিক ধারণা যতটুকু আমাদের থাকা দরকার ততটুকু আমরা নিব, তারপর কিওয়ার্ড, তারপর এসইও, দেন হচ্ছে এসইওর যে দুটো কাইন্ডস আছে, অফ পেজ এসইও, অন পেজ এসইও, সেগুলোর মধ্যে আবার কি কি, সেগুলো কিভাবে করে না করে। দেন হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও, তারপর হোয়াইট হ্যাট এসইও, তারপর হচ্ছে গ্রে হ্যাট এসইও, এগুলা কি জিনিস সেগুলো একটু জানবো। ব্যাকলিঙ্কিং কি, ব্যাকলিঙ্কিং ডু ফলো নো ফলো সেগুলা কি, কিংবা সেগুলো কিভাবে কি করতে হয়। এছাড়া আমরা এসইও ক্লার্কে অ্যাকাউন্ট যাদের আছে খুব ভালো, যাদের নেই তাদেরকে একটু দেখিয়ে দিব, কিংবা এসইও ক্লার্কের মধ্যে কিভাবে গিগ দিতে হয়, কিভাবে বায়ার রিকোয়েস্ট পাঠাতে হয় কিংবা অ্যাপ্লিকেশন করতে হয় সেগুলো দেখিয়ে দিব। freelancer.com এ অ্যাকাউন্ট তৈরি করতে হয় কিভাবে সেটা দেখিয়ে দিব, কিংবা ওইটার ইন্টারফেস। আপওয়ার্কের বিষয়টা একটু দেখিয়ে দিব আপনাদেরকে। এছাড়া মাইক্রো ওয়ার্কার নামে একটা মার্কেট প্লেস আছে যেখানে ছোট ছোট কাজ পাওয়া যায়, সবসময় থাকে, আপনারা চাইলে সেখানে করতে পারেন, সে বিষয়গুলো দেখিয়ে দিব। এছাড়া পেনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েশনের সে বিষয়টা অলরেডি আমরা দেখিয়ে দিয়েছি। চলেন তাহলে আজকে ক্লাসের মূল আলোচনা শুরু করতে পারি। তো ফার্স্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে সিপিএ। সিপিএ মিনস হচ্ছে কস্ট পার অ্যাকশন, ঠিক আছে? কস্ট পার অ্যাকশন জিনিসটা কি যদি একটু ডিটেলসে বলা যেতে পারে, কস্ট পার অ্যাকশন হচ্ছে যে আপনি কোনো কোম্পানির কিংবা কোনো একটা প্রতিষ্ঠানের লিংক নিয়ে আপনি মার্কেটিং করছেন। মার্কেটিং মানে কি? প্রমোশন করা, অর্থাৎ আপনি বিভিন্ন লোকজনের কাছে সেটাকে অ্যাডভার্টাইজ করা যে তুমি এই লিংকটা গিয়ে তুমি এই কাজটা করতে পারো, কিংবা তোমার যদি একটা ভিডিও এডিটিং সফটওয়্যার দরকার হয় তাহলে তুমি এই যে আমি একটা ভিডিও এডিটিং সফটওয়্যারের মার্কেটিং করতেছি, কিংবা এটা নিয়ে তুমি দেখতে পারো, ঠিক আছে? কিংবা এটা তুমি ট্রায়াল ভার্সন যেটা আছে সেটা তুমি টেস্ট করে দেখতে পারো। তো তখন আপনি যে লিংকটা দিলেন কাউকে, যেমন আপনি আমাকে একটা লিংক দিলেন, সিপিএ লিংক, তো সেই লিংকে ক্লিক করে আমি কি করলাম, সেই যে সফটওয়্যারটা, সেই সফটওয়্যারের ট্রায়াল ভার্সন, 7 দিনের একটা ট্রায়াল ভার্সন আছে, সেই ভার্সনে আমি রেজিস্টার করলাম। রেজিস্টার কিভাবে করতে? আমার ইমেল অ্যাড্রেস দিলাম, ফোন নাম্বার দিলাম, আমার কার্ডের ডিটেলস দিলাম, এগুলো দিয়ে আমি রেজিস্টার করলাম। রেজিস্টার করার সাথে সাথে এই যে আমি একটা অ্যাকশন এক্সিকিউট করলাম, যে সেখানে রেজিস্টার করলাম কিংবা সেই ট্রায়াল ভার্সনে আমি এনরোল করলাম, এটার কারণে আপনি কি পাবেন? নির্দিষ্ট একটা টাকা পাবেন সেই ভিডিও সফটওয়্যার যে কোম্পানিটা আছে সেই কোম্পানির কাছ থেকে। এটি হচ্ছে সিপিএ মার্কেটিং। তার মানে এক কথায় বলা যেতে পারে যে আপনি যেই লিংক বা যেটা নিয়ে আপনি প্রমোট করেন বা অ্যাডভার্টাইজিং করবেন সেইটার দ্বারা আপনার যে ভিউয়ার্স বা ভিজিটর্স আছে তাদের দিয়ে আপনি যদি কোনো অ্যাকশন নেওয়া হতে পারেন, এই প্রত্যেক অ্যাকশনে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পয়সা পাবেন। যেমন হতে পারে আপনি সেই অ্যাকশনগুলো কি কি হতে পারে, যেমন সাইন আপ হতে পারে, আপনি আপনার ইমেল অ্যাড্রেস দেওয়া মানে দেওয়া সেটা হতে পারে, কোনো ফর্ম পূরণ হতে পারে, কিংবা আপনি আপনার ফোন নাম্বার অ্যাড করবেন সেটা হতে পারে, কিংবা কোনো ট্রায়াল ভার্সনে কোনো সফটওয়্যার কিংবা যে কোনো কিছু ট্রায়াল ভার্সনে এনরোল করা হতে পারে। এই ধরনের যে কোনো অ্যাকশনের বিনিময়ে আপনি কি পেতে পারেন? আপনি সিপিএ মার্কেটিং করার কারণে আপনি সেখান থেকে কিছু টাকা পয়সা পেতে পারেন। এটাই হচ্ছে সিপিএ মার্কেটিং, দ্যাট মিনস কস্ট পার অ্যাকশন বলা হয়, যেটা ইলাবরেশন। নেক্সট যে বিষয়টা আছে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিপিএ এন্ড অ্যাফিলিয়েট মার্কেটিং। সিপিএ মার্কেটিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে বেসিক কিছু ডিফারেন্স আছে, মানে মোটামুটি দুইটা অলমোস্ট সিমিলার, কিন্তু সিপিএ মার্কেটিং আর অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে একেবারে বেসিক একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি আপনাদের নিশ্চয়ই মনে আছে। অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে যে কোনো প্রোডাক্ট কিংবা যে কোনো সার্ভিসের যদি আপনি কোনো একটা অংশ আপনি যদি বিক্রি করে দিতে পারেন, কিংবা কোনো একটা কি বলে, যে কোনো একটা পিস যদি আপনি বিক্রি করেন, যেমন একটা টিভি
কিংবা মনে করেন একটা মোবাইল ফোন, ঠিক আছে, এটা আপনি যদি কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং করেন এবং সেই যে সেলার তার কাছ থেকে আপনি একটা অ্যাফিলিয়েট লিংক নেবেন এবং ওই লিংকের ক্লিক করে যদি কেউ ওই মোবাইল ফোনটা ক্রয় করে কিংবা পারচেস করে, তাহলে কি হবে, সেটার বিনিময়ে 10% অথবা 5% আপনাকে ওই সেলার আপনাকে সেটা কমিশন দিবে। এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। কিন্তু সিপিএ মার্কেটিং এ আপনার কোনো প্রোডাক্ট সেল করতে হয় না, আপনার যে কোনো একটা অ্যাকশন যদি আপনি নিয়ে দিতে পারেন তাহলে আপনি মনে করেন সিপিএ এর যে কমিশনটা আছে সেটা পেয়ে যাবেন। তাহলে ডিফারেন্সটা কোথায়? অ্যাফিলিয়েট হচ্ছে আপনাকে অবশ্যই পারচেস করাইতে হবে, আর সিপিএ তে হচ্ছে কোনো পারচেস করাইতে হবে না, কোনো অ্যাকশন যদি আপনি নিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, সেই সিপিএ যে কমিশনটা আছে সেটা আপনি নিয়ে নিতে পারবেন। সিপিএ মার্কেটিং করার অনেক অনেক উপায় আছে। আমরা ইউটিউবে কিংবা হচ্ছে udemy.com বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মে গিয়ে আমরা সিপিএ মার্কেটিং সম্পর্কে যাদের বিস্তারিত শেখার ইচ্ছা আছে কিংবা সিপিএ মার্কেটিং নিয়ে যাদের কিউরিওসিটি আছে তারা সেটা নিয়ে আমরা রিসার্চ করলে আমরা পেয়ে যাবো। যেমন সিপিএ MARKETING সিপিএ মার্কেটিং এটা লিখে যদি আপনি সার্চ করেন বাংলা, ইংলিশ, হিন্দি অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন। তো আপনারা কি করবেন, যে টিউটোরিয়াল গুলা একটু রিসেন্ট নতুন অর্থাৎ খুব বেশি পুরাতন না, ঠিক আছে, সিপিএ মার্কেটিং টিউটোরিয়াল এটা লিখে সার্চ করব। ভাইয়া আপনি ক্যাপ মার্কেটিং লিখছেন। তাই তো বলি, ক্যাপ আসে কেন এর মধ্যে? সিপিএ, ঠিক আছে, সিপিএ মার্কেটিং টিউটোরিয়াল এটা লিখে সার্চ করবেন বাংলা, এই যে নাসিম, ফ্রিল্যান্সার নাসিম, ওর ভিডিও দেখতে পারেন। যদি এটা 2 ইয়ার্স আগো, তো রিসেন্ট যে ভিডিওগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করবেন। যেমন এটা দেখেন 3 মান্থস আগো, এটা হচ্ছে 4 মান্থস আগো। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে কোনো ভিডিও দেখার আগে আপনার মার্কেটে আপনার যে সময়টা আপনি এই ভিডিওর পিছনে দিবেন সেই সময়টা তো ভ্যালুয়েবল, তাই না? এটার কারণে আপনি নিচের কমেন্ট গুলো একটু দেখে নেবেন যে কমেন্টস গুলা কি টাইপের আছে, কমেন্টস গুলা কি মানে তারা কি বলতেছে, তারা কি ভিডিওটা কি ফেক কিংবা কোনো ধরনের কনফিউশন আছে কিনা। যেই ভিডিওটা দেখবেন ম্যাক্সিমাম লোকজন প্রশংসা করতেছে কিংবা বলছে যে ঠিক আছে ভিডিওটা ভালো হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ, অমুক তমুক, সেই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। এই যে যেই ইটা আছে, ইউটিউব চ্যানেলটা আছে, ইউটিউব চ্যানেলটার মধ্যে মানি মেকিং এর জন্য অনলাইনে ও একটা ইউনাইটেড আরব আমিরাতের মেবি নাগরিক কিংবা এই টাইপের। তো ও হচ্ছে মানি মেকিং এর অনেক অনেক উপায় কিংবা ইনস্টাগ্রাম থেকে কিভাবে মানি মেক করা যায়, কিভাবে দেখেন এখানে বলছে কি মেক মানি অনলাইন উইথ নো মানি, নো স্কিল এন্ড নো ওয়েবসাইট, ঠিক আছে। তো এই ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, কিভাবে লিড জেনারেট করতে হয়, তারপরে হচ্ছে ইমেইল লিস্ট কিভাবে বিল্ড আপ করতে হয়, ও নানা ধরনের উপায় কিংবা ফর্মুলাও এখানে দেখায় বিভিন্ন সময়। তো এই ইউটিউব চ্যানেলটা আপনারা কি করতে পারেন, ফলো করতে পারেন। আর যেটা বললাম যে সিপিএ মার্কেটিং টিউটোরিয়াল লিখে যখন আপনারা সার্চ করবেন, কোন ভাষাভাষী স্যার চ্যানেলটা? বুঝি নাই। কোন ভাষায়? কোন ভাষায় শুনতেই তো পাচ্ছেন, ইংলিশে। ও ইন্টারন্যাশনাল চ্যানেল সবসময় ইংলিশ হয়, ঠিক আছে। এখানে বাংলা যদি চান তাহলে বাংলা লিখে সার্চ করবেন, হিন্দি চাইলে হিন্দি লিখে সার্চ করবেন, ইংলিশ চাইলে ইংলিশ লিখে সার্চ করলে আপনারা মোটামুটি অনেক অনেক ভিডিও আছে, এগুলো দেখে আপনারা এইসব বিষয়ে স্কিল গ্রো করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড কি জিনিস? কিওয়ার্ড কি জিনিস সেটা কিন্তু অলরেডি আমরা অনেকেই অনেক জায়গায় ব্যবহার করেছি। আমরা যদি ফাইবারে একটু চলে যাই, ফাইবারে আমাদের যে গিগস গুলো আছে, যেমন এই যে আমি একটু আমার গিগসে চলে যাই। বনি ভাই লিঙ্ক গুলো তো আসছে না আমাদের এতে, আপনি কি কার পার্সোনালিতে দিয়ে দিচ্ছেন? এটা চেক করবেন। লিঙ্ক গুলো সব নেফিউ ভাইয়ের ইসে চলে যাচ্ছে। আচ্ছা, এখানে এভরিওয়ান দিয়ে দিলাম, এখন দিয়ে দিলে চলে যাবে। ওকে, এখন আশা করি গিয়েছে, জি তাই না? আসছে আসছে আসছে। আগের ইউটিউবের ভিডিও লিঙ্ক গুলা গেছিল? না ভাই, আসেনি, আগের গুলো আসেনি। না স্যার কোনোটাই আসেনি, এখন একটা আসছে কেবল। ওকে, লিঙ্ক গুলো একটু যে কেউ কালেক্ট করে নিয়ে আমাদের অবশ্যই গ্রুপে একটু পেস্ট করে দিন, কারণ অনেকে হয়তো বা জয়েন করতে পারেনি। আচ্ছা, এই যে গিগে চলে আসলাম, দেখেন আমরা যে কোনো একটা গিগে যদি যাই, কিওয়ার্ড কি জিনিস সেটা অলরেডি কিন্তু কিওয়ার্ডের ব্যবহার আমরা অনেক জায়গায় করেছি, কিওয়ার্ড রিসার্চও আমরা অলরেডি করেছি, কিন্তু আসলে প্রফেশনালি কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয় সেটা কখনো আলোচনা করা হয়নি। দেখেন এখানে আমরা যখন একটা গিগ ওপেন করেছি কিংবা একটা গিগ দিয়েছি, তখন এই যে টাইটেল থেকে শুরু করে আমাদের যে ইমেজ, তারপরে এখানে যে ডিসক্রিপশন, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা কিওয়ার্ডের ব্যবহার করেছি। ইভেন লাস্টের দিকে আমরা কিন্তু সরাসরি 5টা কিওয়ার্ড ব্যবহার করেছি, যেটার উপর ডিপেন্ড করে কিন্তু সার্চ রেজাল্টে আমাদের গিগ গুলা কিন্তু অনেক সময় উপরে র্যাঙ্কিং এ যেতে হেল্প করা হয়। তো প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আপনার টাইটেল, গিগের যে টাইটেল। এখানে দেখেন আমরা যে রিলেটেড সার্ভিস দিয়েছি, যেমন ধরেন আমরা সার্ভিস দিচ্ছি হচ্ছে ইনস্টাগ্রাম
ইনস্টাগ্রাম মার্কেটিং এর। তো আমরা গিগের মধ্যে ইনস্টাগ্রাম, তারপর মার্কেটিং, তারপর গ্রোথ, তারপর হচ্ছে অর্গানিক গ্রোথ, এই ধরনের যে ওয়ার্ড গুলা যেগুলো লিখে বাইরেরা মূলত সার্চ করে, তো সেগুলো কিন্তু আমরা ইউজ করার চেষ্টা করেছি। তার মানে কি ওয়ার্ড, তার মানে মূল যে শব্দ, একটা যে কোনো টপিক যখন বাইরেরা সার্চ করবে কিংবা যে কোনো বিষয় যখন বাইরের প্রয়োজন হবে, তখন বেশ কিছু বেসিক ওয়ার্ড আছে যেগুলো লিখে বাইরেরা সার্চ করে। তো আমরা যদি এমন হয় যে আমরা একেবারে নিউবি, আমরা একেবারে জানি না কি ওয়ার্ড কি জিনিস কিংবা বাইরে আসলে কি লিখে সার্চ করতে পারে এই রিলেটেড, এগুলো আমাদের কোনো ধারণাই নাই, তখন বিভিন্ন টুলস আছে, সেই টুলসের থ্রুতে আমরা কিন্তু সেখান থেকে আমরা এই কিওয়ার্ড রিসার্চের যে ডিপলি যে রিসার্চ করার বিষয়টা সেটা কিন্তু আমরা করে নিতে পারি। কিন্তু নর্মালি হয় কি, আমাদের যেহেতু আইডিয়া আছে যে ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে কি লিখে সার্চ করতে পারি, যেমন ইনস্টাগ্রাম মার্কেটিং, প্রমোশন, গ্রোথ, অর্গানিক গ্রোথ, ঠিক আছে, অর্গানিক ফলোয়ার, এই বিষয়গুলো লিখে সার্চ করতে পারি। এর কারণে আমরা খুব ইজিলি কি করতে পারছি, এখানে যে টাইটেল ট্যাগ গুলো ছিল সেই টাইটেলের মধ্যে আমরা কিওয়ার্ড গুলো ব্যবহার করতে পারছি। এছাড়া আমরা যখন কোনো ইমেজ আপলোড করছি আমাদের গিগের মধ্যে, তখন কিন্তু আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন আমরা এসইও করছি, সেই এসইও এর মধ্যে আমরা কিওয়ার্ড ব্যবহার করেছি, আমরা টাইটেল ব্যবহার করেছি, বিভিন্ন জিনিসপত্র কিন্তু আমরা ব্যবহার করেছি। তার মানে টাইটেল থেকে শুরু করে আপনি ইমেজ ব্যবহার করছেন। এছাড়া আমরা যখন এখানে ডিসক্রিপশন অ্যাড করেছি, ডিসক্রিপশনে কিন্তু আমরা 1%, অর্থাৎ 1200 ক্যারেক্টারের মধ্যে 1%, দ্যাট মিনস 10 to 12%, মানে 10 থেকে 12টা কিওয়ার্ড কিন্তু আমরা ব্যবহার করেছি। আমাদের এখানে কিওয়ার্ড কি, যেমন এই যে থ্রাইভ, আর্কিটেক্ট, ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইট, এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। এই টাইপের কিওয়ার্ড আমরা কিন্তু এখানে ব্যবহার করেছি। এছাড়া নিচের দিকে নামলে এখানে যেই ইগুলো আছে, কি বলে, প্রাইস আছে, প্রাইসের মধ্যেও কিন্তু আমরা অনেক কিওয়ার্ড ব্যবহার করেছি। আমাদের যে এফএকিউ আছে সেখানেও আমি আপনাদের সার্চ করেছিলাম, প্রত্যেকটা গিগে এফএকিউ অ্যাড করবেন এবং সেখানেও আপনারা কিওয়ার্ড ইউজ করবেন। তো সেখানেও আমরা কিওয়ার্ড ইউজ করতেছি, ইভেন নিচের দিকে আসলে কিন্তু আমরা কিওয়ার্ড ইউজ করি। তার মানে কিওয়ার্ড কিন্তু আমরা অলরেডি কিওয়ার্ডের যে ব্যবহার সেটা কিন্তু শিখে নিয়েছি, কিংবা কিওয়ার্ড কি জিনিস সেটা কিন্তু আমরা অলরেডি জানি। তো এখন আজকের যে বিষয়টা সেটা হচ্ছে প্রফেশনালি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে সেই বিষয়টা আমরা দেখবো। কিন্তু তার আগে আমরা একটু দেখে নিব কাইন্ডস অফ কিওয়ার্ড, কারণ কিওয়ার্ড বিভিন্ন প্রকার হয়ে থাকে। এই কাইন্ডস অফ কিওয়ার্ড এগুলো অবশ্যই আমাদের মাথায় থাকা উচিত, তাহলে আমরা বিভিন্ন সময় এগুলা যখন নিয়ে কাজ করব তখন এগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। KIND, কাইন্ডস অফ কিওয়ার্ড, এটা লিখে সার্চ করলে আপনারা অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন। একেবারে প্রথমে যে ওয়েবসাইটটা আছে আমরা সেটা একটু ঢুকে একটু দেখি যে কি ধরনের কিওয়ার্ড আছে, ঠিক আছে। আচ্ছা, কাইন্ডস অফ কিওয়ার্ড এর মধ্যে এই ওয়েবসাইটটাতে আমরা চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 9 ধরনের কিওয়ার্ড আছে। 9 ধরনের কিওয়ার্ডের মধ্যে দেখেন এখানে শর্ট টেইল কিওয়ার্ড, টেইল মানে হচ্ছে লেজ, ঠিক আছে, TAIL, টেইল মানে কি লেজ, মানে ছোট লেজের যে কিওয়ার্ড আছে সেটার কথা বলা হচ্ছে। শর্ট টেইল কিওয়ার্ড কয়টা থাকে, শর্ট টেইল কিওয়ার্ডের মধ্যে মিনিমাম একটা এবং সর্বোচ্চ তিনটা হচ্ছে ওয়ার্ড থাকতে পারে। দেখেন এখানে লেখা আছে মেড আপ অফ 3 ওয়ার্ডস অর লেস, 3টা ওয়ার্ড এবং অথবা এর কম যেই কিওয়ার্ডে থাকবে সেটাকে বলা হবে শর্ট টেইল কিওয়ার্ড। লং টেইল কিওয়ার্ড আছে, লং টেইল কিওয়ার্ডকে কি বলা হবে, 3টা শব্দ অথবা তার বেশি যদি থাকে সেটাকে বলা হবে লং টেইল কিওয়ার্ড। শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড, এগুলো আপনারা দেখে নেবেন, এগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট। দেখেন এখানে লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড আছে, এটার একটা এক্সাম্পল দিয়ে যদি বলা যেতে পারে যে এটা কি লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড, অর্থাৎ যেই কিওয়ার্ডের সার্চ কখনোই থামবে না, অর্থাৎ যেই সার্চ ভলিউম যেটা কখনোই হচ্ছে কমবে না কিংবা ফ্লাকচুয়েট হবে, মানে একেবারে মানে ভ্যানিশ হয়ে যাবে না, ঠিক আছে, সেই টাইপের কিওয়ার্ডের কথা বলা হচ্ছে। ফ্লাকচুয়েট হতে পারে, ফ্লাকচুয়েট মানে কি, ফ্লাকচুয়েট মানে হচ্ছে ওঠানামা করা। তো ফ্লাকচুয়েট হতে পারে কিন্তু কখনোই এটা একেবারেই শেষ হয়ে যাবে না। যেমন ধরেন এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ, তাই না, যখন প্রতি 3 বছর 4 বছর 5 বছর পর হয় ফিফা ওয়ার্ল্ড কাপ, যেই কান্ট্রিতে হয়, যেমন আগের লাস্ট ইয়ার কোথায় হয়েছিল, রাশিয়াতে, তাই না, তাহলে রাশিয়াতে যখন হয়েছিল লোকজন কিন্তু এরকম বহুত কিওয়ার্ড ইউজ করছে, ইনস্টাগ্রামে হোক অথবা টুইটারে হোক, যে রাশিয়া ফিফা ওয়ার্ল্ড কাপ, তাই না। আবার নেক্সট ইয়ারে, নেক্সট বছর কিংবা নেক্সট সেশনে যখন ফিফা ওয়ার্ল্ড কাপ হবে কোথায় হবে, কাতারে, তাহলে লোকজন তখন কি বলবে, কাতার ফিফা ওয়ার্ল্ড কাপ। তো দেখেন এখানে কিছু ওয়ার্ড কিন্তু, একটু হোল্ড করেন, একটা ফোন আসছে। সোনাহ পুনা বলছিলেন, কি জিজ্ঞেস করবেন বাইরে করতেন? আচ্ছা, যেমনটা বলছিলাম যে লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড হচ্ছে তাহলে কোনটা, দেখেন এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ, এটা কিন্তু কখনো হারাচ্ছে না, তাই না। এই ফিফা ওয়ার্ল্ড কাপ এটা হচ্ছে এখানে এভারগ্রিন লং টার্ম কিওয়ার্ড।
আর এই যে যে ফিফা, রাশিয়া, তাই না, এটা হচ্ছে শর্ট টার্ম কিওয়ার্ড, অর্থাৎ এটা খুব বেশি দিনের জন্য ব্যবহার করা হয়, মানে সরি রাশিয়া, তারপর কাতার, এগুলো যখন এগুলো শেষ হয়ে যাবে তখন কিন্তু এই কিওয়ার্ডের ব্যবহার কিন্তু আস্তে আস্তে কমে যাবে। এছাড়া নিচের দিকে আরো বেশ কিছু কিওয়ার্ড আছে, যেমন প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড, আপনি যে কিওয়ার্ডের দ্বারা প্রোডাক্ট ডিফাইন করতে পারবেন। কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড আছে। এর নিচে হচ্ছে জিও ট্যাগিং কিওয়ার্ড, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো জিওগ্রাফি, যেমন এই যে ইটা কাতার, তারপর হচ্ছে রাশিয়া, এগুলো কিন্তু আমরা জিও টার্গেটিং কিওয়ার্ডও কিন্তু আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে তার মানে কি, কোন একটা লোকেশন বোঝানো হচ্ছে এই রাশিয়া দিয়ে কিংবা হচ্ছে কাতার দিয়ে, দ্যাট মিনস এটা জিও টার্গেটিং কিওয়ার্ডের মধ্যেও কিন্তু পড়ে। তো এই হচ্ছে কিওয়ার্ডের ক্লাসিফিকেশন। আপনারা এখান থেকে কিওয়ার্ডের ক্লাসিফিকেশনে একটু চোখ বুলিয়ে নেবেন, যাতে করে আপনাদের এইসব বিষয়ে নলেজ থাকে এবং পরবর্তীতে আপনাদের এই ধরনের যে কোনো ইনফরমেশন যদি দরকার পড়ে আপনারা কাজে লাগাতে পারেন। একটু মিউট করে নেবেন যারা আনমিউট করা আছে। ওকে, এরপর যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। হ্যাঁ, অর্থাৎ কিওয়ার্ড রিসার্চ করার জন্য বিভিন্ন টুলস আছে। এগুলোর মধ্যে সব থেকে বেশি পপুলার কিংবা পপুলারলি যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। আমরা একটু গুগল কিওয়ার্ড প্ল্যানারে চলে যাব। গুগল কিওয়ার্ড প্ল্যানার এটা লিখে আমরা গুগলে যদি সার্চ করি, গুগলের একটি প্রোডাক্ট, সেখানে আমরা চলে যাব। প্রথমে যে লিঙ্কটা আসবে সেখানে আমরা ক্লিক করব। আমাদের একটা জিমেইল দিয়ে আমরা লগ ইন করে নিব। গো টু গুগল কিওয়ার্ড প্ল্যানার। এই গুগল কিওয়ার্ড প্ল্যানার মূলত ব্যবহার করা হয় কিংবা এটা মূলত তৈরি করা হয়েছিল হচ্ছে গুগলের অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য। যেমন ধরেন এখানে আমরা এই যে পেনিয়ার লিখে যদি সার্চ করি, PAYONER, পেনিয়ার লিখে যদি সার্চ করি, দেখেন উপরের দিকে এখানে আমার অ্যাড গুলা বন্ধ করা আছে। ঠিক আছে, আমার কম্পিউটারে একটা দেওয়া আছে অ্যাড ব্লকার, মেবি এই কারণে এই অ্যাড গুলা শো করে না। তো একটু আগে ওই যে আব্দুল্লাহ আল মামুন ভাই যখন অন করেছিল, তখন উপরের দিকে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এডি দিয়ে লেখা ছিল যে ওয়েস্টার্ন ইউনিয়ন, এডি দিয়ে লেখা ছিল হচ্ছে পেনিয়ার, নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। তো ওই যে বিষয়গুলো, ওই বিষয়গুলো কিভাবে করা যায় সেটা আমি আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই। আপনারা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ড যেটা আছে, অর্থাৎ গুগলে যে অ্যাডভার্টাইজিং করার জন্য যে সিস্টেমটা, গুগল সার্চ ইঞ্জিনে GWG গুগল অ্যাডওয়ার্ড ক্যাম্পেইন বাংলা, আপনারা এইসব বিষয়ে যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। এগুলো দেখলে হবে কি, এই যে গুগল অ্যাডস, দ্যাট মিনস আপনার গুগলের যে সার্চ ইঞ্জিন আছে এটার মাধ্যমে আপনি গুগলকে পে করে আপনার যে ওয়েবসাইট কিংবা আপনার যে কন্টেন্ট সেগুলো আপনি চাইলে একেবারে টপের দিকে রাখতে পারেন। ঠিক আছে, তো সেইটার জন্য মূলত এই গুগল কিওয়ার্ড প্ল্যানার এটা তৈরি করা হয়েছিল। গট ইট দিয়ে আমি নিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাই এটা। এখান থেকে এই যে বাংলা টিউটোরিয়াল আছে, এগুলার যে কোনো ভিডিও আপনারা দেখে নেবেন, দেখে নিয়ে এখানে নলেজ নিয়ে নেবেন। এটার ব্যাপারে অনেক কাজ আছে। ফাইবারে গুগল অ্যাডস লিখে সার্চ করলে আপনারা দেখতে পাবেন যে কি পরিমাণ কাজ আছে। তো আমি আপনাদেরকে এটা দিয়ে দিচ্ছি যাতে এইসব বিষয়ে আপনারা স্কিল যদি গ্রো করে নিতে চান তাহলে গ্রো করে নিতে পারবেন। যেমনটা বলছিলাম, আচ্ছা, your account isn't active, your ads are not running because your account has been cancelled. আচ্ছা ঠিক আছে, আমার এই জিমেইল এর থ্রুতে যে অ্যাকাউন্টটা তৈরি করা ছিল সেটা অ্যাকাউন্টটা ক্যান্সেল হয়ে গেছে, কোনো সমস্যা নেই। কিন্তু গুগল কিওয়ার্ড প্ল্যানার যেটা আছে সেটা আমি ব্যবহার করতে পারবো। আপনাদের যেই পজিশনে আসুক না কেন, এই যে উপরে দেখেন এই যে টুলস আছে, টুলসের এখানে গিয়ে এই যে কিওয়ার্ড প্ল্যানার এখানে ক্লিক করলে আপনার এরকম ইন্টারফেসে চলে আসবেন। তো এখানে একটা কি বলছে, ডিসকভার নিউ কিওয়ার্ড, নতুন কিওয়ার্ড ডিসকভার করো, আর অথবা হচ্ছে গেট সার্চ ভলিউম এন্ড হচ্ছে ফরকাস্ট। তার মানে পূর্বাভাস এবং গেট সার্চ ভলিউম, কি পরিমাণ সার্চ ভলিউম আছে একটা ওয়ার্ডে সেটা তুমি দেখতে যদি চাও তাহলে এটা, অথবা নতুন কিওয়ার্ড যদি তুমি ডিসকভার করতে চাও তাহলে এখানে ক্লিক করো। তাহলে আমরা নতুন কিওয়ার্ড ডিসকভার করতে চাই, তাহলে তারপরে আমি ওইটা কি করলাম, ওইখানে ক্লিক করলাম। এখানে আপনার বায়ার যখন আপনাকে বলবে যে আমার এরকম আমি একটা ওয়েবসাইট তৈরি করতে চাই এবং আমি যে বিজনেসটা করি সেটা হচ্ছে হেলথ এন্ড ফিটনেস নিয়ে, ঠিক আছে, তো আপনার বায়ার আপনাকে কি করবে, যে কোনো একটা কিওয়ার্ড কিংবা তার যে বিজনেস, তার যে নিশ সেটা আপনাকে বলে দিবে। আর বায়ার আপনাকে বলবে যে তুমি আমাকে 50টা কিওয়ার্ড রিসার্চ করে দাও যে কিওয়ার্ড গুলার কম্পিটিশন অনেক কম আর হচ্ছে সার্চ ভলিউম অনেক বেশি। ঠিক আছে, এরকম বলবে আপনাকে। তো আপনি ফর এক্সাম্পল বায়ার আপনাকে বলছে হচ্ছে ওয়েট লস, WEIGST ওয়েট LOSS, ওয়েট লস,
এটা হচ্ছে বাইরের কিওয়ার্ড, এটা দিয়ে এটার সাথে সিমিলারিটি রেখে আরো বেশ কিছু কিওয়ার্ড, আরো 10টা কিংবা 50টা 100টা কিওয়ার্ড আপনাকে কি করতে রিসার্চ করে আপনাকে খুঁজে দিতে বলছে। তাহলে আপনি এখানে আপনার যে কিওয়ার্ডটা, মূল যে কিওয়ার্ডটা বা যেটা আপনাকে দিবে সেটা আপনি এখানে বসাবেন। এখানে আপনার ইউআরএল বসাতে বলছে, এটা বসাইলেও হবে না বসাইলেও হবে। এই যে গেট রেজাল্ট এখানে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা এই ওয়েট লস রিলেটেড যত ওয়ার্ড মোটামুটি ব্যবহার করা হয়, লোকেশন সিলেক্ট করে দিতে পারবেন আপনি এখান থেকে। দেখেন এই যে লোকেশন দেওয়া আছে বাংলাদেশ, এই পেন্সিল আইকনে ক্লিক করলে আপনি বাংলাদেশটা কেটে দিয়ে আপনি যে কোনো কান্ট্রি এখানে অ্যাড করে দিতে পারেন। যেমন হচ্ছে আমরা যদি কানাডা দিতে চাই, CANADA, কানাডা, কানাডা কান্ট্রি, এই যে এখানে ইভেন কানাডার বিভিন্ন শহর আছে, দেখেন পুরো কানাডা কান্ট্রিটা সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা সেভ করে দিলে এটা আরেকবার রিফ্রেশ হবে, রিফ্রেশ হয়ে এই ওয়েট লস কানাডায় কি পরিমাণ ব্যবহার হয় সেটা দেখেন এখানে দেখাচ্ছে। যেমন দেখেন এখানে ওয়েট লস, জাস্ট এটা হচ্ছে ওয়ার্ড, কান্ট্রি হচ্ছে কানাডা। এটা আমি এখন রিসার্চ করতেছি। দ্যাট মিন্স বায়ার আমার হচ্ছে কানাডা, কানাডা থেকে আমাকে বলছে যে তুমি ওয়েট লস রিলেটেড যে ওয়ার্ড গুলো আছে সেগুলো একটা আমাকে কিওয়ার্ড রিসার্চ করে দাও। বায়ার সেই কিওয়ার্ড গুলো দিয়ে কি করবে না করবে সেই বিষয়গুলো একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে সব ধরনের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো এইখানে মূলত কি কি ইনফরমেশন আমরা কালেক্ট করবো কিংবা এখানে যা যা শো করতেছে সেগুলোর মধ্যে কি কি আমাদের জানা দরকার। ফার্স্ট অফ অল যেটা আছে, এই যে এখানে দেখেন লস, ওয়েট, ফাস্ট, এগুলো হচ্ছে আপনার কিওয়ার্ড। আর এটা হচ্ছে অ্যাভারেজ সার্চ ভলিউম, অর্থাৎ মান্থলি এক মাসে এই কানাডার লোকজন কি পরিমাণ সার্চ করে এই কি ওয়েট লস লিখে। দেখেন 10কে থেকে 100কে লোকজন মান্থলি সার্চ করে অ্যাভারেজে। আর এটার কম্পিটিশন কি আছে, হাই আছে। অর্থাৎ এই যে কিওয়ার্ডটা আছে এটা দিয়ে মোটামুটি যারা মার্কেটিং করতেছে তারা ম্যাক্সিমাম এই যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা ব্যবহার করছে। দ্যাটস ওয়াই কি এই যে কম্পিটিশন এখানে হাই লেখা আছে। তো আমাদের যে টার্গেটটা থাকবে, যখন একেবারে নতুন ওয়েবসাইট নিয়ে আমরা আগাবো, নতুন ওয়েবসাইট এসইও করার জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করব, তখন আমাদের যেটা করতে হবে, আমাদের লো কম্পিটিশনের ওয়ার্ড গুলা খুঁজতে হবে, কিন্তু হাই সার্চ ভলিউম গুলা আমাদের মাথায় রাখতে হবে। দেখেন হাই সার্চ ভলিউমের মধ্যে এখানেও দেখেন 10কে থেকে 100কে সার্চ ভলিউম আছে, কিন্তু এটার কম্পিটিশন কি লো। তার মানে নিঃসন্দেহে আমরা এই যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা কিন্তু আমরা নিয়ে নিতে পারি। এছাড়া আমরা লো সবসময় যে নিব তা না, হাই গুলো আমরা প্রথমে স্কিপ করব, কারণ হাই গুলার সাথে কম্পিটিশন অনেক। ঠিক আছে, আমরা একেবারে নতুন যেহেতু মার্কেটে আসি, নতুন একটা ওয়েবসাইট আমরা বিল্ড করব, নতুন ওয়েবসাইটে এই কিওয়ার্ড গুলো দিয়ে র্যাঙ্ক করা খুব কঠিন হয়ে যাবে। তাহলে আমরা কি করব, আমরা লো ভলিউমে যেগুলো আছে সেগুলো মোটামুটি আমরা কালেক্ট করে নিব, যেমন মিডিয়ামের যেগুলো আছে সেগুলো আমরা নিতে পারি। ফর এক্সাম্পল এই যে 3টা কিওয়ার্ড আমার পছন্দ হয়েছে, কিংবা 3টা কিওয়ার্ডে আমি রিপোর্ট দেখতে পাচ্ছি যে এটা কম্পিটিশন লো আছে এবং মান্থলি সার্চ যেটা আছে সেটা মোটামুটি ভালোই আছে। এছাড়া এই সাইডে যে বিষয়গুলো আছে, এই যে যেমনটা বললাম গুগল অ্যাডওয়ার্ড যেটা আছে, এই গুগল অ্যাডওয়ার্ডের থ্রুতে আপনি যদি অ্যাড দিতে চান, তাহলে এই কিওয়ার্ড ব্যবহার করলে আপনার সর্বনিম্ন কত ডলার পে করতে হবে পার ক্লিকে, আর এই কিওয়ার্ড আর সর্বোচ্চ কত ডলার পে করতে হবে সেটার জাস্ট একটা দেওয়া আছে এখানে। ঠিক আছে, তো এগুলো আমাদের আপাতত দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় হচ্ছে আমরা কোন কিওয়ার্ড নিব সেই বিষয়গুলো আমরা দেখবো। তো ফর এক্সাম্পল এই 3টা কিওয়ার্ড আমার মনে করেন আমার নিশের সাথে গিয়েছে এবং এইগুলা লো কম্পিটিশন আছে, হাই সার্চ ভলিউম আছে, তাহলে এগুলো আমি নিয়ে নিব। এই যে কপি বাটন আছে, কপি বাটনে ক্লিক করব, কপি বাটনে ক্লিক করার পর এখানে একটা নোটপ্যাড নিয়ে নিব, নোটপ্যাডে আমি এগুলো পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে কোনটা লং টেল কিওয়ার্ড, কোনটা শর্ট টেল কিওয়ার্ড, এটা আমি একটু দেখে নিব। তো শর্ট টেল কিওয়ার্ডের মধ্যে জাস্ট এই একটা ওয়ার্ড আছে, আর বাকি যে 2টা ওয়ার্ড আছে সেটা লং টেল কিওয়ার্ড। তো আমি চাচ্ছি বায়াররা দেখবেন, মানে যারা ভিজিটর্স তারা মূলত লং টেল কিওয়ার্ড ওইভাবে লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, কিংবা শর্ট টেল কিওয়ার্ড লিখে মূলত তারা বেশি সার্চ টার্চ করে, যেমন ওয়েট লস এটা লিখে সার্চ করে, কিংবা কেউ ওইভাবে কিন্তু লিখতে জানে হাউ ক্যান আই লস মাই ওয়েট। ঠিক আছে, এত বড় কিওয়ার্ড কিন্তু কেউ ওইভাবে লিখতে যায় না। তো এরকম শর্ট টেল কিওয়ার্ড যেহেতু পপুলার বেশি, তাহলে আমরা কি করবো, এখানে যে শর্ট টেল কিওয়ার্ডটা আমরা পেয়েছিলাম এটা আবার নিব, নেওয়ার পরে যে ওয়েট লস যেখানে ছিল ওইটা কেটে দিব, কেটে দিয়ে ওই কিওয়ার্ডটা আমরা আবার ওইখানে পেস্ট করব, পেস্ট করে এই যে গেট রেজাল্টে ক্লিক করব। তাহলে এই রিলেটেড দেখবেন আপনি আরো বেশ কিছু কিওয়ার্ড পেয়ে যাবেন যেগুলোর ভলিউমও হচ্ছে লো হবে, সরি কম্পিটিশন লো হবে, কিন্তু ভলিউম বেশ কয়েকটা আছে হাই হবে। ঠিক আছে, এই যে দেখেন এই একটা আছে মিডিয়াম, তারপর এই একটা আছে 1 থেকে 10কে। এই ওয়ার্ড গুলো নিয়ে মূলত আমি প্রথম দিকে কাজ করব, কারণ প্রথম দিকে একটা ওয়েবসাইট মার্কেটে আপনি যখন আসবেন তখন আপনার আগে আরো অনেকেই এই ধরনের ওয়ার্ড নিয়ে কাজ করতেছে, তারা অনেক অনেক টাকা খরচ করতেছে, অনেক অনেক মার্কেটিং ক্যাম্পেইন চালাচ্ছে। তো তাদের সাথে আপনার কম্পিটিশন করতে গিয়ে আপনি যদি প্রথমে ওই যে হাই কম্পিটিশনের যে ওয়ার্ড গুলো আছে সেগুলো অনেক টাকা পয়সা দিয়ে পেটে করে যদি আপনি সেগুলো করেন, তাহলে আপনি ওইভাবে তাদের সাথে কম্পিটিশনে উপরে উঠতে পারবেন না। ঠিক আছে, উপরে উঠতে পারলেও খুব বেশি সময় টিকে থাকতে পারবেন না। এর কারণে আপনার আস্তে আস্তে করে আগাতে হবে এবং অন্য টাইপের যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলা
রিসার্চ করে সেগুলো বের করে সেগুলো নিয়ে কাজ করতে হবে। তো এইভাবে করে মূলত আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারেন গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে। এখানে ব্যাপারটা খুবই সহজ। এছাড়া আরো অনেক গুগল এই যে কিওয়ার্ড রিসার্চের জন্য আরো অনেক হচ্ছে গিয়ে প্ল্যাটফর্ম আছে। আপনারা ইউটিউবে সার্চ করলে সিম্পলি অনেক অনেক প্ল্যাটফর্ম পেয়ে যাবেন, যে আপনি লিখবেন যে হাউ ক্যান আই রিসার্চ কিওয়ার্ড, এটা লিখে সার্চ করলে অনেক অনেক ভিডিও পেয়ে যাবেন, সাথে সাথে অনেক 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 হচ্ছে কি এই যে টুলসও পেয়ে যাবেন। এটা যেটা আমরা ব্যবহার করলাম গুগল অ্যাডওয়ার্ড প্ল্যানার মানে কিওয়ার্ড প্ল্যানার, এরকম অনেক টুলস পেয়ে যাবেন। সেমরাশ আছে, তারপর অনেক অনেক যেমন কিওয়ার্ড কিওয়ার্ড সার্চ না কিওয়ার্ড রিসার্চ ডট আইও এই টাইপের একটা ওয়েবসাইট আছে, এখান থেকে আপনি এই ধরনের কিওয়ার্ড রিসার্চ করে নিতে পারেন। ঠিক আছে, তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয় ডিপলি। এখন আমরা একটু দেখে নিব যে হোয়ার উই ইউজ কিওয়ার্ড ফর এসইও অফ এ ওয়েবসাইট। আচ্ছা, এই যে কিওয়ার্ড যে আমরা রিসার্চ করতেছি, এটা তো একটা প্রশ্ন আসতে পারে যে কিওয়ার্ড রিসার্চ করবো ভালো কথা, কিন্তু আসলে এই কিওয়ার্ড দিয়ে বাইরে করবেটা কি, কিংবা কোথায় এটা ব্যবহার করবে, তো এরকম প্রশ্ন আমাদের মাথায় আসতেই পারে। তো সেটার অ্যান্সার আমরা একটু খুঁজে দেখবো যে হোয়ার টু ইউজ WCRE হোয়ার টু ইউজ কিওয়ার্ড। ঠিক আছে, হোয়ার টু ইউজ কিওয়ার্ড ইন এ ওয়েবসাইট, এটা লিখে যদি আমরা সার্চ করি হোয়ার টু ইউজ কিওয়ার্ড ফর এসইও, দেখেন এখানে প্রথমে যে ওয়েবসাইটটা আসছে, আমরা ওয়েবসাইটে যদি একটু ঢুকি, কিওয়ার্ড মূলত কোথায় ব্যবহার করা হয়, কিন্তু বায়ার এই কিওয়ার্ড গুলোতে মূলত কি করে। কিওয়ার্ড একটা বায়ার যখন নতুন একটা বিজনেস ওপেন করে তার অনলাইনে, তখন বায়ার একটা ওয়েবসাইট তৈরি করতে চায়, বায়ার একটা সোশ্যাল মিডিয়া একটা কিছু প্ল্যাটফর্মে তার বিজনেস রান করতে চায়। তো এটার জন্য বায়ার চায় যে গুগলে যখন কেউ তার ওই ধরনের প্রোডাক্ট লিখে সার্চ করবে, সে র্যাঙ্কিং এর উপরের দিকে আসতো। তো র্যাঙ্কিং এর দিকে উপরের দিকে আসতে গেলে বেশ কিছু ফ্যাক্টর কাজ করে, প্লাস 200+ ফ্যাক্টর আপনার কাজ করে ওয়েবসাইটের র্যাঙ্কিং পেতে হলে। তো সেটার মধ্যে এই যে কিওয়ার্ড রিসার্চ আপনি যখন করবেন, অর্থাৎ এগুলোকে বলা হয় অন পেজ এসইওর কাজ। ঠিক আছে, এই কিওয়ার্ড রিসার্চ এটা কিন্তু পুরাই অন পেজ এসইওর কাজ। একটু পরে আমরা আসতেছি অন পেজ অফ পেজ কি জিনিস সেটাকে আরো ভালো করে ক্লিয়ার করে দিব। তো অন পেজ এসইওর মধ্যে এই যে কিওয়ার্ড গুলো আমরা যখন ব্যবহার করব, তখন এই কিওয়ার্ড গুলো আমরা কোথায় কোথায় ব্যবহার করব, যেমন আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটে টাইটেল থাকে, মেটা ডেসক্রিপশন থাকে, প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু কিছু না কিছু ইমেজ থাকে। তো প্রত্যেকটা জায়গায় আমরা এই কিওয়ার্ড গুলো ব্যবহার করতে পারি। এছাড়া আমাদের যে সোশ্যাল মিডিয়া গুলো আছে সেগুলো ব্যবহার করে, দেখেন এখানে লেখা আছে হোয়ার টু ইউজ কিওয়ার্ড ফর এসইও। ফার্স্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে পেজ টাইটেল। পেজ টাইটেল কোনটা, যে শর্ট এন্ড আওয়ারলি হল। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ইউআরএল, সরি ইউআরএল না, পেজ টাইটেল। এই পেজ টাইটেলের মধ্যে অবশ্যই আপনার কিওয়ার্ড ব্যবহার করতে হবে। এছাড়া নিচের দিকে নামলে মেটা ডিসক্রিপশন কোনটুকু, এই যে এটুকু থেকে এটুকু, এটা হচ্ছে মেটা ডিসক্রিপশন। এখানে আপনাকে এই মেটা ডিসক্রিপশনটা হচ্ছে একটা ওয়েবসাইট যখন আপনি বিল্ড করবেন, ওয়েবসাইট যখন তৈরি করবেন, তখন এই বিষয়গুলো আসে। ঠিক আছে, এগুলো হচ্ছে অন পেজ এসইওর মধ্যে পড়ে। তো এগুলো আপনাদের করতে হবে অবশ্যই। যে সাব টাইটেল গুলো আছে টাইটেলের মধ্যে আপনার করতে হবে কন্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আপনি যখন কোনো ব্লগ লিখবেন যে কোনো বিষয়, যেমন দেখেন এখানে লিখছে পেজ প্রুভেন গ্রোথ হ্যাকিং, তার মানে গ্রোথ করার জন্য যে হ্যাকিং যে বিষয়টা আছে সেটা এখানে লিখতেছে। তো সেটা লিখতে গিয়ে দেখেন গ্রোইং ইউর বিজনেস, হাউ টু গ্রোথ ফাস্ট, তারপর হচ্ছে ইনক্রেডিবল গ্রোথ। এই গ্রোথ কথাটা অনেকবার কিন্তু ব্যবহার করছে, তার মানে এটা কিন্তু এখানে কিওয়ার্ড। ঠিক আছে, এটা বুঝতে হবে। তাহলে কন্টেন্টের মধ্যে কিওয়ার্ড ইউজ করা খুবই ইম্পর্টেন্ট। আপনি ইমেজে কিওয়ার্ড অবশ্যই ব্যবহার করতে হবে, যেমন আমরা ইমেজের অল্টার টেক্সট দেই, অল্টার টেক্সট দিয়ে সাথে সাথে হচ্ছে ইমেজের রিনেম করি। যেমন কোন একটা ইমেজ আমি ব্যবহার করব আমার ওয়েবসাইটে, সেখানে সেই ইমেজের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে কি একজন পানি পান করতেছে। ঠিক আছে, তাহলে আমরা ইমেজের পিছনে আমরা কি ক্যাপশন কি দিয়ে দিব, কিংবা রিনেম করে কি দিয়ে দিব, ড্রিঙ্কিং ওয়াটার। ঠিক আছে, এটা দিয়ে দিব। অথবা আমরা ইমেজের পিছনে যদি 1 2 3 XYZ এইসব দিয়ে দিই, তাহলে কিন্তু ওই ইমেজ গুলাকে XYZ লিখে সার্চ করলে পাওয়া যাবে। তাহলে XYZ লিখে কেউ সার্চ করে যদি পায় যে কি একজন পানি পান করতেছে এই ধরনের ইমেজ, তাহলে কি বিষয়টা রিলেভেন্ট হইলো না কিন্তু। তো এর কারণে আমরা ইমেজের যেই রিনেম আছে সেখানে আমরা ওই বিষয়গুলো ইউজ করব। এছাড়া ইউআরএল যে বিষয়টা আছে, এই যে উপরের দিকে ইউনিফর্ম রিসোর্স লোকেটর আছে, ওইখানে অবশ্যই আমরা কিওয়ার্ড ব্যবহার করব। অনেক সময় এর কারণে দেখবেন যে যারা এই যে ব্র্যান্ড, যেমন স্যামসাং যে ব্র্যান্ড, স্যামসাং এর যে ওয়েবসাইটের যে নাম সেটা কিন্তু maximus.com দেওয়া নাই, তাই না? স্যামসাং এর যে কোম্পানি, সেই স্যামসাং এর কোম্পানি অনুযায়ী কিন্তু নাম দেওয়া আছে। তার মানে আপনার যে ব্র্যান্ডটা হবে সেই ব্র্যান্ডের সাথে মিল রেখে মূলত আপনার এই যে ওয়েবসাইটের ইউআরএলটা সেটা কিন্তু মিল রাখতে হবে। লিঙ্ক এন্ড অ্যাঙ্কার টেক্সট আপনারা নিশ্চয়ই জানেন। একটা টেক্সট যখন আমরা পড়ি বিভিন্ন ওয়েবসাইটে তখন দেখতে পাই, যেমন এই যে দেখেন এখানে এই যে নীল কালার দেওয়া আছে, কারণ এখানে এই যে মাউস নিয়ে হচ্ছে হভার করলে দেখেন এই যে হাতের মতো একটা সাইন আছে, দ্যাট মিন্স এখানে কিন্তু লিঙ্ক করে দেওয়া আছে অন্য কোনো পেজের সাথে কিংবা অন্য কোনো ওয়েবসাইটের সাথে। তো এটা হচ্ছে অ্যাঙ্কর লিঙ্ক, অর্থাৎ এইটার মাধ্যমে আপনি কিওয়ার্ড ব্যবহার করতে পারেন, সেখানেও কিন্তু আপনার অনেক কাজ হবে।
এছাড়া নিচের দিকে দেখেন সোশ্যাল মিডিয়া আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনি ব্যবহার করতে পারেন আপনার এই কিওয়ার্ড গুলো। তো এইভাবে করে একটা কিওয়ার্ড রিসার্চ করে আপনার কাছ থেকে কিওয়ার্ড গুলো রিসার্চ করে বায়ার বিভিন্ন প্ল্যাটফর্মে কিংবা বিভিন্ন জায়গায় কিন্তু সেগুলো ব্যবহার করতে পারে। সেই বিষয়টা আপাতত যতটুকু আমরা জানলাম ততটুকু আশা করি আপনারা ক্লিয়ার। ওকে ফাইন, তাহলে আমরা দুইটা বিষয় দেখে নিলাম, একটা হচ্ছে সিপি, একটা হচ্ছে কিওয়ার্ড। এখন আমরা একটু এসইও তে চলে যাবো। এসইও জিনিসটা কি কিংবা এসইও এর মধ্যে বেশ কিছু আলোচনা আছে, সেগুলো আমরা একটু করে নিব। ফার্স্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে হোয়াট ইজ এসইও, হোয়াট ইজ সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন কি জিনিস আপনারা নিশ্চয়ই জানেন। সার্চ ইঞ্জিন হচ্ছে কি কিছু ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামটায় আমরা কি করতে পারি, যে কোনো বিষয় রিকোয়েস্ট করতে পারি যে কোনো বিষয় জানার জন্য। সেই বিষয়টা যেমন আমরা এখানে যদি লিখে সার্চ করি হচ্ছে অ্যাপেল, ঠিক আছে, APPLE অ্যাপেল, অ্যাপেল লিখে যদি আমরা সার্চ করি, তার মানে এই যে প্রোগ্রামটা আছে, এই যে সার্চ বার, এটা হচ্ছে একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামে আমরা অ্যাপেল লিখে রিকোয়েস্ট করলাম যে এই অ্যাপেল বিষয়ে যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো আমাদের চাই। তো এই সার্চ ইঞ্জিনটা মূলত কি করে, এই অ্যাপেল বিষয়ে যত ইনফরমেশন আছে www তে সেই বিষয়গুলো ও এটে মানে গ্লান্সের মধ্যে ও সেই বিষয়গুলো কালেক্ট করে কিংবা ওর সবকিছু ওর স্টোরে হচ্ছে কি বলে এই ডেটাগুলো ওর সার্ভারে স্টোর করা আছে, সেখান থেকে বিভিন্ন সিস্টেমে বিভিন্ন প্রসেসে ও আমাদের সামনে প্রেজেন্ট করে। এই যে পুরো প্রসেসটা, এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন। এবং এই কাজগুলো আসলে কিভাবে করা হয় দেখেন, এখানে আমাদের মডিউলে আছে যে সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে সেই বিষয়টা আমাদের আমরা একটু দেখবো এখন, যে সার্চ ইঞ্জিন আসলে মূলত কিভাবে কাজ করে। তো ফর এক্সাম্পল আপনি ধরে নেন সার্চ ইঞ্জিনটা হচ্ছে একটা লাইব্রেরি, ঠিক আছে। তো আচ্ছা, ধরে নিচ্ছে সার্চ ইঞ্জিনটা একটা লাইব্রেরি, কিংবা আপনি ধরে নেন আপনি একটা লাইব্রেরিতে কাজ করেন, ঠিক আছে, লাইব্রেরিতে কাজ করেন, আপনি একজন লাইব্রেরিয়ান। তো আপনার কাছে আমি গিয়ে বললাম যে তুমি আমাকে ইকোনমিক্স এর একটা বই দাও, ঠিক আছে, আমার একটা ইকোনমিক্স এর বই লাগবে। তো আপনার একটা লাইব্রেরিতে তো একটা দুইটা বই থাকে না, হাজার হাজার বই থাকে, ধরেন 1000 বই আছে আপনার লাইব্রেরিতে। তো আপনি একজন লাইব্রেরিয়ান, আপনার কাছে আমি যা বললাম যে আমাকে একটা ইকোনমিক্স এর বই দাও, তখন আপনি ফার্স্টে কি করবেন, আপনি মাথার মধ্যে স্ক্যান করবেন যে ইকোনমিক্স, আচ্ছা ঠিক আছে তাহলে বুঝলাম ইকোনমিক্স এর বই লাগবে। তো তারপর কি করলেন, আপনার যে লাইব্রেরিটা আছে সেই লাইব্রেরির মধ্যে তো কোথাও না কোথাও সাজায় গোছায় রাখা আছে, অর্থাৎ ইন্ডেক্স করে রাখা আছে, তাই না, যে আমার ইকোনমিক্স এর বই এই সাইডে, আর হচ্ছে অ্যাকাউন্টিং এর বই এই সাইডে, সায়েন্স এর বই এই সাইডে, তাই না, এরকম করে সাজায় গোছায় রাখা আছে। তখন আপনি কি করুন, ওই ইন্ডেক্স অনুযায়ী আপনি সেখানে চলে যাবেন। ওইখানে গিয়ে দেখবেন আমার বই, ওইখানে ইকোনমিক্স এর একটা দুইটা বই না, ওইখানে ইকোনমিক্স এর মনে করেন 10টা বই আছে। 10টা বই কেন আছে, কারণ বিভিন্ন রাইটারের 10টা বই আছে, অর্থাৎ কিছু রাইটার আছে ভালো লিখছে, কিছু রাইটার আছে খারাপ লিখছে, কিছু রাইটার আছে তুলনামূলক আরো খারাপ লিখছে। তো এইভাবে করে র্যাঙ্ক করে দেওয়া আছে। তার মানে দেখেন এখানে তিনটা প্রসেস, একটা হচ্ছে প্রথমে আপনি কি করলেন, স্ক্যান করলেন, তারপর হচ্ছে কি করলেন, ইন্ডেক্স অনুযায়ী সেখানে চলে গেলেন, সেখানে গিয়ে তারপর আপনি দেখলেন র্যাঙ্ক করা আছে বিভিন্ন বই, রাইটার অ্যাকর্ডিং টু দ্য রাইটার। তো সেই অনুযায়ী ওই র্যাঙ্কিং অনুযায়ী আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে এখানে তো অনেকগুলো বই আছে, তো তুমি কোন বইটা চাও। তো ঠিক সেই কাজটাই মূলত করে যে কোনো সার্চ ইঞ্জিন। আপনি যখন কোনো কিছু লিখে সার্চ করেন তখন ও কি করে, খুব দ্রুত ওর যে রোবট আছে কিংবা যে বট আছে সেই বট গুলো দিয়ে ও হচ্ছে সার্চ করায়। দেখেন এখানে আমরা তিনটা জিনিস লিখেছি, একটা হচ্ছে প্রথমে হচ্ছে স্ক্যান করে বা ক্রল করে, অর্থাৎ ও আপনি যে জিনিসটা চান, যে জিনিসটা লিখে রিকোয়েস্ট করেন, ওর যে বট আছে সেই বট গুলো দিয়ে ও সার্চ করে। সার্চ করানোর পরে ও দেখে যে ওর ইন্ডেক্সে কোথায় এই জিনিসটা আছে, ঠিক আছে, কোন কোন ওয়েবসাইটে এই ধরনের ইনফরমেশন আছে, সেই ইনফরমেশন অনুযায়ী আবার যে ইনফরমেশন গুলো ভ্যালিড, যে ইনফরমেশন গুলো অ্যাকসেপ্টেবিলিটি বেশি, যে ইনফরমেশন গুলো সবাই সবসময় কাজে লাগাচ্ছে, সেই অনুযায়ী আবার ওই ওয়েবসাইট গুলো র্যাঙ্কিং করে সেগুলো হচ্ছে শো করে। তো এইভাবে মূলত একটা ওয়েবসাইট হচ্ছে কাজ করে। আমরা যদি ইউটিউবে লিখে সার্চ করি হাউ এ মানে একটা সার্চ ইঞ্জিন কাজ করে মূলত, ঠিক আছে। তো আমরা যদি এখানে লিখি হাউ, একটু মিউট করে নেবেন, হাউ SEAR সার্চ ENGINE, হাউ এ সার্চ ইঞ্জিন ওয়ার্কস, এটা লিখে সার্চ করলে এখানে দেখেন অনেক অনেক ভিডিও আছে, যেমন এই যে হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্কস, লার্ন ইন 5 মিনিট, এই টাইপের ভিডিও, কিংবা এখানে কয়েকটা ভিডিও আছে, এই ভিডিওটা আপনারা দেখতে পারেন, হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্কস, এই ভিডিওটা আপনারা দেখতে পারেন। এই ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ মোটামুটি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে এটা আমাদের জানা কেন জরুরি, এটা অবশ্যই জরুরি, কারণ আপনি যখন এসইও করতে যাবেন একেবারে বেসিক ইনফরমেশন যদি আপনার মাথায় না থাকে তখন আপনি এসইও এর অ্যাডভান্স যে বিষয়গুলো সেগুলো বুঝবেন না। দেখেন এখানে আমি লিখে রেখেছিলাম যে সার্চ ইঞ্জিনে
র্যাঙ্ক করার জন্য আপনাকে প্রায় 200+ ফ্যাক্টর কাজ করে। 200+ ফ্যাক্টরের মধ্যে নিচে দেখেন লেখা আছে অন পেজ এসইও এর মধ্যে কি কি আছে, টাইটেল ট্যাগ, তারপর মেটা ডেসক্রিপশন, H1 ট্যাগ, তারপর হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি। এই বিষয়গুলো খুব ভালো মতো কাজ করে র্যাঙ্কিং করার জন্য, অন পেজ এসইও এর মধ্যে এগুলো পড়ে। এছাড়া কন্টেন্ট লেন্থ, ঠিক আছে, এটা অনেকটা কাজ করে। আর অফ পেজ এসইও এর মধ্যে যেমন দেখেন এই যে ব্যাক লিঙ্কিং, পেজ স্পিড। পেজ স্পিড বলতে কি বোঝায়, যেমন যে কোনো লিঙ্কে যদি আপনি ক্লিক করেন কত দ্রুত সেটা ওপেন হচ্ছে, এটা হচ্ছে পেজ স্পিড। ডোমেইন হিস্ট্রি, সোশ্যাল শেয়ারিং, এই বিষয়গুলো, সিকিউরিটি, সার্চ কনসোল, হচ্ছে ইন্টিগ্রেশন, তারপর যে ইমেজ অপটিমাইজেশন, এগুলো হচ্ছে সবকিছু অফ পেজ এসইও এর মধ্যে পড়ে। তো আমরা এখানে একটু অফ পেজ এসইও কি, অন পেজ এসইও কি, অথবা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অথবা এসইও কি, এগুলো নিয়ে একটু আলোচনা করব। এসইও কি জিনিস? এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা হচ্ছে এর ইলাস্ট্রেশন। এবং এই এসইওটা করা হয় মূলত এই যে আমরা সার্চ ইঞ্জিন গুলা দেখতে পাই, এই সার্চ ইঞ্জিন গুলার মধ্যে র্যাঙ্কিং এ উপরের দিকে থাকার জন্য যে প্রসেসটা বা যেই কার্যপ্রণালী গুলা, সেগুলোকে একসাথে বলা হয় এসইও। এসইও একটা বিশাল বড় পার্ট, একদিন 2 দিনে কিংবা 1 ঘন্টা 2 ঘন্টা এগুলা আসলে সবগুলা পার্ট কভার করা কখনোই সম্ভব না। আমি জাস্ট আপনার বেসিক ধারণাগুলো দিয়ে দিব, যাতে করে আপনারা পরবর্তীতে সেই বেসিক ধারণাগুলো ধরে আপনারা সামনের দিকে আগাতে পারেন। দেখেন এখানে বলা হচ্ছে এসইও কি জিনিস। যেমনটা বললাম যে সার্চ ইঞ্জিনে যেটা আছে, সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এ উপরের দিকে আসার জন্য যে ফ্যাক্টর গুলা কিংবা যে প্রসেস গুলো আছে, সেই কার্যপ্রণালী গুলা পারফর্ম করাকে বলা হয় এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও, এটা মূলত দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অন পেজ এসইও, একটা হচ্ছে অফ পেজ এসইও। অন পেজ এসইও কি, সংক্ষেপে যদি বলা যায়, অন পেজ এসইও হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে যে এসইও কিংবা যে প্রসেস গুলো আপনি যে প্রসেস গুলো ফলো করেন সার্চ র্যাঙ্কিং এ উপরের দিকে আসার জন্য, সেটাকে বলা হয় অন পেজ এসইও। অন পেজ এসইও এর মধ্যে কি কি পড়ে, যেমন আপনি টাইটেল, তারপর হচ্ছে যে ইমেজটা অ্যাড করতেছেন সেই ইমেজের ডেসক্রিপশন, তারপর যেই কন্টেন্ট গুলো লিখতেছেন সেগুলোর মধ্যে কিওয়ার্ড ডেনসিটি, তারপর H1 ট্যাগ, এগুলো কি কি ব্যবহার করতেছেন। অর্থাৎ একটা ওয়েবসাইট ডিজাইন করার সময় আমরা যে এসইও করার জন্য অর্থাৎ কিওয়ার্ড কি পরিমাণ ব্যবহার করতেছি, এই বিষয়গুলোই হচ্ছে মূলত অন পেজ এসইও। অফ পেজ এসইওটা হচ্ছে ওয়েবসাইটের বাইরে, অর্থাৎ ওয়েবসাইটের ভিতরে আমরা কোনো কাজ করব না, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা নিব এবং নিয়ে সেটা বাইরে যে কাজগুলো করব সেটাকে বলা হবে অফ পেজ এসইও। এটার মধ্যে সবথেকে পপুলার হচ্ছে ব্যাক লিঙ্কিং, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটা আমরা অলরেডি শিখতেছি, গেস্ট ব্লগিং। ব্লগিংটা কি, বিভিন্ন এরকম ব্লগ আছে যেখানে কি আপনি লেখালেখি করতে পারবেন। তো ওইখানে ওই লেখালেখির মাধ্যমে আপনি আপনার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা সামহাউ আপনি কি করে ওইখানে মেনশন করে আসলেন। তো এটা হবে হচ্ছে গেস্ট ব্লগিং। অর্থাৎ আপনি এখানে লাস্টে বলে আসতে পারেন এরকম যে এই ধরনের অনেক স্যার কন্টেন্ট একটা আছে কথা আমার ব্লগে, আপনি চাইলে সেটা কি ঘুরে আসতে পারেন। হ্যালো স্যার, স্যার একটা মানে কথা বলতাম আর কি, যদি কিছু মনে না করেন। জি, স্যার একটা রিকোয়েস্ট কি স্যার, এই এসইও এর এই ক্লাসটা কি মানে একটা মানে আর একটা ক্লাস কি বেশি নেওয়া যায় কিনা, মানে একটা দুইটা ক্লাস আমি আপনি মনে আপনাদের স্যার পুরোপুরি মোটামুটি ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, এসইওর বেসিক যেগুলো সম্পর্কে সেগুলো ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আর এগুলো সম্পর্কে বিস্তারিত ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব ক্লাস শেষে, ঠিক আছে? সেটা আমি স্যার প্রথমেই ইসের ওই করেছি। ভিডিও গুলা দেখে কি আসলে এখান থেকে প্রপার মানে নলেজ কি গ্যাদার করা পসিবল হ্যাঁ, মানে সবাই শিখতেছে, আপনিও শিখতে পারবেন অবশ্যই, ঠিক আছে? কি অবশ্যই এসইওর শিখতে জন্য? পারবেন, সেই ভিডিওগুলো দেখলে আপনি শিখতে পারবেন, ঠিক আছে? তাহলে আমরা একটু চুপ থাকেন, আমরা ক্লাস শেষ করি, তারপর যদি যে কোনো প্রশ্ন থাকলে সেগুলো করতে পারবেন, ঠিক আছে? তা নাহলে স্লো হয়ে যায় ক্লাসের মধ্যে, ইন্টারাপশন হলে মানে লেকচারের মধ্যে, তাহলে স্লো হয়ে যায় পুরো বিষয়গুলো। আচ্ছা, তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে লিঙ্কড আনলিঙ্কড ব্র্যান্ড মেনশন। অর্থাৎ আপনার যে কোনো ব্র্যান্ড যদি আপনাকে লিঙ্ক করে, অর্থাৎ আপনার ওয়েবসাইটটা তার ওয়েবসাইটের মধ্যে লিঙ্কিং থাকে, তাহলে সেই বিষয়টা থাকতে পারে। এছাড়া ইনফ্লুয়েন্সার মার্কেটার, যারা পপুলার সেলিব্রিটি আছে, তারা যদি তাদের যেই সোশ্যাল মিডিয়া গুলো আছে সেখানে যদি আপনাদের মেনশন করে, তাহলে সেইটার মাধ্যমে আপনার অফ পেজ এসইও গুলা করে নিতে পারেন। অর্থাৎ এগুলো হচ্ছে অফ পেজ এসইওর প্রত্যেকটা এক্সাম্পল। ব্যাক লিঙ্কিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর হচ্ছে গেস্ট ব্লগিং, তারপর হচ্ছে লিঙ্কড আনলিঙ্কড ব্র্যান্ড মেনশন, তারপর হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এগুলো হচ্ছে প্রত্যেকটা অফ পেজ এসইও এর মধ্যে পড়ে। তারপর যে বিষয়টা আসছে সেটা হচ্ছে হোয়াইট হ্যাট এন্ড হচ্ছে ব্ল্যাক হ্যাট এন্ড হচ্ছে গ্রে হ্যাট এসইও। এই তিনটা জিনিস কি, এই তিনটা জিনিস আমরা একটু দেখবো। আপনারা জানেন প্রত্যেকটা জিনিসের একটা টার্মস এন্ড কন্ডিশন থাকে। যেমন আমরা ফাইবারে অ্যাকাউন্ট করেছি, ফাইবারে কিন্তু একটা টার্মস এন্ড কন্ডিশন আছে। আপওয়ার্কে অ্যাকাউন্ট করব, ফ্রিল্যান্সার.কম, এসইও ক্লার্কে অ্যাকাউন্ট করব, প্রত্যেকটা জায়গায় কিছু টার্মস এন্ড কন্ডিশন থাকে। তো তেমনি করে এসইও করার জন্য গুগলের মধ্যে আমি বললাম যে 200+ ফ্যাক্টর কাজ করে। তো এই 200+ ফ্যাক্টরের মধ্যে কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে যে আপনি কি করতে পারবেন, কি করতে পারবেন না। আমি যদি এখানে লিখি যে গুগল
গুগল এসইও গাইড, ঠিক আছে? এটা লিখে যদি আমি সার্চ করি, দেখেন গুগলের এসইও করার জন্য কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, কিছু গাইডলাইন আছে। সেই গাইডলাইনের সুন্দর করে লেখা এখানে লিখে দেওয়া আছে যে কোন কোন জিনিস আপনি করতে পারবেন, কোন কোন জিনিস করতে পারবেন না। তো এটা হচ্ছে ফর বিগিনার। এছাড়া অ্যাডভান্স এসইওর জন্য এখানে একটা অপশন আছে। তো দুটোই আপনারা পড়ে নিতে হবে সুন্দর করে, দুইটাই আপনাকে দেখে নিতে হবে। এটা দেখে নিয়ে তো সেই অনুযায়ী আপনাকে এসইও করতে হবে। এখন এই গুগলের যে টার্মস এন্ড কন্ডিশন আছে, আপনি গুগলের সার্চ ইঞ্জিনে যদি এসইও করতে চান এবং গুগলের যে টার্মস এন্ড কন্ডিশন আছে এগুলো যদি মেনে কিংবা ফলো করে আপনি এসইও করেন, তখন সেটা কাউন্ট হবে হোয়াইট হ্যাট এসইও নামে। আমরা এখানে যেমনটা দেখছিলাম যে হোয়াট ইজ হোয়াইট হ্যাট এসইও, হোয়াট ইজ ব্ল্যাক হ্যাট এন্ড হোয়াট ইজ গ্রে হ্যাট। তাহলে গুগলের যে টার্মস এন্ড কন্ডিশন আছে এগুলো মেনে যদি আপনি এসইও করেন তাহলে সেটা হবে হোয়াইট হ্যাট এসইও। গুগলের যে টার্মস এন্ড কন্ডিশন আছে সেটা যদি না মেনে আপনি যদি অন্য যে প্রসেস আছে সেগুলো ব্যবহার করে আপনি এসইও করেন গুগলের, সেটা হবে ব্ল্যাক হ্যাট এসইও। আর দুটোর মিক্সে যদি আপনি এসইও করেন তখন সেটা হবে হচ্ছে গ্রে হ্যাট এসইও। ঠিক আছে, আশা করি বিষয়টা ক্লিয়ার। হোয়াইট হ্যাট এসইও অবশ্যই আপনার ইসের জন্য, ওয়েবসাইটের জন্য ভালো। ওয়েবসাইটের জন্য হোয়াইট হ্যাট এসইও খুবই কার্যকরী এবং লং টার্মে হোয়াইট হ্যাট এসইও করে আপনি অনেকদিন টিকে থাকতে পারবেন। কিন্তু ব্ল্যাক হ্যাট এসইও করে ইনস্ট্যান্টলি হয়তো আপনি একটু উপরে র্যাঙ্কিং আসতে পারেন, কিন্তু যখন সার্চ ইঞ্জিন দেখবে যে ইলিগাল কাজ করতেছে তখন আপনার ওয়েবসাইট ব্লক করে দিতে পারে তার সার্চ ইঞ্জিন থেকে, অথবা আপনার সার্চ ইঞ্জিনের যে র্যাঙ্কিংটা আছে সেটা একেবারেই তলানিতে নিয়ে যেতে পারে। আর গ্রে হ্যাট এসইও যেটা, সেটা অবশ্যই ভালো। অর্থাৎ মাঝে মাঝে সবসময় যে হোয়াইট হ্যাট এসইও করলে কাজ হয় তা না, মাঝে মাঝে একটু ব্ল্যাক হ্যাট এসইও করতে হয়। তো ব্ল্যাক হ্যাট এসইও আসলে কখন করা হয়, যেমন বিভিন্ন অকেশন আছে, যেমন ঈদ, তারপর ধরেন এই যে পয়লা বৈশাখ, এই সময় বিভিন্ন প্রোডাক্টের চাহিদা দেখবেন বেড়ে যায়। ঠিক আছে, তো এই প্রোডাক্টের চাহিদা যোগান দেওয়ার জন্য আপনি আপনার কোম্পানি একটু ব্রডেন করার জন্য আপনি কি করতে পারেন, হোয়াইট হ্যাট এসইও পাশাপাশি আপনি একটু ব্ল্যাক হ্যাট এসইও করতে পারেন। করলে পরে দেখা যাচ্ছে ওই হোয়াইট হ্যাট এন্ড ব্ল্যাক হ্যাট মিলে আপনার ওয়েবসাইটটা বেশ ভালো র্যাঙ্কিং এ থাকবে এবং আপনি ওই ইনস্ট্যান্ট কয়দিন আপনি একটু বিজনেস করে নিতে পারেন। তো ব্ল্যাক হ্যাট এসইও হোয়াইট হ্যাট এসইও রেশিও কতটুকু হতে পারে, যেমন 80% আপনি যদি হোয়াইট হ্যাট এসইও করেন, 20% আপনি ব্ল্যাক হ্যাট এসইও করতে পারেন, সেটা করলে কোনো প্রবলেম নেই। কিন্তু আপনি যদি ব্ল্যাক হ্যাট এসইও 100% করতে যান, আপনার ওয়েবসাইট দেখাচ্ছে 1 সপ্তাহ 2 সপ্তাহ ইভেন 1 মাস র্যাঙ্কিং এ থাকতে পারে, কিন্তু তারপর আপনার ওয়েবসাইট আর ওইভাবে খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে, তাই আমরা সবসময় চেষ্টা করব হোয়াইট হ্যাট এসইও শেখার, হোয়াইট হ্যাট এসইও করার, এবং ব্ল্যাক হ্যাট এসইও যে জিনিসগুলো আছে সেগুলো সম্পর্কে আপনারা ইউটিউবে সার্চ করলে খুব ইজিলি অনেক অনেক কন্টেন্ট পেয়ে যাবেন। দেখেন এখানে আমি আপনাদের যদি লিখে দেখাই হোয়াট ইজ BLACK ব্ল্যাক হ্যাট এসইও, এটা লিখে সার্চ করলে দেখেন হাজার হাজার ভিডিও আছে। এখান থেকে আমি যেমনটা বলছিলাম যে চেষ্টা করবেন রিসেন্ট যে ভিডিওগুলো আছে এবং যেগুলোর ভিউ মোটামুটি ভালো এবং ভিতরে যে ব্ল্যাক হ্যাট এসইও কি, খুবই ভালো ভালো টিউটোরিয়াল আছে, এখান থেকে এই টিউটোরিয়াল গুলো দেখে আপনারা সেগুলো শিখে নিতে পারবেন। ঠিক আছে, আর টিউটোরিয়াল দেখে শেখার অবশ্যই আপনার অভ্যাস করতে হবে, কারণ আপনি সবসময় বিভিন্ন বিষয় যখন আপনি শিখতে যাবেন সবার হেল্প পাবেন না। ঠিক আছে, ইভেন সেই হেল্প গুলো না পেলে আমি কি করবো, না পেলে কি আমি শিখবো না? অবশ্যই শিখতে হবে। এই ইউটিউবে টিউটোরিয়াল দেখে অনেকেই শিখতেছে, আপনাকে শেখার এই অভ্যাসটা এটা তৈরি করতে হবে। এখানে দেখেন হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও গুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। এখন যেটা করব সেটা হচ্ছে ব্যাকলিংকিং কি জিনিস। ব্যাকলিংকিং আপনারা জানেন, একটা ওয়েবসাইটের লিংক অন্য একটা ওয়েবসাইটে যখন থাকে, যেমন ধরেন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে টেক্সট আছে, এখানে আমরা একটা জিনিস সম্পর্কে ধারণা নিতে আসছি, যে সেটা হচ্ছে একটা কিওয়ার্ড যখন আমরা রিসার্চ করি সেই কিওয়ার্ড গুলো কোথায় কোথায় ব্যবহার করি সেটা সম্পর্কে ধারণা নিতে আসছি। তো এখানে এই যে ব্লগটা পড়তেছি আমরা, পড়ার সময় যে বিভিন্ন জিনিস পড়ার সময় এই যে স্ট্রাকচার্ড ডেটা, এখানে যদি আমরা ক্লিক করি দেখেন এখানে আমরা কি করতেছি, আর একটা ওয়েবসাইটে কিন্তু আমাদের নিয়ে যাচ্ছে, কিংবা ওর ওয়েবসাইটের আর একটা পেজে কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে। দ্যাট মিনস এখানে ব্যাকলিংকিং করে দেওয়া আছে, অর্থাৎ এই টেক্সটের সাথে অন্য আরেকটা টেক্সটের ব্যাকলিংকিং করে দেওয়া আছে। তো ব্যাকলিংকিং আমরা অনেকেই করেছি, যেমন আমরা এই যে গুগল ব্লগারে যখন আমরা অ্যাকাউন্ট তৈরি করেছি, গুগল ব্লগ স্পটে আমরা যখন ফেসবুক মার্কেটিং করেছিলাম, সেখানে কিন্তু আমরা ব্যাকলিংকিং করেছিলাম। ইমেজের উপর ক্লিক করলে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। তো এইটাই মূলত ব্যাকলিংকিং। এই ব্যাকলিংকিংটা আসলে কেন ইম্পর্টেন্ট এই বিষয়টা যদি একটু দেখাই, যেমন আমরা যদি গুগলে সার্চ করি ব্যাকলিংকিংটা আসলে কি সেটা আমরা বুঝলাম, কিন্তু এখন ব্যাকলিংকিং, এই যে ডু ফলো ব্যাকলিংকিং, নো ফলো ব্যাকলিংকিং, এই জিনিসটা কি এটাও দেখবো। আর ব্যাকলিংকিংটা কেন ইম্পর্টেন্ট এটা একটু জানবো। ব্যাকলিংকিংটা এই কারণে ইম্পর্টেন্ট যে যখন গুগল দেখে কিংবা সার্চ ইঞ্জিন দেখে যে আপনার ওয়েবসাইটের লিংক অন্য কোনো ওয়েবসাইটে মনে করেন প্রেজেন্ট করা আছে, অর্থাৎ ওই ওয়েবসাইটে আবার যখন কেউ পড়তেছে সেই আর্টিকেলটা পড়ার ফাঁকে যখন দেখতেছে আপনার ওই ওয়েবসাইটটা থেকে আপনার ওই লিংকে ক্লিক করে আপনার ওয়েবসাইটে ভিজিটর চলে আসতেছে, এটা তো পুরো জিনিসটা টের পায়, তাই না? সার্চ ইঞ্জিন কিন্তু পুরো জিনিসটা টের পায়। যখন দেখতেছে ওই ওয়েবসাইটটা থেকে আপনার ওয়েবসাইটে প্রচুর ট্রাফিক আসতেছে, তার মানে গুগল ভাববে যে আপনার ওয়েবসাইটটা বেশ ভ্যালুয়েবল এবং আপনার ওয়েবসাইটে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো অ্যাকসেপ্টেবিলিটি অনেক বেশি,
তাহলে আপনাকে কি করবে, আপনার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা উপরের দিকে র্যাঙ্কিং এ উপরে শো করতে অবশ্যই এই ব্যাকলিংকিং এর যে বিষয়টা আছে সেটা হেল্প করবে। আর অপেজ এসইওর মধ্যে ব্যাকলিংকিংটা খুবই পপুলার। আপনারা ব্যাকলিংকিং যদি শিখতে চান এখানে লিখবেন ব্যাকলিংকিং টিউটোরিয়াল বিএসসি এলএনকে ব্যাকলিংকিং টিই ব্যাকলিংকিং টিউটোরিয়াল, তাই না, TUTORIAL ব্যাকলিংকিং টিউটোরিয়াল, এটা লিখে সার্চ করলে ব্যাকলিংকিং এর প্রচুর টিউটোরিয়াল পেয়ে যাবেন। ঠিক আছে, এখান থেকে আপনারা দেখে নেবেন, কয়েকটা ভিডিও দেখবেন। আর আমি আপনাদের কয়েকটা ভিডিও সাজেস্ট করে দিব, আমি গ্রুপে আপলোড করে দিব, সেগুলো দেখলে ইনশাআল্লাহ আপনাদের মোটামুটি যে আইডিয়া স্টার্ট করার জন্য যে আইডিয়া সেটা তো আমি দিয়ে দিচ্ছি। আর বিস্তারিত ধারণা যদি নিতে চান, যদি সত্যিকারে শিখতে চান ব্যাকলিংকিং কিভাবে করতে হয়, তাহলে এখান থেকে আপনারা করে নিতে পারবেন। এখান থেকে ভিডিওগুলো দেখে আপনারা সেগুলো করে নিতে পারবেন। তো যেমনটা বলছিলাম যে ব্যাকলিংকিং এর মধ্যে ডু ফলো আর নো ফলো আছে। তো ডু ফলো নো ফলো ব্যাকলিংকিং কি জিনিস আমরা একটু লিখে যদি এখানে একটু সার্চ করি, ডু ফলো এন্ড নো ফলো ব্যাকলিংকিং, ঠিক আছে, ব্যাক লিংকস এটা লিখে সার্চ করলে বিভিন্ন ওয়েবসাইট পেয়ে যাব। আমরা যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকবো, ওয়েবসাইটটাতে সুন্দর করে লেখা আছে যে ডু ফলো ব্যাকলিংকিং কি, নো ফলো ব্যাকলিংকিং কি, ঠিক আছে। এখানে দেখেন এই যে লিংক জুস নামে একটা কথা আছে, অর্থাৎ ডু ফলো ব্যাকলিংকিং এ আপনার একটা ওয়েবসাইট থেকে যখন আপনাকে আপনার ওয়েবসাইটটা মেনশন করা থাকবে, আপনার ওয়েবসাইটে যখন ওই ওয়েবসাইটটা থেকে ট্রাফিক গুলো আপনার ওয়েবসাইটে আসবে, তখন ওই ওয়েবসাইটটা থেকে আপনার ওয়েবসাইটে একটা লিংক জুস পাস হয়। ঠিক আছে, তো এই লিংক জুসটা আসলে কিভাবে কাজ করে, লিংক জুসটা কাজ করে হচ্ছে আপনার ওই ওয়েবসাইটটাতে যখন ভিজিটর ছিল, তার মানে আপনার ওই ওয়েবসাইটটা কিন্তু সার্চ ইঞ্জিনের কাছে কিংবা যে গুগলের কাছে ওই ওয়েবসাইটটা কিন্তু ভ্যালুয়েবল মনে হচ্ছিল। তখন হঠাৎ করে ভিজিটর যখন ওই ওয়েবসাইটটা থেকে আপনার ওয়েবসাইটে চলে আসছে, ওই যে লিংক জুসটা ওটা কিন্তু ওই ওয়েবসাইটটা থেকে আপনার ওয়েবসাইটে চলে আসছে। ঠিক আছে, তার মানে কি হলো, ডু ফলো ব্যাকলিংকিং এর মাধ্যমে এই প্রসেসটা হয় এবং ওই ভিজিটরস যখন আপনার ওয়েবসাইটে চলে আসবে, তখন সার্চ ইঞ্জিনের কাছে মনে হবে যে না, আপনার ওয়েবসাইটটা বেশি ভ্যালুয়েবল, তখন আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কিং এর দিকে উপরে শো করতে হেল্প করবে। দেখেন এখানে ডু ফলো ব্যাকলিংকিং, নো ফলো ব্যাকলিংকিং এর দেওয়া আছে, এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেওয়া আছে, খুব সুন্দর করে লেখা আছে। তো আপনারা এই লিংক এই যে এটা আছে, আর্টিকেল গুলো আছে, সেই আর্টিকেলটা একটু দেখে নেবেন, চোখ বুলে নেবেন, তাহলে আশা করি আপনাদের পুরো বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমরা আরেকটা ওয়েবসাইটে যদি একটু যাই, ডু ফলো ব্যাকলিংকিং, নো ফলো ব্যাকলিংকিং, এখানে দেখেন ডু ফলো ব্যাকলিংকিং আর নো ফলো ব্যাকলিংকিংটা এটা মূলত হচ্ছে আমরা যখন HTML কোড লিখি তখনই মূলত ওইটার মধ্যে হচ্ছে মূলত ডিপেন্ড করে। দেখেন এখানে এই যে এই স্টেপ দিয়ে একটা ইউআরএল দেওয়া আছে, তারপর হচ্ছে ইউআরএল এর পরে এই যে বায়ার পারসন টেমপ্লেট, এইটার মধ্যে হচ্ছে মূলত ক্লিক করলে এই যে লিংকটা আছে এই লিংকটা আমরা চলে যাব। তো এই যে লেখা সিস্টেমটা এটা হচ্ছে ডু ফলো ব্যাকলিংকিং, আর নিচের দিকে নো ফলো ব্যাকলিংকিংটা হচ্ছে এই যে এইভাবে লিখতে হয়, এই যে রেল দিয়ে তারপর হচ্ছে নো ফলো লিখে দিতে হয়। নো ফলো লিখে দেওয়া মানে হচ্ছে আপনি ওই ওয়েবসাইটে যখন আপনি ক্লিক করবেন তখন ওই ওয়েবসাইটের পাশে আরেকটা নতুন ট্যাব ওপেন হয়ে ওই ওয়েবসাইটটা ওপেন হবে ঠিকই, কিন্তু যেমন ধরেন এই ওয়েবসাইটে আমি কোনো একটা কিছু পড়তেছি, মানে এই যে এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন এই ক্লিক করার সাথে সাথে ওই পাশে কিন্তু আরেকটা পেজ ওপেন হয়ে তখন কিন্তু ওই জিনিসটা ওপেন হচ্ছে। ঠিক আছে, এটা হবে হচ্ছে মূলত নো ফলো ব্যাকলিংকিং। আর ডু ফলো ব্যাকলিংকিং কোনটা, যখন আপনি কোনো জায়গায় ক্লিক করবেন, যেমন এখানে এই যে নোটেটে ক্লিক করলেন, তখন এই ওয়েবসাইটটা আর থাকতেছে না, এই ওয়েবসাইটটা না থেকে সরাসরি এই পেজটাই রিলোড হয়ে ওই পেজে চলে যাচ্ছে। ঠিক আছে, তখন সেটা হবে ডু ফলো ব্যাকলিংকিং। আশা করি বিষয়টা ধরতে পারছেন। তাহলে মোটামুটি আমরা আচ্ছা ব্যাকলিংকিং কিভাবে করতে হয় সেটা যেমনটা বলছিলাম, যে আপনারা ইউটিউবে সার্চ করবেন ব্যাকলিংকিং কি, ব্যাকলিংকিং কিভাবে কি করতে হয় না করতে হয়, অনেক কন্টেন্ট পেয়ে যাবেন। ইউটিউবের পাশাপাশি আপনাদের আরেকটা প্ল্যাটফর্মের সাথে পরিচয় অলরেডি করে দিয়েছি আমি, সেটা হচ্ছে udemy.com। এখানে আপনারা চলে যাবেন, udemy.com এ গিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট করে নেবেন, একেবারে ফ্রিতে। আপনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করে নেওয়ার পর আপনাদের যেটা করতে হবে, দেখেন এখানে যে কোনো কিছু লিখে আপনি সার্চ করবেন, যেমন এসইও লিখে যদি আপনি সার্চ করেন, আপনার অ্যাকাউন্ট আছে, এই যে আমার অ্যাকাউন্ট আছে, সেটা এখানে লগ ইন করা আছে। এসইও লিখে সার্চ করার পর এসইও যত টিউটোরিয়াল আছে, ইউডেমিটা হচ্ছে মূলত একটা টিউটোরিয়াল বেসড ওয়েবসাইট। এখানে দেখেন প্রায় 7614টা রেজাল্ট আছে অ্যাবাউট এসইও। এখানে আপনি প্রাইসিং এর মধ্যে চলে যাবেন, প্রাইসিং এর মধ্যে যে ফ্রিতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, ফ্রিতে ক্লিক করে দিলে মোটামুটি ফ্রি যেই ইগুলো আছে সেই বিষয়গুলো এখানে আপনি পেয়ে যাবেন। দেখেন এখানে এসইও টিউটোরিয়াল ফর বিগিনার,
আপনি রেটিংস গুলো দেখবেন 4.4 রেটিংস আছে, নিচেটা 4.4 রেটিংস আছে, নিচে দেখতে পাচ্ছেন 3.5 টোটাল আওয়ার্স, এটা দেখতে পাচ্ছেন মাত্র 1 আওয়ার্স। মানে 1 ঘন্টার মধ্যে আপনার এসইওর যে একেবারে বিগিনারদের জন্য যে ইনফরমেশন দরকার সেই ইনফরমেশন গুলো আপনারা এই ভিডিওগুলো পেয়ে যাবেন। তো এই ওয়েবসাইটটাতে এসে আপনারা ইউটিউবের থেকে ইউটিউবে দেখবেন অনেক সময় উল্টাপাল্টা ভিডিও থাকে যেগুলো একেবারে ইনভ্যালিড, অর্থাৎ কি বলে ওরা নিজেরাই বোঝে না, ঠিক আছে, এই ধরনের অনেক ভিডিও থাকে। তো আপনারা ইউটিউবে দেখতে পারেন। ইউটিউবে যদি ওই ধরনের ইনফরমেশন, ভালো ইনফরমেশন না পান, আপনি ইউটিউবেতে চলে আসবেন। ইউটিউবেতে এসে যে প্রাইসের এখানে এসে ফ্রিতে ক্লিক করে ফ্রি যে কোর্স গুলো আছে সেগুলো আপনারা করে নিতে পারেন। আপনাদেরকে আমি বলেছিলাম ইয়োস্ট এসইওর যে বিষয়টা আছে সেটা শিখে নিতে। ইয়োস্ট এসইও যে বিষয়টা আছে সেটা শিখে নিলে ওয়ার্ডপ্রেস, আমরা জানি যে এখন পৃথিবীর টোটাল ওয়েবসাইটের মধ্যে প্রায় 40% ওয়েবসাইট তৈরি হয় ওয়ার্ডপ্রেসে। তাহলে ওয়ার্ডপ্রেস রিলেটেড যে এসইওর কাজগুলো আছে, অন পেজ এসইও, সেগুলো ইয়োস্ট এসইও দিয়ে করা হয়ে থাকে। সেই ইয়োস্ট এসইওর কাজটা আপনি যদি শিখে নিতে পারেন, সেই বিষয়ে আপনি গিগ দিয়ে দিলেও কিন্তু অহরহ কাজ আছে, সেগুলো আপনি করে নিতে পারবেন। এছাড়া অন্য যে ল্যাঙ্গুয়েজ দিয়ে এসইও করা, সেটা করা একটু টাফ। তো সেটার জন্য আপনাকে অ্যাডভান্স এসইও নলেজ থাকতে হবে। সেই অ্যাডভান্স এসইও নলেজ নেওয়ার জন্য আপনারা অবশ্যই এই ধরনের টিউটোরিয়াল দেখে নিতে পারেন। এছাড়া দেখেন এখানে এসইও লিখলাম, এখানে আমি যদি লিখি ব্যাক লিঙ্কিং, LINKING, ব্যাক লিঙ্কিং, এটা লিখেও যদি আমি সার্চ করি, তাহলে ব্যাক লিঙ্কিং রিলেটেড যত টিউটোরিয়াল আছে সেগুলো এখানে চলে আসবে। আপনারা এখান থেকে এই যে প্রাইসে আসবেন, আবার প্রাইসে এসে এখানে দেখেন ফ্রিতে ক্লিক করে এই যে 38টা টিউটোরিয়াল আছে, এখান থেকে এই টিউটোরিয়াল গুলো আপনারা খুব ইজিলি দেখে নিলে দেখা যাচ্ছে আপনাদের ব্যাক লিঙ্কিং এর যত ধারণা কিংবা ব্যাক লিঙ্কিং এর যে কাজগুলো কিভাবে কি করতে হয় সেগুলো সম্পর্কে আপনারা দেখে নিতে পারবেন। তো udemy.com এ আপনারা অবশ্যই প্রত্যেকে একটা অ্যাকাউন্ট করে নেবেন এবং কোর্স যেহেতু আজকে কোর্সের লাস্ট ক্লাস, কোর্সের পরবর্তীকালীন সময়গুলোতে আপনাদের অবশ্যই শেখার যে ধারা এটা অব্যাহত থাকতে হবে, আর শেখার যে ইন্টেনশন সেটা সবসময় থাকতে হবে আপনাদের মাথায়। তাহলে দেখা যাচ্ছে পরবর্তীতে আপনারা যে শেখার যে ধারা সেটা যদি বজায় থাকে, পরবর্তীতে আপনারা কাজ পেতে পেতে অনেক কিছু শিখে ফেলতে পারবেন। আর যখনই আপনারা অনেক কিছু জানবেন, অনেক কিছু শিখতে পারবেন, তখন কাজের যেই একটা ক্ষেত্র সেটা কিন্তু আপনার কাজের যে পরিধি ওটা কিন্তু অনেক বেড়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। আর লাস্টলি আমরা বেশ কিছু বিষয় বাকি আছে, যেমন এসইও ক্লার্ককে কিভাবে হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করতে হয় ফ্রিল্যান্সারে, আপওয়ার্কে, আছে মাইক্রো ওয়ার্কারে। তো প্রথমে আমি মাইক্রো ওয়ার্কারের বিষয়টা একটু দেখাই। MICRO microworker.com। microworker.com এটা হচ্ছে একটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ছোট ছোট কাজ আছে। আপনি এখানে এসে কিন্তু ওই কাজের জন্য অপেক্ষা করতে হয় না, এখানে প্রচুর কাজ থাকে। তো আপনি সেই কাজগুলো করতে পারেন। ছোট ছোট কাজগুলো কি, যেমন জিমেইল অ্যাকাউন্ট তৈরি, তারপর হচ্ছে ইউটিউবে সাবস্ক্রাইব করা, ঠিক আছে, ওদের এখানে সুন্দর করে এক্সপ্লেইন করে দেওয়া থাকে। তো এখানে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং এখানে কিভাবে কাজ করতে হয় সেটার জন্য আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দিচ্ছি। এটা প্রথমে ভিডিওটা আপনারা দেখবেন, দেখার পরে তারপরে হচ্ছে আপনারা এই কাজগুলো করে নেবেন। যেমন হচ্ছে আমি যদি এখানে লিখি MyCRO মাইক্রো ওয়ার্কার প্রোকোডার, প্রোকোডার। আচ্ছা, এই ভিডিওটা একটু দেখে নেবেন, তাহলে মাইক্রো ওয়ার্কারে কিভাবে কি কাজ করতে হয়, কিভাবে প্রোফাইল ওপেন করতে হয় সেই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। এই ভিডিওটা দেখে মাইক্রো ওয়ার্কারে একটা অ্যাকাউন্ট করেন। আর মাইক্রো ওয়ার্কারে অ্যাকাউন্ট করতে গিয়ে অনেকের অনেক প্রবলেম হতে পারে, যেমন বলবে যে ইওর আইপি অ্যাড্রেস ইজ ইউজিং ফর সেকেন্ড টাইম, ঠিক আছে, কিংবা এরকম বলতে পারে যে আপনার আইপি অ্যাড্রেস ইনভ্যালিড। তো তখন হচ্ছে আপনাকে যেটা করতে হবে যে একটা ওয়েবসাইট আছে hideip.io, মেবি HIDE hideip.co, সরি hideip.co। এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে এসে আপনি প্রথমে হচ্ছে এখান থেকে রেজিস্টার করা ট্রাই করবেন। যদি বলে যে না আপনার আইপি অ্যাড্রেস হচ্ছে আগে একবার ইউজ হয়েছে, যদি আপনি ইউজ করেন নাই, এরকম বলতে পারে। তো সেটা যদি বলে সেক্ষেত্রে আপনি কি করবেন, মাইক্রো ওয়ার্কারের যে ইউআরএলটা আছে সেটা কপি করবেন। কপি করে এসে যে hideip.co এখানে চলে আসবেন। এখানে এসে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে আপনার যে ইউআরএল এর ইটা আছে সেটা আপনি ওইটা বসাই দিবেন, তারপর গো টু সাইট। তার মানে হচ্ছে এই যে hideip.co এই ওয়েবসাইটের থ্রুতে আপনি কি করলেন, এই মাইক্রো ওয়ার্কার ওয়েবসাইটে গেলেন, ঠিক আছে। তার মানে এই এখন মাইক্রো ওয়ার্কার ওয়েবসাইটের কাছে আপনার যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা হাইড আছে। তো এখান থেকে আপনি এই যে রেজিস্টার করবেন। রেজিস্টার করে দেওয়ার পর যখন ওই যে লগ ইন করার যে অপশনটা আসবে, অর্থাৎ আপনি যে ইউআরএল আর যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা সেটা আপনি নর্মালি ওই হাইড আইপিতে আর যাওয়া লাগবে না। নর্মালি এই যে মাইক্রো ওয়ার্কারে এসে আপনি লগ ইনে গিয়ে ওইটা লগ ইন করলে হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। এটা আপনারা এভাবে অ্যাকাউন্ট করে নেবেন। এখন আমরা একটু যাবো হচ্ছে এসইও ক্লার্কে। জি, এসইও ক্লার্ক একটা মার্কেট প্লেস, ফাইবারের মতো একটা মার্কেট প্লেস। আপনাদের অনেকের হয়তো অ্যাকাউন্ট আছে, যাদের যারা অ্যাকাউন্ট নেই অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। অ্যাকাউন্ট করা খুবই সহজ। এসইও ক্লার্কে লিখে সার্চ করবেন, এই যে SEOclark.com এটা লিখে সার্চ করবেন, আপনার সাইন আপে ক্লিক করবেন। অবশ্যই একটা সেলার অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে। সেলার অ্যাকাউন্ট খুলে সেখানে
আপনারা হচ্ছে কিছু স্কিল অ্যাড করতে বলবে, স্কিল অ্যাড করবেন। তো এগুলো আপনারা পারবেন আশা করি, এগুলা খুব কঠিন কিছু না। তো যে বিষয়টা আপনাদের দেখাবো সেটা হচ্ছে এসইও ক্লার্কে কিভাবে গিগ আপলোড করতে হয়, কিংবা এসইও ক্লার্কের মূলত ইন্টারফেসটা কেমন। এসইও ক্লার্কটা ফাইবারের মতোই একটা মার্কেট প্লেস। আমরা যদি একটু প্রোফাইলে চলে যাই এসইও ক্লার্কের, এটা হচ্ছে আমার এসইও ক্লার্কের প্রোফাইল। আমার এখানে ওইভাবে কাজ করার সুযোগ হয়নি কখনো, ঠিক আছে। তো যদি আমার অ্যাকাউন্ট আছে অনেক আগে থেকে, 2018 সাল থেকে এসইও ক্লার্কে অ্যাকাউন্ট আছে আমার। তো এসইও ক্লার্কে আপনারা প্রত্যেকে একটা অ্যাকাউন্ট করে ফেলবেন। এসইও ক্লার্কে ফাইবারের মতো গিগ আপলোড করা যায়। সেই গিগটা আপলোড করার আগে আপনারা প্রোফাইলে এসে নিচের দিকে এরকম একটা স্ট্যাটাস অপশন পাবেন। এই স্ট্যাটাস অপশনে এসে আপনারা আপনার ফাইবারে যে অ্যাবাউট মি লিখছেন সেটা এখানে জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিবেন। আর একটা বিষয় খেয়াল রাখবেন, ফাইবারের কোনো কিছু যাতে এসইও ক্লার্কে না আসে। যেমন আপনি একটা ফটো ডিজাইন করছেন, সেখানে লেখা আছে এক্সক্লুসিভলি অন fiverr.com। তো এক্সক্লুসিভলি অন fiverr.com ওই ফটোটা যদি আপনি এসইও ক্লার্কে আপলোড করে দেন, তাহলে কিন্তু আপনার গিগ অ্যাপ্রুভ করবে না। এখানে কিন্তু গিগ অ্যাপ্রুভ করার বিষয় আছে। তো আমরা গিগ আপলোড করবো কিভাবে? গিগ আপলোড করার জন্য এই যে দেখেন উপরে বেশ কিছু অপশন আছে, হোম, কমিউনিটি, বায়ার, সেলার, ইনবক্স। আমরা এই সেলারে হোভার করব, হোভার করার পর সেলে ক্লিক, সেলে হোভার করব, হোভার করার পর সেলের সার্ভিস, সেলের সফটওয়্যার, আমরা সেলের সার্ভিসে ক্লিক করব। সেলের সার্ভিসে ক্লিক করে এখানে দেখেন এই যে গিগ দেওয়ার জন্য বেশ কিছু অপশন আসছে, যেমন এই যে ওভারভিউ, তারপর প্রাইসিং, তারপর কন্টেন্ট, তারপর রিকোয়ারমেন্ট, তারপর হচ্ছে রিভিউ। তো ফাইবারে যেমনটা 6টা অপশন থাকে, এখানে টোটাল 5টা অপশন আছে। আপনার প্রথমে কি করতে হবে, এখানে একটা ইমেজ আপলোড করে দিতে হবে। আপনারা গুগল থেকে দেখে নেবেন যে এসইও ক্লার্কের গিগ ইমেজ সাইজ কত, এটা দেখে নিয়ে সুন্দর একটা ক্যানভায় ডিজাইন করে নেবেন। অথবা আপনার পূর্বের যে ফেসবুক মার্কেটিং কিংবা ইনস্টাগ্রাম মার্কেটিং এর যে গিগ ছিল, সেই গিগের যে ফটোটা আপনার ইনস্টাগ্রামে আছে, ওইখান থেকে যদি ফাইবারের লোগো থাকে, সেই ফাইবারের লোগোটা জাস্ট এক্সক্লুড করে দিয়ে আপনারা এসইও ক্লার্কের লোগোটা ইনক্লুড করে দিয়ে সেটা এখানে আপলোড করে দিলেও হবে, কোনো সমস্যা নাই। আরেকটা বিষয় মাথায় রাখবেন, এখানে অ্যাডভার্টাইজিং অথবা হচ্ছে প্রমোশন এই টাইপের ওয়ার্ড এখানে ইউজ করা যায় না। যেমন আমি যদি লিখি আই উইল ডু মার্কেটিং, MARKETING, আই উইল ডু মার্কেটিং অ্যান্ড promotion, 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 PI, promotion of your Instagram, জাস্ট এটা লিখলাম। লেখার পরে দেখেন এখানে আমি 3 দিন দিলাম। 3 দিন দেওয়ার পর এখানে আর্ট এন্ড ডিজাইনে আমি এখানে সোশ্যাল নেটওয়ার্ক দিলাম, ইউটিউব, তারপর ম্যানেজমেন্ট, এটা দিলে, এটা দেওয়ার পর আমি যখন নেক্সটে দিব, নেক্সটে দেওয়ার পর দেখা যাচ্ছে এখানে এই যে অ্যাডভার্টাইজিং, প্রমোশন, মার্কেটিং, এটা ওয়ার্ড মাঝে মাঝে সাপোর্ট নাও করতে পারে, ঠিক আছে। তাহলে আপনারা কি করবেন, এগুলো চেঞ্জ করে দিবেন। এগুলোর বিনিময়ে আপনারা লিখতে পারেন আই উইল বি ইয়োর SMM, অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটার এন্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এটা লিখে এই যে নিচের দিকে দেখেন এখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি, এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ক্যাটাগরি আছে। আর যদি আপনি সোশ্যাল মিডিয়া রিলেটেড কিছু করতে চান, তাহলে এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তাহলে এখানে সোশ্যাল নেটওয়ার্ক নামে একটা ক্যাটাগরি আছে, একটু আগে আমি সিলেক্ট করেছিলাম, ওগুলা করবেন। আর এখানে আপনার ট্যাগ দিবেন, এখানে আপনার ডেলিভারি টাইম দিবেন, কতদিন ডেলিভারি দিতে চান, ঠিক আছে। তারপর দিয়ে আপনি নেক্সটে কন্টিনিউ দিয়ে দিবেন। কন্টিনিউ দিয়ে দেওয়ার পর এখানে আপনার প্রাইস দিয়ে দিতে হবে যে আপনার এই গিগের প্রাইস কত হবে। তো এখানে সর্বনিম্ন $1 দেওয়া যায়, তো আমরা $1 দিব না, মিনিমাম $5 দিব। $5 দিয়ে এখানে দেখেন লেখা আছে যে এটা মাল্টিপল টাইম কিনতে পারবে কিনা লোকজন, সেই অপশন দেওয়া আছে। তো আপনারা সেই অপশনটা ইয়েস রেখে দিবেন, কারণ মাল্টিপল টাইম যদি কেউ কিনতে চায়, ফাইন, কিনতেই পারে, সমস্যা হয়। এছাড়া যদি আপনি ডেলিভারি দিতে চান, কুইক ডেলিভারি, সেক্ষেত্রে আপনি এক্সট্রা যদি চার্জ করতে চান, সেটা এখানে ক্লিক করে আপনি সেটা সেট করে দিতে পারেন। আমি সেটা সেট করতেছি না আপাতত, আমি নেক্সটে কন্টিনিউতে চলে আসছি। এখানে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে একটা সুন্দর ডিসক্রিপশন লিখতে হবে। যে কন্টেন্টে চলে যাবেন, কন্টেন্টে গিয়ে আপনি এখানে সুন্দর একটা ডিসক্রিপশন লিখতে হবে। আপনি ফাইবারে যে ডিসক্রিপশনটা লিখেছেন, এখানে সেই ডিসক্রিপশনটা লিখতে জাস্ট কপি করে পেস্ট করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওইখানে যদি কোথাও ফাইবার উল্লেখ করা থাকে, সেই ফাইবারটা অবশ্যই খেয়াল রাখবেন, ফাইবারটা কেটে দিবেন। তারপর রিকোয়ারমেন্ট অপশনে আমরা যেমন ইনস্টাগ্রাম মার্কেটিং করার সময় গিগ দিয়েছিলাম, গিগের রিকোয়ারমেন্ট সেকশনে কি লিখেছিলাম, কারো মনে আছে? হ্যাঁ, লগইন ডিটেইলস, পাসওয়ার্ড বা ইউজার নেম। এক্স্যাক্টলি, পাসওয়ার্ড, ইউজার নেম, পাসওয়ার্ড, আর হচ্ছে ইওর টার্গেটিং ডিটেলস, তাই না? এই ধরনের একটা কথা লিখেছিলেন। তার মানে বাইরের কাছ থেকে আপনার কাজ শুরু করার জন্য যে রিকোয়ারমেন্ট গুলো দরকার, সেই রিকোয়ারমেন্ট গুলো আপনি এখানে লিখে দিবেন। অর্থাৎ আপনি যেই কাজ করতে, আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করতেছেন, তাহলে আপনি এখানে লিখে দেন লেট মি নো অ্যাবাউট ইওর ওয়ার্ক ডিটেলস অর গিভ মি দা সাজেস্টেড ওয়েবসাইট অর সামথিং, ঠিক আছে। এইভাবে করে আপনি যেই কাজ করতে চান, সেই কাজের রিকোয়ারমেন্টে যা যা আপনার লাগবে, সেই জিনিসগুলো আপনি এখানে লিখে দিবেন। এরপর রিভিউ অপশনে যাবেন। রিভিউ অপশনে এখানে এরর দেখাচ্ছে, আপনার কোথায় কোথায় কি কি অ্যাড করা হয় নাই, সেই বিষয়গুলো এখানে দেখাবে। দেখানোর পর আপনি আবার সেখানে যাবেন, যদি অ্যাড করা সবকিছু হয়ে থাকে, এখানে কোনো এরর দেখাবে না। এখানে সাবমিট বাটন আছে, সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপর হচ্ছে যে এসইও ক্লার্কের যে টিম আছে, সেই টিমটা 24 আওয়ার্স এর মধ্যে আপনার গিগটা যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে পাবলিশ করে দিবে। আপনার ইমেল যাবে একটা ইমেলে, আর পাবলিশ না করলে কি কারণে পাবলিশ হয়নি সেটা আপনাকে জানাই দিবে।
তখন সেটা কারেকশন করে আপনি আবারও সেটা পাবলিশ করে নিতে পারেন। তো এইভাবে করে এখানে আসলে ওরকম কোনো বাইন্ডিংস নাই যে কতগুলা গিগ দেওয়া যাবে সর্বোচ্চ। আপনি এখানে 5টা 7টা মোটামুটি যা যা শিখছেন সেই রিলেটেড গিগ এখানে দিয়ে দিতে পারেন, এবং এখানে কিন্তু প্রচুর বায়ারের আনাগোনা আছে এবং এখান থেকে প্রচুর লোকজন কাজ পাচ্ছে। আপনারা এই মার্কেট প্লেসটা অবশ্যই সিরিয়াসলি নেবেন, কাইন্ড অফ ফাইবারের মতো, তাহলে আশা করা যায় আপনারা কাজ পাবেন। দেখেন এখানে হোমে ক্লিক করবেন, হোমে হোভার করবেন, হোমে হোভার করে তারপরে যে জবস আছে, ট্রেড আছে, মার্কেট প্লেস আছে, সফটওয়্যার আছে, যেমনটা বলছিলাম হোমে হোভার করে এখানে জবস আছে, জবস এর এখানে এসে দেখেন এই যে সোশ্যাল নেটওয়ার্ক, ইউটিউব। আমরা যেমন ফাইবারে বায়ার রিকোয়েস্ট পাঠাই তেমনি করে এখানেও বায়ার রিকোয়েস্ট কিংবা অ্যাপ্লিকেশন করার ওয়ে আছে। যেমন আমি সোশ্যাল নেটওয়ার্কে যদি আমি ক্লিক করি, যেমন আমি সোশ্যাল নেটওয়ার্ক রিলেটেড যে কাজ আছে সেগুলো আমি পারি, তাহলে সেখানে আমি ক্লিক করলে এখানে আমি দেখতে পাবো যে কাজগুলো অ্যাভেলেবল আছে সেই কাজগুলো এখানে এই যে সাদা হয়ে আছে, সাদা হয়ে থাকবে না, যে কাজগুলো অ্যাভেলেবল থাকবে সেই কাজগুলো এরকম স্পষ্ট ভাবে থাকবে। এবং এখানে আমরা ক্লিক করতে পারি, যেমন এই কাজটা আমি করতে চাই, করার জন্য আমি এই যে বিড অন দা লিস্টিং এখানে আমি ক্লিক করে আমার লিস্টে রেখে দিতে পারি, যাতে আমি পরে বিড করতে যদি চাই তাহলে আমি লিস্ট দেখে করে নিতে পারবো। এছাড়া আমি যদি সরাসরি বিড করতে চাই, দেখেন এখানে বিড করার অপশন আছে, এই যে বিডের এখানে ক্লিক করে আপনি এখানে টাইটেল লিখবেন, আপনি এখানে কেউ কি অন্য কেউ কি কিনতে পারবে কিনা, ঠিক আছে, এনি ওয়ান ক্যান অর্ডার দিস, আপনি ইয়েস করে দিবেন। আপনি ডিসক্রিপশনে লিখে দিবেন যে হ্যাঁ আমি এই কাজটা করতে চাই, এই কাজটা আমি এইভাবে এইভাবে করবো, সেভাবে করতে চাই, তাহলে সেভাবে আপনি এখানে ডিসক্রিপশন লিখে দিতে পারেন। এছাড়া এই যে বিড প্রাইস, ঠিক আছে, কত টাকা আপনি বিড করতে আছেন, আপনি এখানে মাল্টিপল টাইম সেটা কিনতে পারবে কিনা, তারপর বিড করে দিবেন। তাহলে দেখেন এই যে আপনার মতো আমার মতো অনেকে এখানে বিড করছে, ঠিক আছে, হাই দেয়ার, হোপফুলি ইউ আর ডুইং গ্রেট, এখানে বিড করছে, কত ডলারে বিড করছে, যে আপনি চাইলে এটা $5 বিড করছে, আমি অথবা যে কেউ চাইলে কিন্তু এটা অর্ডার করে দিতে পারবো। তো আমি এরকম বিড করব, তো এই যে বায়ার যে পোস্টটা দিচ্ছে সেই পোস্ট অনুযায়ী ওই বায়ার যদি মনে হয় যে না এতে আমি কাজটা দিব, তখন ও আপনাকে কাজটা দিয়ে দিতে পারবে। তো এইভাবে করে মূলত এসইও ক্লার্ক কাজ করে। আমাদের এই দুইটা জিনিস আপাতত জানলেই হবে। এসইও ক্লার্কে একটা অ্যাকাউন্ট করে ফেলবো, গিগ দিয়ে ফেলবো, গিগ দেওয়ার পর আমরা মাঝে মাঝে এখানে হোমে আসবো, হোমে আসার পর এখানে এখানে হচ্ছে আমরা কি করব, আমরা জবসে ক্লিক করে আমরা সোশ্যাল নেটওয়ার্কে ক্লিক করে আমরা এটা দেখে দেবো। একটু হোল্ড করেন, আমার একটা ফোন আসছে। আচ্ছা, এখানে তাহলে আমরা এভাবে করে অ্যাকাউন্ট করে নিব, গিগ দিয়ে নিব, এবং মাঝে মাঝে এখানে এসে আমরা বায়ার রিকোয়েস্ট পাঠালে ইনশাল্লাহ আমরা এখান থেকেও কাজ পেতে পারি। খুব ভালো একটা প্ল্যাটফর্ম এটা। এরপর আমরা যেটাই যাব সেটা হচ্ছে freelancer.com, FREELANCER freelancer.com, freelancer.com এ যাব। এখানেও আমরা একটা প্রোফাইল করে নিব, এখানে প্রোফাইল করা একেবারেই সহজ, আপনারা সেটা করে নিতে পারবেন আই গেস। প্রোফাইল করার পর এখানে যা কিছু আছে সবকিছু সেট আপ করবেন, সেট আপ করার পর 60% যখন আপনার প্রোফাইল সেট আপ হবে তখন আপনি মূলত বিড করতে পারবেন। আর প্রতি মান্থে এখানে হচ্ছে 6টা করে বিড দেয়, মানে 6টা করে বিড করার জন্য আপনাকে ফ্রি যে অ্যাকাউন্ট আছে সেটা 6টা করে বিড করার জন্য আপনাকে অ্যালাউ করবে। আর বিড করার জন্য দেখেন এই যে ব্রাউজ অপশন আছে উপরের দিকে, ব্রাউজ অপশনে গিয়ে এখানে কন্টেস্ট আর প্রজেক্ট, আমরা ফাইবারে যেমন গিগ আপলোড করি, freelancer.com এরকম গিগ আপলোড করার কোনো সুযোগ নাই। এখানে শুধু আপনাকে কি করতে হবে, আপনাকে জাস্ট এখানে বিড করতে হবে। আর এখানে কন্টেস্ট আছে, কন্টেস্টেও আপনি জয়েন করতে পারেন। আর কন্টেস্টের বিষয়টা মূলত লোগো কিংবা ওয়েবসাইট ডিজাইনারদের জন্য এটা খুবই ভালো প্ল্যাটফর্ম, কিন্তু আসলে কন্টেস্টে ওইভাবে ডিজিটাল মার্কেটিং এর জন্য ওইভাবে কোনো কন্টেস্ট ওইভাবে থাকে না। আমরা প্রজেক্টে চলে যাব, প্রজেক্টে গিয়ে আমাদের প্রোফাইলে যে ক্যাটাগরি গুলো অ্যাড করা থাকবে কিংবা যে স্কিল গুলো অ্যাড করা থাকবে সেই স্কিল গুলার মধ্যে আপনি কি করতে পারেন, সেই স্কিল গুলো অনুযায়ী আপনার এখানে এই কাজগুলা চলে আসবে, আর সেইখানে সেই অনুযায়ী আপনি বিড করতে পারেন। আমি দেখাচ্ছি বাফারিং, এখানে দেখেন আমার যে স্কিল গুলো আছে সেই স্কিল গুলোর সাথে ম্যাচ করে যে কাজগুলো থাকবে মার্কেট প্লেসে সেই কাজগুলো এখানে চলে আসবে। যেমন আই নিড অ্যাঙ্গুলার ডেভেলপার ফর ওয়েবসাইট ডিজাইনার, মোটামুটি আমার ওয়েবসাইট ডিজাইনিং রিলেটেড বেশ কিছু স্কিল এখানে অ্যাড করা আছে। যেমন এই যে ই-কমার্স, এখানে এটার মধ্যে যদি আমি যাই, এলিমেন্টর নিডেড,
আচ্ছা, এখানে দেখেন, এখানে ডিসক্রিপশন দেওয়া আছে, এটা সুন্দর করে পড়তে হবে। পড়ার পর আপনাকে সুন্দর করে একটা ডিসক্রিপশন লিখতে হবে। আপনি টোটাল বিড অ্যামাউন্ট পার আওয়ারে কত দিতে যাচ্ছেন, ঠিক আছে? এটা হচ্ছে প্রজেক্ট উইল বি ডেলিভার, কত দিনের মধ্যে ডেলিভার হবে সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। দেখেন এই যে আমার মতো আপনার মতো অনেকেই বিড করছে, সেই বিটে এখানে এখন পর্যন্ত হয়তো কেউ বিড করেনি, তাই এটা দেখাচ্ছে না। নিচের দিকে এটা শো করে যে কারা কারা বিড করছে। তো এভাবে করে আপনারা এখানেও বিড করতে পারেন। এখানে বিড করলে দেখা যাচ্ছে ওই বায়ার যদি মনে হয় যে আপনাকে কাজ দেওয়া যায়, কেন বা কাজ দেওয়ার মতো, তাহলে আপনাকে সে নক করবে, নক করে সরাসরি আপনাকে সে কাজ দিয়ে দিবে। তাহলে freelancer.com এ আমরা অ্যাকাউন্ট করে ফেলবো, এসইও ক্লার্কে করে ফেলবো। আর লাস্টলি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপওয়ার্ক। আপওয়ার্কটা হচ্ছে খুবই প্রফেশনাল একটা মার্কেট প্লেস। এখানে আপনারা অ্যাকাউন্ট করবেন, অবশ্যই করবেন, কিন্তু আমি সাজেস্ট করবো আপনারা যেহেতু এখনো শিক্ষানবিশ অবস্থায় আছেন, অনেক কিছু বিষয় আছে আপনাদের কাছে এখনো আনক্লিয়ার, প্রত্যেকটা বিষয় ভালো করে ক্লিয়ার হন। প্রত্যেকটা বিষয় আপনি আরো স্কিলড হন, আরো ভিডিও দেখেন, আরো ইনফরমেশন কালেক্ট করেন, তারপর হচ্ছে আপনারা আপওয়ার্কে আসেন। কারণ আপওয়ার্কে একবার যদি ডাউন হয়ে যান তাহলে আপওয়ার্কে আর ওঠা খুবই খুবই ইম্পসিবল। আপওয়ার্কেও আমার ওইভাবে কাজ করা হয় না, ওইভাবে সময় হয় না। ফাইবারে মূলত কাজ করি আমি। আর এখানে দেখেন আপওয়ার্কে আমার অ্যাকাউন্ট আছে অনেক আগে থেকে। আপওয়ার্কের সিস্টেমটা হচ্ছে এখানেও সেম, বায়াররা জব পোস্ট করে সেই অনুযায়ী সেখানে প্রপোজাল দিতে হয়। আর এখানে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে কানেকশন। আপনাকে একটা যে কোনো একটা জবে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান, প্রপোজাল পাঠাতে চান, তাহলে আপনার কানেকশনের প্রয়োজন পড়ে। তো কানেকশন গুলো আপনি চাইলে কিনতে পারেন। এখানে দেখেন এই যে freelancer.com, একটা জিনিস আপনাদের দেখানো হয়নি, এখানে আপনারা কিন্তু চাইলে এই যে বিডের যে বিষয়টা, 6টা বিড আপনাকে দিচ্ছে পার মান্থ, এটা কিন্তু আপনি চাইলে আপগ্রেড করতে পারেন, অর্থাৎ এদের এখান থেকে মেম্বারশিপ কিনতে পারেন। যে মেম্বারশিপের প্ল্যান আছে 99 সেন্টে, অর্থাৎ $1 আপনি 15টা বিড করতে পারবেন পার মান্থে, $5 50টা। আর এখানে হচ্ছে 100টা বিড করতে পারেন, এটা হচ্ছে 9.95 USD তে। আর $60 হচ্ছে আপনি প্রায় 1500 বিট করতে পারবেন পার মান্থে 400 স্কিলের উপর। ঠিক আছে? তাহলে বিষয়টা হচ্ছে এখানে আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমি এখানে কাজ করতে চাই কিংবা আমার টাকা পয়সা ইনভেস্ট করতে চাই, সেক্ষেত্রে আপনি একটা ইবিএল ব্যাংকে একটা অ্যাকাউন্ট করে নেবেন। সেই কার্ডের মাধ্যমে আপনি ইউএসডি রিচার্জ করে সেটা এখানে আপলোড করে কিংবা সেটা এখানে কানেক্টেড করে আপনি কিন্তু আপনার মেম্বারশিপ আপলোড করে নিতে পারেন। তো তেমনি করে আপওয়ার্কেও সেটা করা যায়। আপওয়ার্কে মান্থলি হচ্ছে মেবি 10টা কানেক্ট দেয় ফ্রিতে। আর যখন অ্যাকাউন্ট ওপেন করবেন তখন মেবি, আই এম নট শিওর, মেবি 50টা কানেক্ট এখন দেয়, আগে হয়তো বেশি দিত। তো আমার এখানে দেখেন প্রায় 79 কানেক্ট অ্যাভেলেবল। তো কানেক্ট জিনিসটা কি আপনাদেরকে আমি একটা দিলে বুঝতে পারবেন। দেখেন এই যে লিঙ্ক বিল্ডিং টোটাল বাজেট 5K, ঠিক আছে? আমরা এই কাজের মধ্যে যদি ক্লিক করি, দেখেন এখানে ডিসক্রিপশন দেওয়া আছে, হে এই কাজগুলো লাগবে। তারপর হচ্ছে গিয়ে এখানে ফিক্সড বাজেট কত, $5000। আর এখানে দেখেন নিচের দিকে দেওয়া আছে যে কতজন প্রপোজাল পাঠাইছে, 20 জনের মধ্যে 15 জন প্রপোজাল পাঠাইছে, 16 মিনিট আগে এই ক্লায়েন্ট হচ্ছে ভিউ করছে, ঠিক আছে, যে কে কে প্রপোজাল পাঠানো না পাঠালো। এছাড়া নিচের দিকে ইনভাইটেশন সেন্ড, অর্থাৎ এই বায়ার যদি কাউকে ইনভাইট সেন্ড করে সেটা এখানে এরকম কাউন্ট থাকবে। এছাড়া এই ইন্টারভিউতে কাউকে ডাকছে কিনা, হ্যাঁ, আর যেমন অনেক এই যে 15 জন ওকে কি করছে, অ্যাপ্লিকেশন পাঠাইছে, ও কাউকে কারোর সাথে ও কথা বলছে কিনা সেটা এখানে কাউন্ট হবে। অর্থাৎ আমরা যখন এরকম বিড করব তখন আমরা দেখবো যদি ইন্টারভিউ 0 থাকে তখন সেটা নিঃসন্দেহে আমরা সেই কাজটা যদি পারি তাহলে আমরা সেখানে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিব। কারণ যেহেতু ইন্টারভিউতে এখনো কাউকে ডাকে নাই, তার মানে কাজ পাওয়ার সম্ভাবনা এখনো আছে। তো এখানে আনঅ্যান্সার্ড ইনভাইটেশনস, এটা হচ্ছে কাউকে যদি ইনভাইটেশন পাঠায় সে কেউ যদি আনঅ্যান্সার্ড দেওয়া থাকে তাহলে সেটা এখানে দেওয়া শো করে। তো নিচের দিকে ক্লায়েন্টের হিস্টরি পেয়ে যাবেন, ক্লায়েন্ট অন্য কাউকে দিয়ে কাজ করিয়েছে কিনা, কিংবা আপনি যদি ক্লায়েন্টের নাম জানতে চান তাহলে এখানে ক্লায়েন্টের নাম দেখতে পাবেন। ঠিক আছে? দেখেন এই যে অনেস্ট রিভিউ দেওয়া আছে যে ক্লায়েন্ট নেভার রেসপন্ড আস্ক সো মেনি টাইমস টু ক্লোজ দা কন্ট্রাক্ট। ঠিক আছে? তো এখানে বিভিন্ন ধরনের আমরা রিভিউ দেখতে পাবো। এখান থেকে আমরা রিভিউ টিভিউ দেখে আমরা কি করবো, এই সাবমিট প্রপোজালে ক্লিক যদি করি, সাবমিট প্রপোজালে ক্লিক করলে আপনার কি হবে, আপনি প্রপোজাল লেখার জন্য একটা ইন্টারফেস পাবেন। তো এই দেখেন এই যে প্রপোজাল সেটিংস এখানে চলে আসছে, এখানে আমার এই এটা আসছে যেটা আমি প্রপোজাল লিখবো সেটা আসছে। এখন দেখেন এই যে নিচে আমার প্রপোজাল কভার লেটার লেখার জন্য একটা অপশন চলে আসছে। নিচে আমি যদি কোনো স্কিলের স্যাম্পল অ্যাড করতে চাই সেটা করতে পারি, এবং এটার বিনিময়ে আমাকে কয়টা কানেক্ট কাটবে সেটা কিন্তু এখানে দেখাই দিবে। দেখেন এই প্রপোজালে যদি আমি করি, অ্যাপ্লিকেশন করি, তাহলে আমার 6টা কানেক্ট কেটে নিবে। তাহলে আমার কানেক্ট ছিল 79, আমার কানেক্ট থাকবে কয়টা, তাহলে 73। তো এরকম করে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাকে কানেক্ট থাকতে হয়, আর যদি কানেক্ট না থাকে তাহলে আপনি ওইভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন না পড়বে। তাই আমি বলবো যে আপনারা বুঝে শুনে আগে ঠিকঠাক মতো নিজেদের স্কিল গুলা সুন্দর মতো গ্রো করেন।
গ্রো করার পর তারপর হচ্ছে আপনারা আপওয়ার্কে আসেন। আশা করা যায় আপওয়ার্কে খুব ভালো একটা প্ল্যাটফর্ম, এখানে প্রচুর টাকা পয়সা আছে, এখান থেকে আপনারা কাজ করতে পারবেন। যেমন আমরা লিড জেনারেশন শিখতেছি, লিড জেনারেশনের পরে প্রচুর এক্সপার্টাইজ হতে হবে। আমরা ভিডিও অ্যানিমেশন শিখেছি, ভিডিও অ্যানিমেশনের পরে প্রচুর এক্সপার্টাইজ হতে হবে। তারপর আমি সার্চ করবো আপনারা আপওয়ার্কে আসেন। এছাড়া ইনস্টাগ্রাম মার্কেটিং অনেকেই ভালো করতেছেন, ইনস্টাগ্রাম মার্কেটিং এরও প্রচুর কাজ আছে। যেমন দেখেন আমি এখানে যদি সার্চ করি, এই যে আপওয়ার্কে হচ্ছে সার্চ করা যায়, ঠিক আছে, এই যে সার্চ অপশন আছে, এই সার্চ ফর জব, এই জায়গায় আমি যদি লিখি ইনস্টা GRAM ইনস্টাগ্রাম MARKETING ইনস্টাগ্রাম মার্কেটিং, ঠিক আছে, এটা লিখে যদি সার্চ করে দেখেন ইনস্টাগ্রাম মার্কেটিং অনেক কাজ আছে। এটা ডিপেন্ড করে, ঠিক আছে, যদি বায়ারদের পোস্ট দেওয়া থাকে তাহলে থাকবে, আর যদি কম দেওয়া থাকে তাহলে কম থাকবে। কিন্তু সবসময় এই যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যত কাজ আছে, দেখেন ইনস্টাগ্রাম মার্কেটিং রিলেটেড প্রায় 8,400 এতগুলো জব অ্যাভেলেবল। আপনি 8,000 এতগুলো জবে অ্যাভেলেবল, আপনি কিন্তু সেগুলাই কি করতে পারতেছেন। দেখেন ইনস্টাগ্রাম মার্কেটিং এন্ড গ্রোথ, এখানে কত ডলার দিবে, এটা ঢুকে এখানে ওর বাজেট হচ্ছে, বাজেট সম্পর্কে কিছু লেখা আছে যে অন টাইম প্রজেক্ট, এটা হচ্ছে লেস দ্যান 30 আওয়ার্স। বাজেট সম্পর্কে কিছু লেখা নেই মেবি, সাবমিট প্রপোজাল লেখা থাকার কথা। আচ্ছা, এখানে ইনভাইটেশন সেন্ড করছে একজনকে, আনঅ্যানসার্ড ইনভাইটেশন, ও এখন ইনভাইটেশনের অ্যানসার দেয়নি। 3 মিনিট আগে হচ্ছে এটা ক্লায়েন্ট হচ্ছে ভিউ করছে, এখানে 50 জন অলরেডি, 50 জনের মধ্যে 20 জন অলরেডি প্রপোজাল তারে পাঠিয়ে দিছে। আর এটা হচ্ছে 51 মিনিট আগে পোস্ট করছে, দেখেন এখানে লেখা আছে পোস্টেড 51 মিনিট আগে। তো এরকম অনেক কাজ আছে, ঠিক আছে। তো আপনারা কাজের কোনো অভাব নাই, আপনাকে মূলত যে কাজটা করতে হবে আগে সর্বপ্রথম সেটা হচ্ছে আপনাকে কাজ শিখতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আজকের আলোচনার যা যা ছিল আমাদের, যেহেতু আজকে শেষ ক্লাস, আমাদের যে যে বিষয়গুলো একেবারে অধরা ছিল, আপনারা সিলেবাস অনুযায়ী কিংবা প্রথমে যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেটার বাইরে আমরা অনেক কিছুই শিখেছি, সেগুলো নিয়ে আর আলোচনা নাই করি। কিন্তু যেগুলো নিয়ে একেবারে আলোচনা করা হয়েছিল না, আমি চেয়েছিলাম যে সেগুলো সম্পর্কে আপনাদের একেবারে বেসিক ধারণাটা দিয়ে দিতে, এবং পরবর্তীতে আপনারা সেগুলো সম্পর্কে ইনডেপথ যদি জানতে চান কোনো বিষয়, সেগুলো জানার জন্য যে কাজগুলো করে নিতে পারবেন, সেই কাজগুলো কিভাবে করবেন সেই বিষয়গুলো আপনারা এখান থেকে আজকে যে ক্লাসে যে বিষয়গুলো দেখালাম সেগুলো দিয়ে আপনারা করে নিতে পারবেন। কারো কোনো প্রশ্ন আছে কিনা? ভাইয়া আপওয়ার্কেরই ভাইয়া কানেকশন যদি শেষ হয়ে যায়, মানে ওটা কি এরকম কি মান্থলি বেসিসে আমাকে দিবে? হ্যাঁ, মান্থলি বেসিসে, আমি যতদূর জানি, আমার ঠিক খেয়াল নেই, অনেকদিন কাজ করা হয় না, তো 10টা কানেক্ট আপনাকে ফ্রিতে দিবে, ঠিক আছে, 10টা। 10 না ভাই, আমি অ্যাকাউন্ট খুলছি তো আমাকে মোট 44টা দিচ্ছে, কত এবার দিছে? অ্যাকাউন্ট খোলার সাথে সাথে 44। 44, হ্যাঁ, এটা হ্যাঁ। এটা আসলে ভ্যারি করে কিনা আমি তাও জানি না। ইভেন আমি তো এটা জানতাম যে 50টা দেয়, ঠিক আছে। অনেক অ্যাকাউন্টে আমার এক ছোট ভাই অ্যাকাউন্ট করছে, তো ওকে 50টা কানেক্ট দিছিল, তো এটা ভ্যারি করে কিনা আই গেস কে জানে। তাহলে মানে এটা শেষ হয়ে যাওয়ার পর কি করবে এটা, মানে শেষ এক হয়ে মাস যাওয়ার পর কি পরে, আবার দিবে? আপওয়ার্ক আপনাকে 10টা করে কানেক্ট দিবে মান্থলি, ঠিক আছে, ফ্রিতে আপনার অ্যাকাউন্টে এসে যোগ হবে। আচ্ছা আচ্ছা। আর যে বিষয়টা আছে, আপনি যদি আরো কানেক্ট কিনতে চান সেক্ষেত্রে ওই যে মেম্বারশিপের মতো দেখালাম না, হ্যাঁ মেম্বারশিপ। ওইখানে ওদেরও মেম্বারশিপ আছে, ওদের মেম্বারশিপ কিনলে আপনি আরো কানেক্ট দিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? যেহেতু আজকে লাস্ট ক্লাস, আমরা অনেক কিছু শিখলাম আপনাদের, আমি অনেক কিছু শেখানোর চেষ্টা করেছি, জানি না আমি কতটুকু পেরেছি। আপনারা সবাই চেষ্টা করবেন এই যে শেখার যে ধারাটা এটা অব্যাহত রাখার জন্য। আর আমি বলবো আমরা কিন্তু শেষ করে নিই কোর্সটা, আমরা হচ্ছে কোর্সটা মানে এই যে ডিউরেশনটা জাস্ট শেষ হলো, কিন্তু এই কোর্সটার মাধ্যমে আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কিন্তু শুরু হলো। এখন আপনি কিন্তু যদি মনে করেন যে আমি অনেক কিছু শিখে ফেলছি, অনেক কিছু জানি, এই অনুযায়ী বসে থেকে যদি কাজের আশায় বসে থাকেন তাহলে কিন্তু ভুল করবেন। আপনাকে যেটা করবেন, কিংবা আপনার জায়গায় আমি হলে যেটা করতাম, আমি এই কোর্সটা শেষ করার পর আমি প্রতিনিয়ত আমি নতুন নতুন স্কিল গ্রো করার জন্য নতুন নতুন সোর্স খুঁজতাম। সোর্স বলতে কি হয়, যেমন এই যে ইউটিউব আছে, ইউটিউবে আপনি এমন কোনো টপিক পাবেন না যে এই টপিকের উপর কোনো ভিডিও নাই। ইউটিউব আছে, গুগল আছে, বিভিন্ন ব্লগ আছে, udemy.com আছে, সেখান থেকে গিয়ে আপনি নতুন নতুন করে স্কিল গ্রো করবেন। সেই অনুযায়ী আপনি আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকবেন। আর মোটামুটি যে বেসিক ধারণাগুলো থাকা দরকার বিভিন্ন মার্কেট প্লেস সম্পর্কে, কিভাবে এই মার্কেট প্লেস গুলো কাজ করে না করে, এই বিষয়গুলো অলরেডি আমরা ধারণা নিয়ে নিয়েছি। আর তো স্টার্ট করার জন্য আমরা যা যা শেখা দরকার তার থেকে অনেক কিছুই আমরা বেশি শিখে নিয়েছি। তো এই বিষয়গুলো আপনারা নারিশমেন্ট করতে থাকেন, আশা করি খুবই ভালো কিছু হবে। আর আমার দোয়া থাকবে আপনাদের সবার প্রতি যে আপনারা প্রত্যেকেই খুব দ্রুত কাজ পেয়ে যান, এবং আপনারা যখন কাজ পাবেন প্রত্যেকে, সেইটাই হবে আমার মেইন সাকসেস, ঠিক আছে। আমার জন্য সবাই দোয়া করবেন। জি বলেন, কেউ কিছু বলবেন কিনা? জি ভাই, আমার আরেকটা কোশ্চেন ছিল ভাইয়া, এই যে ওয়েব স্ক্র্যাপিং এর ব্যাপারে ভাই একটা কোশ্চেন ছিল। জি।
ভাই এই যে udemy.com-টা যে বললেন, এখন udemy.com এখানে সার্চ করার পর মানে এসইও সার্চ করার পর তো অনেকগুলা অপশন আসলো। এখন আমি একটা বায়ার পাইছিলাম, ও রিকোয়েস্ট করছিল যে এই টপিকে কতগুলা কোর্স আছে, প্রত্যেকটা কোর্সের নাম, তারপর ডিউরেশন, বাজেট কত, এগুলা সহ একটা লিড জেনারেট করতে। এই জিনিসটা কি ওয়েব স্ক্রেপিং এর যে আমাদের শেখানো হয়েছিল ইয়েলো পেজে, ওটা আমি udemy.com এ যে সেম প্রসেসটা ইউজ করতে পারবো বা অন্য কোনো ওয়েবসাইট? হ্যাঁ, এটা এটা হচ্ছে ডিপেন্ড করে ওয়েবসাইটের ধরনের উপর, ঠিক আছে? তো আপনি udemy.com থেকে, আমি ওইটা কখনো ট্রাই করে দেখিনি, তবে আপনি একটু ট্রাই করে দেখতে পারেন, যদি হয় আচ্ছা তো হ্যাঁ। ভালো। আর মানে হওয়ার কথা, ঠিক আছে, কারণ ওয়েব স্ক্র্যাপিং ওটা কোনো এরকম বাইন্ডিংস নাই যে শুধু ইয়েলো পেজ থেকেই হবে কিংবা ইয়েল পেজ থেকেই হবে, যে কোনো পেজ থেকে হওয়ার কথা। তো আপনি একটু ট্রাই করে দেখেন, আপনার প্রসেসটা যদি ঠিক থাকে তাহলে ইনশাআল্লাহ হবে, আর যদি না হয় তাহলে আপনি ম্যানুয়ালি করবেন, ঠিক আছে? আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে। জি। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা, কেউ কিছু বলবেন কিনা, যেহেতু আমাদের শেষ ক্লাস, সবাই একটু আনমিউট করতে পারেন। জি ভাই, কারো কোনো মতামত, কারো কোনো কথা আচ্ছা, থাকলে বলতে পারেন। জি, আব্দুল্লাহ ভাই। পেওনিয়ারের ভেরিফিকেশন কোডটা এসছে। এখন আসলে আর কেমনে কাজ হয়, আপনি পরবর্তীতে ওই যে আমি ভিডিও দিয়ে দিয়েছি, ওইটা দেখে দেখে একবার ভিডিওটা দেখবেন, ঠিক আছে? একেবারে ইজি, ওই প্রসেসটা মেনটেন করে কাজ করলে ইনশাআল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? আর ভাইয়া লিংক ভাইয়া আমি আমার একটা মোটামুটি কোশ্চেন সবটাই ছিল। করেছি ওই। জি। আচ্ছা ভাইয়া, লিঙ্কডইন সেলস ন্যাভিগেটরের ব্যাপারে একটু ধারণা দিলেই হয়তো ভাইয়া। লিংকডইন সেলস ন্যাভিগেটর আসলে একটা পেজ, ওটা আগে ফ্রিতে ইউজ করা যেত, ঠিক আছে? কিন্তু ওটা মানে ফ্রি ট্রায়ালে ইউজ করা যায় মেবি কিছুদিন। আমি একটু হ্যাঁ, আপনাকে, ফ্রি ট্রায়াল ইউজ করা যায় 30 দিনের। হ্যাঁ না, আমি কয়েকটা বায়ার পাইছিলাম, ওরা ওদের ইয়াতে দিয়ে দিচ্ছে যে অর লিঙ্কডইন সেলস ন্যাভিগেটর, মানে অর লিঙ্কডইন এর লগইন অ্যাক্সেস দিবে, ওইটা ইউজ করে আমি ওই কাজগুলা করব। তো তাহলে আপনি ওর জন্য ইউটিউবে ভাবলাম সার্চ দেন না কেন ভাই? ইউটিউবে সার্চ দিলে হাজার হাজার ভিডিও আছে, এগুলো কি বলতে হয়? এই দেখেন লিংকডইন সেলস নেভিগেটর, এই যে ভিডিও আছে, তারপরে এই যে ভিডিও আছে, জাস্ট ইউটিউবে সার্চ করেন, যদি তেমন কিছু না পান তাহলে আমাকে জিজ্ঞাসা করেন, ঠিক আছে? তারপর আমি হেল্প আচ্ছা করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, জোস। হ্যাঁ, সোনাম বলেন, সোনাম বলতে। জি ভাইয়া, ভাইয়া আপনার ওই যে আপওয়ার্কের যে কানেকশনটা প্রতি মাসে 10টা করে দিবে, জি। তো আমি যদি 10টার একটাও ইউজ না করি, পরের মাসে কি আমার ওটা 20টা হয়ে যাবে? মেবি, যেহেতু আমার ওটা এখানে ছিল মেবি 44টা না কয়টা যেন ছিল, এখন দেখতে পাচ্ছি 79, তার মানে তো আমার বাড়ছে। মানে আস্তে আস্তে ওগুলো ভ্যানিশ হয়ে যাবে না, ওগুলো আস্তে আস্তে আচ্ছা। স্টোর হবে মেবি। আর ভাইয়া ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চটা একটু যদি বলতেন। ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ কিভাবে রিসার্চ করতে মানে হয় তাই নাকি, মানে কি কি জানতে চাচ্ছেন? মানে হ্যাশট্যাগ রিসার্চ রিলেটেড যে আমরা গিগ দিছি, আমি তো গিগ দিয়ে দিছি, তোমার বাট ফোন আমি আইছে। তো কিছু না বুঝে দিয়ে দিছি। ওটা আর কি ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ মানে কি, মানেটা আসলে কি কোনো নিশটা, মানে কোনো নিশ রিলেটেড আমি হ্যাশট্যাগ দিয়ে রিসার্চ করতেছি, এটা বোঝাচ্ছে? নিশ হতে পারে, হ্যাঁ নিশ হতে পারে। আপনাকে আপনাকে ধরেন আপনার বায়ার বললো যে তুমি এই রিলেটেড কিছু হ্যাশট্যাগ আমাকে কালেক্ট করে দাও, যাতে করে এগুলো লিখে অনেকে সার্চ করে কিনা। তো আপনি যেটা করবেন, ওই যে আমরা ইনস্টাগ্রামে দেখিয়েছিলাম, আপনার নিশ্চয়ই মনে আছে, সার্চ বারে গিয়ে আমরা সার্চ করেছিলাম, যেমন ইউএসএ, এটার আগে হ্যাশ দিয়েছিলাম, তো এই ইউএসএ হ্যাশট্যাগটা কতবার ব্যবহার করেছে লোকজন, সেই বিষয়গুলো কিন্তু এখানে লেখা ছিল। তো ওইটার উপর ভিত্তি করে আপনি কি করতে পারেন, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ ওই হ্যাশগুলো কালেক্ট করতে পারেন। কালেক্ট করে এরকম 30টা 60টা এরকম হ্যাশট্যাগ আপনি বায়ারকে দিয়ে দিলে সেটা হয়ে গেল ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ। এছাড়া আচ্ছা বিভিন্ন আচ্ছা। বিভিন্ন ওয়েবসাইট আছে, আর ইউটিউবে সার্চ করবেন, বুঝছেন? ইউটিউবে লিখে সার্চ করবেন হাউ ক্যান আই রিসার্চ ইনস্টা হ্যাশট্যাগ ফর ইনস্টাগ্রাম, এটা লিখে সার্চ করলে অনেক অনেক ভিডিও পেয়ে যাবেন, ওগুলো দেখলে ইনশাআল্লাহ আইডিয়া হয়ে যাবে। ভাইয়া ওই ভাইয়া পেনিওর অ্যাকাউন্টের ক্ষেত্রে ওই মানে আমি যদি পেনিওর কার্ড অর্ডার করি, সেক্ষেত্রে হচ্ছে আমার ইয়ারলি $33 করে কাটবে। জি আর যদি আমি ওয়েবসাইট ইউজ করে যদি টাকাটা আমি আমার ওই লোকাল ব্যাংক, মানে যে ব্যাংকে জি আমি করছি জি, অ্যাকাউন্টের মাধ্যমে করছি, ওইখানে যদি ট্রান্সফার করি, সেক্ষেত্রে হচ্ছে কোনো কি ফি হবে? কাটবে না। ও আচ্ছা আচ্ছা, জি। আর ভাইয়া ওই যে আপনাকে আগে একদিন একটা কথা বলছিলাম যে সিঙ্গাপুরে একটা কোম্পানির ব্যাপারে, তারা জি, তো আমাকে মানে কোম্পানির লিঙ্কটা দিছে, মানে এখন এখানে আসলে কি কাজ করতে হবে? কি কাজ করতে হবে ওরা আপনাকে বলেনি? মেইনটেনেন্সের কাজ। জি, বলছে যে মানে ওদের হচ্ছে কাজ হচ্ছে যে ইলেকট্রিক আর হচ্ছে যে ইন্টেরিয়রের যে কাজগুলো আছে, এগুলা ওরা হচ্ছে মানুষের বাসায় গিয়ে এগুলা করে। হ্যাঁ, এখন ওদের ওদের দেশে তো সবই ওয়েবসাইট রিলেটেড, তো এখন হচ্ছে ট্রাফিকটা জেনারেট করে দিতে হবে, বা ও কাজ আচ্ছা আচ্ছা, পাইলে ওরা ট্রাফিক ওই কাজের জেনারেশন। থেকে। তাহলে ওর জন্য আপনি যেটা করতে পারেন, আপনি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলেন, একটা টুইটার অ্যাকাউন্ট খোলেন, ঠিক আছে? আর জি যেটা করবেন সেটা হচ্ছে ফেসবুক একটা পেজ ওপেন করতে পারেন, তাহলে 3টা সোশ্যাল মিডিয়া আপনি প্রতিদিন রান করবেন। আর রান করার মাধ্যমে ইনস্টাগ্রাম আর টুইটার থেকে তো আপনি ইজিলি ফলোয়ার আনতে পারতেছেন কিংবা ট্রাফিক নিতে পারতেছেন, কিন্তু ফেসবুক পেজে তো ওইভাবে নেওয়া যায় না। ফেসবুক পেজ থেকে আপনি বুস্ট করতে পারেন, ঠিক আছে? ওই যে সিঙ্গাপুরের ওই যে লোকেশন, ওইটা দিয়ে ওদের কার্ড ইউজ করে আপনি বুস্ট করতে পারেন।
ঠিক আছে, এইভাবে এই 3টা প্রসেসে আপনি করতে পারেন। এইভাবে করলে দেখা যাচ্ছে ওখানে ট্রাফিক সার্কুলেশন বেড়ে যাবে। জি, তারা আবার আরেকটা কথা বলছে যে ওদের ওই যে কাজ টাজ মানে ওইটা আমি এখান থেকে, ওরা আমাদেরকে ওয়েবসাইটে সব রকমের ডিটেলস দিয়ে দিবে, জি ওরা কখন কি কাজটা পেলো বা কি করলো ওইটা আমি এখান থেকে দেখতে পারবো, এবং ওদের যে ইয়েটা মানে আর্নিংটা ওইটার থেকে ওরা পার্সেন্টেজ শেয়ার করবে, এরকম আর কি মানে একটা ডিল করতে চাইছিল। তাহলে তো খুব ভালো কাজ করেন। দেখেন যদি কোথাও না বুঝেন আমাকে বলেন, আমি যদি সেই ব্যাপারে নলেজ থাকে আমি অবশ্যই আপনাকে সেই নলেজ গুলো দিয়ে জি, হেল্প তাই করার চেষ্টা এই করব। ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে হচ্ছে ওরা যে কাজগুলা করে ওইটার পিক দিবে। এখন ওদের ওয়েবসাইটে ওই পিক গুলা যদি আপলোড দিই সেক্ষেত্রে কি মানে এসইও করে করে দেওয়া লাগবে? ওরা গিগ দিবে মানে ফাইবারে? জি না, এটা ফাইবারের মাধ্যমে না, এমনিতে মানে পার্সোনাল পার্সোনাল একটা ইয়ের মাধ্যমে এই কাজটা মানে অর্ডারটা পাইছিলাম আর কি। না না, আমি বুঝি না আপনার লাস্ট প্রশ্নটা কি ভাইয়া? বলতেছি যে ওরা হচ্ছে এই যে ওদের যে মার্কেটিংটা, এটার জন্য তো পিকচারের দরকার হবে যে ওরা কি কি কাজ করে বা কি রিলেটেড, জি ওই পিকচার গুলা ওরা দিয়ে দিবে। মানে এই জি ক্ষেত্রে কি ওই পিকচার গুলা কি এসইও করে করে মানে আপলোড দিতে হবে কিনা সেটা হ্যাঁ, বলতেছি। এসইও করে ওইটা আপলোড করতে পারেন, অথবা ওইটা ওই যে যেমন বললাম সোশ্যাল মিডিয়া আছে বিভিন্ন, ওই সোশ্যাল মিডিয়া গুলোতে আপনি শেয়ার করতে পারেন। জি জি, আচ্ছা ওকে ভাইয়া, ভাই, এই যে থ্যাংক বিলিংটার কথা একটা জিনিস মনে আসলো ভাইয়া, মনে করেন আমি ফেসবুক পেজে এখন বায়ারের একটা প্রোডাক্ট বা কিছুর এখন অ্যাডস দিব, এখন যে বিলিং এর যে সিস্টেমটা থাকে, কার্ড নাম্বার তো ওরা আমাকে দিবে না, কারণ কার্ড নাম্বারে তো এখানে ফুল ওদের ইয়া হ্যাঁ, থাকবে। তো ওই জায়গাটা আমি কিভাবে করে নিব মানে ওই বায়ারের জায়গাটা থেকে? হচ্ছে আপনার যদি কার্ড থাকে আপনি সেটা দিয়ে করতে পারেন। আপনি বায়ারকে বলবেন যে তুমি আমায় এত ডলার তোমার ইসে পেজের জন্য আমি খরচ করব, সেই ডলার আর আমার ওয়েজ সেটা দিবা এত টাকা, সেটা মিলে টোটাল কাউন্ট করে সেই টাকাটা নিতে পারেন। আপনি আপনার কার্ড দিয়ে সেই খরচটা করতে পারেন, অথবা আপনি ওকে বলতে পারেন তোমার যে ফেসবুক অ্যাড ম্যানেজার আছে সেখানে কার্ড অলরেডি অ্যাড করা থাকে, ঠিক আছে? অ্যাড করা থাকলে আপনি জাস্ট অ্যাড ক্যাম্পেইনটা রান করলে সেই কার্ডের থেকে অটোমেটিক টাকা কেটে নেয়। তাহলে আপনি বলবেন যে তোমার ফেসবুক যে অ্যাড ম্যানেজার আছে সেটা তুমি আমার অ্যাড করে দাও, তাহলে অ্যাড করে দিলে আপনি সেখান থেকে আপনি অ্যাড ক্যাম্পেইন রান করে দিতে পারবেন, আর সেটার বিনিময়ে শুধু আপনি ওয়েস্টটা নিয়ে নেবেন ফাইবারে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে জোস। তাহলে সবাই অনেক অনেক ভালো থাকেন। আপনাদের জন্য ভাইয়া সবার জন্য অনেক অনেক শুভকামনা। একটা জি জি কথা বলেন। ছিল। জি ভাইয়া একটা রিকোয়েস্ট ছিল, মানে আমরা তো এখন এগুলো মানে করব, যথেষ্ট চেষ্টা করব, তারপরে জি অনেক সময় প্রবলেম হয়ে যায়, প্রবলেম জি হবেও, এটা আমরা জানি তো। ওই প্রবলেম সলভ নিয়ে যদি আপনি আমাদেরকে একটু সময় দিতেন, আমি মানে সবাইরই হবে, আমি শুধু আমার জন্য বলতেছি না, না সেটা না, আমি তো তো আমাদের আপনাদের সবার বলেই কথা। দিলাম আপনাদের যে কোনো প্রবলেম হলে আমি আসি। আপনাদের কোর্স শেষ হয়ে যাওয়া মানে আমি শেষ হয়ে যাওয়া না, কোর্স শেষ হয়ে যাওয়া মানে এখন আপনাদের দায়িত্ব বেড়ে যাওয়া। ঠিক আছে? এতদিন আমার দায়িত্ব ছিল প্রতিদিন একটা নতুন করে টপিক শেখানো আপনাদের, কিংবা নতুন নতুন বিষয় সম্পর্কে পরিচয় করে দেওয়া। কিন্তু এখন আপনাদের ঘাড়ে দায়িত্ব বেড়ে গেছে যে কোর্সটা যেহেতু শেষ, নতুন নিজের মতো করে শেখার চেষ্টা করতে হবে, নিজের মতো করে সময় দিতে হবে নিজেকে। আর যদি কোনো টপিকে আপনার কোথাও কোনো প্রবলেম হয়ে যায়, আমরা যে টপিক গুলো শিখিয়েছি হোমওয়ার্ক গুলো ঠিক মতো করেন আপনারা, কোথাও যদি কোনো প্রবলেম হয় আমাকে মেসেঞ্জার অথবা ফোন করলে আপনারা আমাকে পেয়ে যাচ্ছেন, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। ঠিক আছে? আচ্ছা, ওকে জোস, তাহলে সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবাই অনেক অনেক ভালো থাকবেন, আর বেশি বেশি করে কাজ করেন, আর দোয়া করি সবাই খুব দ্রুত কাজ পেয়ে যান। ঠিক আছে? সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। জি ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ ওয়ালাইকুম ভাইয়া, আসসালাম ভাইয়া, আসসালামু ওয়ালাইকুম আসসালাম, আলাইকুম। আল্লাহ হাফেজ, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাইয়া। আসসালাম, আল্লাহ হাফেজ, আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো ওয়ালাইকুম থাকবেন। আসসালাম, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, সবাই খুব ভালো থাকবেন। আচ্ছা, এই লিঙ্ক গুলা নিয়ে গ্রুপে কেউ পোস্ট করে দিয়েন। ঠিক আছে? জি ভাই, ঠিক আছে, দিব। হ্যাঁ